আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমি তাসফি বিনতে ইমদাদ। আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আপনারা জানেন, বাংলাদেশের পুঁজিবাজারে এখন পর্যন্ত কমোডিটি ও ডেরিভেটিভ মার্কেটের কোনো প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। এই ঐতিহাসিক পদক্ষেপটি প্রথমবারের মতো গ্রহণ করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি। এটি আমাদের দেশের মূলধন বাজারের জন্য সত্যিকার অর্থে একটি নতুন অধ্যায়ের সূচনা। এই উদ্যোগকে সামনে রেখে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারদের সচেতন ও প্রস্তুত করার লক্ষ্যে সিএসসি আয়োজন করছে আজকের এই ব্রিফ লার্নিং সেশন অন কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস মার্কেট। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মুর্তজা আলম, জিএম এবং এই প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার। আজকের সেশনটি পরিচালনা করবেন জনাব মোহাম্মদ ফাইসাল হুদা, এজিএম এবং কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভ ইমপ্লিমেন্টেশন প্রজেক্টের মেম্বার সেক্রেটারি। তার সেশন শুরু হওয়ার আগে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিএসসি এর ম্যানেজিং ডিরেক্টর জনাব এম সাইফুল রহমান মজুমদার, এফসিএ এফসিএমএ মহোদয়। তো আর দেরি না করে আমি এখনই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর স্যারকে তার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। স্যার, আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ সংশ্লিষ্ট আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রামে যারা পার্টিসিপেন্ট আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং সেখানে আছেন আমাদের আজকের এই প্রোগ্রামের রিসোর্স পার্সন বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। ডিয়ার পার্টিসিপেন্টস, আপনারা ইতিমধ্যে অবগত আছেন বেশ কয়েক বছর ধরে চিটাগাং স্টক এক্সচেঞ্জ থেকে আমরা দেশে প্রথমবারের মতো একটি কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি, যা একসময় খুব স্বপ্নের বিষয় হলো এখন বাস্তবতা খুব কাছাকাছি। আমাদের ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে, টেকনোলজিক্যাল কাঠামো প্রস্তুত আছে, রেগুলেটরি কাঠামোয় অল্প কিছু অ্যাপ্রুভালের ইস্যু বাকি আছে। এখন প্রয়োজন হচ্ছে ইকোসিস্টেমে যারা সম্ভাব্য পার্টিসিপেন্ট থাকবেন এই সেগমেন্টের জন্য তাদেরকে প্রস্তুত করা। সেখানে আছেন সম্ভাব্য বিনিয়োগকারী, ব্রোকার, মার্কেট পার্টিসিপেন্টস এবং কমোডিটি ইকোসিস্টেমে যারা ভ্যালু চেনে আছেন সকলেই। আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি এবং আরো অনেকগুলো কর্মসূচি আমাদের হাতে আছে। আশা করছি অল্প কয়েক মাসের মধ্যেই আমরা কমোডিটি এক্সচেঞ্জ দেশে বাস্তবায়ন করতে পারব। আপনারা জেনে খুশি হবেন, আসলে কমোডিটি এক্সচেঞ্জ যখন বাস্তব রূপ নেবে আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট কাঠামোর মধ্যে একটি রিভলিউশনারি চেঞ্জ আসবে। সেই রিভলিউশনারি চেঞ্জের পরে সেটার সাথে নিজেদেরকে প্রস্তুত করার জন্য আজকের এই প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ নয়, আপনারা আরো জেনে থাকবেন দেশে প্রথমবারের মতো ইকুইটি মার্কেটে ডেরিভেটিভস আনার জন্য আমরা টেকনোলজিক্যাল কাঠামো তৈরি করেছি, এবং যে কোনো ডেরিভেটিভস সেগমেন্টের জন্য আপনারা এটাও জেনে থাকবেন একটি সম্পূর্ণ সিসিপি কাঠামো প্রয়োজন। যদিও অনেক বছর ধরে বলা হচ্ছে একটি সিসিপি, স্বতন্ত্র সিসিপি করার জন্য, আমাদের রেগুলেটরি কাঠামোর মধ্যে থেকে আমরা দেশে প্রথমবারের মতো একটি স্বয়ংসম্পূর্ণ স্বয়ংক্রিয় সিসিপি সিস্টেম প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যা ডেরিভেটিভস সহ সকল অ্যাডভান্সড সেগমেন্ট ক্যাপিটাল মার্কেটে আনার জন্য উপযোগী। আপনারা এটাও জানেন আমাদের দেশের পুঁজিবাজারে আমরা দীর্ঘদিন ধরেই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা বলে আসছি, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেটা হয়ে ওঠেনি। কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ বাস্তবায়নের মাধ্যমে আমরা বাংলাদেশের পুঁজিবাজারে
প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের যুগে প্রবেশ করবে। এটির হাত ধরে আরো অনেক নতুন নতুন প্রোডাক্ট দেশের পুঁজিবাজারে আসবে, সেটাই আমাদের প্রত্যাশা। আপনারা এটাও জানেন, আমাদের দেশে প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ হতে যাচ্ছে বিশ্বের অন্যান্য অনেক দেশের সাথে মিল রেখে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে স্ট্রাকচার্ড কোনো কমোডিটি মার্কেট নেই। বিশ্বের অনেক দেশে এটা আছে। আজকাল এটার প্রয়োজনের কথা সবাই স্বীকার করেন। দেশে একটি আধুনিক স্বয়ংসম্পূর্ণ কমোডিটি এক্সচেঞ্জ হলে এটাও একটা যুগান্তকারী ঘটনা হবে। শুধুমাত্র ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্টের জন্য না, এটা দেশের ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। বিশেষ করে ইম্পর্টেন্ট কমোডিটিগুলো মার্কেটে যারা পার্টিসিপেন্ট থাকেন তাদের রিস্ক ম্যানেজমেন্ট, তাদের হেজিং, এবং এটার সাথে জড়িত হচ্ছে কমোডিটির সাথে রিলেটেড অ্যাসেইং সিস্টেম, স্ট্যান্ডার্ড ওয়্যারহাউজিং সিস্টেম, ফাইন্যান্সিং সিস্টেম, ইন্স্যুরেন্স সিস্টেম, এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত। আমরা ইতিমধ্যে অনেকগুলো সেশনের মাধ্যমে দেশের যারা পলিসি মেকার আছেন, রেগুলেটরস আছেন, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি দেশের জন্য একটি স্বয়ংক্রিয় স্বয়ংসম্পূর্ণ কমোডিটি মার্কেট খুবই প্রয়োজন। এবং এটা শুধু কমোডিটি মার্কেট একটা নতুন সেগমেন্ট, এটা শুধু মার্কেটই নয়, এটার পিছনে আবার অনেকগুলো প্রতিষ্ঠান, এটার ভ্যালু চেইনে অনেকগুলো সহযোগী প্রতিষ্ঠান আসবে, যেটা আমি উল্লেখ করেছি। ইভেন আমাদের ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্সিং সিস্টেমের মধ্যেও একটা বড় ধরনের পরিবর্তন আসবে। এখন এই পরিবর্তনগুলো অ্যাডপ্ট করার জন্য আমাদের প্রস্তুতি প্রয়োজন। এই প্রস্তুতি শুধু এক্সচেঞ্জের দিক থেকে সম্পন্ন হলে এক পেশে হবে। এই প্রস্তুতি সকলকে নিয়ে, সকল ব্রোকারেজ হাউস, ডিলার্স, মার্কেট পার্টিসিপেন্টস, প্রফেশনালস এবং বিনিয়োগকারী সবাইকে নিয়েই এই ইকোসিস্টেম তৈরি করতে হবে, যাতে করে বিশ্বের অন্যান্য বাজারের সাথে তাল মিলিয়ে আমরা একটি আধুনিক স্বয়ংসম্পূর্ণ কমোডিটি মার্কেট কাঠামো দিতে পারি। আর সেটার জন্য যে প্রোগ্রামগুলো আমরা করে যাচ্ছি, ইতিমধ্যে অনেকগুলো সার্টিফিকেট কোর্সও করা হয়েছে, সামনে আরো কিছু কোর্স হবে। যারা সেখানে প্রফেশনাল হিসেবে মার্কেটে ভূমিকা রাখতে চান তাদেরকে 2 দিনের সার্টিফিকেশন কোর্সে অংশ নিতে হবে। আর যারা এই মার্কেট সম্পর্কে জানতে চান এবং মার্কেটে কোনো না কোনোভাবে ইনভলভ হতে চান, তাদের জন্য এই প্রোগ্রামগুলো খুবই উপযোগী। ইতিমধ্যে আমাদের কিছু ভিডিও কন্টেন্টস আমরা বের করেছি, আরো কিছু এখনো প্রস্তুতি পর্যায়ে আছে। আমাদের একটি বাংলা ভাষায় কমোডিটি ডেরিভেটিভস এর উপর একটি সম্পূর্ণ বইও আমরা বের করেছি। বইটি আপনারা জোগাড় করতে পারেন। সংক্ষেপে যে কথাটা আমি বলতে চাচ্ছি, এই মার্কেট স্ট্রাকচারটা আসছে খুব দ্রুত গতিতে। সেটার সাথে মিল রেখে আমাদের সকল পার্টিসিপেন্টদের প্রস্তুতি নিতে হবে। অনেকগুলো কন্টেন্টস এখন বিভিন্নভাবে ওয়েবসাইটে সহ আপনারা পাবেন। আমি আশা করি আজকের এই ট্রেনিং প্রোগ্রামটি খুবই ফ্রুটফুল হবে এবং এটা আমাদেরকে, যারা পার্টিসিপেন্ট আছেন, তাদেরকে উৎসাহিত করবে আরো ডিটেইল এই সম্পর্কে জানার জন্য। আমি আপাতত আজকে আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে রিকোয়েস্ট করব এটার সম্পর্কে যেখানে যত রকম ভিডিও বা প্রিন্ট ম্যাটেরিয়াল থাকবে আপনারা নিজেরা জানুন এবং পাশাপাশি অন্যদেরকেও জানাতে উৎসাহিত করেন, যাতে করে আমরা সম্পূর্ণ ইকোসিস্টেম প্রস্তুত হয়েই নতুন সেগমেন্টগুলো শুরু করতে পারি। আমি আপনাদের সবাইকে আবারও আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।
আমি আমন্ত্রিত জানাচ্ছি আমাদের আজকের সেশনটির পরিচালক জনাব মোহাম্মদ ফয়সাল হুদা স্যারকে। থ্যাংক ইউ তাসফি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তাসফি, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে, ভেরি গুড আফটারনুন। আমরা এটা সেকেন্ড সেশন করছি, আপনারা হয়তো জানেন। আমরা একটু সরি ডিলে করে শুরু করার জন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আসলে রেজিস্ট্রেশন ছিল আমাদের অনেক বেশি, কিন্তু আমরা হয়তো ওয়েট করছি, সবাই ব্যস্ত আছে, ট্রেড শেষ হয়েছে, জয়েন করতে দেরি হচ্ছে, সেজন্য আমরা 10 মিনিট দেরিতে শুরু করেছি। আমরা 4টা থেকে 10 মিনিট বেশি সময় দেবো ইনশাল্লাহ। তো শুরুতে একটু ভূমিকা একটা কথা বলি, স্যার অনেক কিছুই বলেছেন, অনেক আমাদের যে সম্ভাবনা, এবং স্যার একটা আমাদের একটা ভালো একটা আইডিয়া দিয়েছেন স্বল্প সময়ের মধ্যে। তো আমি চেষ্টা করব কিছু টেকনিক্যাল দিকগুলো তুলে ধরার জন্য। বেসিক্যালি এই জিনিসটা একটা আমাদের জন্য, সবার জন্য একটা নতুন ইস্যু। আমরা সবাই জানি যেটা নতুন, আমরা আমি নিজেও এখনো শিখছি। আমি এই প্রজেক্টের সাথে আছি 2022 সাল থেকে। আমি টিউটি করেছি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এমসিএক্স, যারা আমাদের কনসালটেন্সি করেছেন, এবং আমি পার্সোনালি মোর দেন 5,000 মানুষকে ট্রেনিং আলহামদুলিল্লাহ করিয়েছি থ্রু মেনি সেশনস, এবং সার্টিফিকেট কোর্সও অ্যাটেন্ড করেছি। এবং আমি অনলাইন বা ভার্চুয়াল সার্টিফাইড হয়েছি সিঙ্গাপুর কমোডিটি এক্সচেঞ্জ এসজিএক্স থেকে। সো আমি শিখছি এবং চেষ্টা করব আমার যে এতদিন যে 4 বছর ধরে এই প্রজেক্টের সাথে আছি, যেটা শিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা এই সেশনটার নাম বলেছি ব্রিফ সেশন। কেন ব্রিফ সেশন বলেছি? আমরা যে কমোডিটি এক্সচেঞ্জ, এটা ডেরিভেটিভ, কমোডিটি ডেরিভেটিভ, এটা একটা মোটামুটি একটা বড় ইস্যু, এখানে অনেক কিছুই আছে। সো আমরা এই জন্যই বলেছি যে নর্মালি এই কোর্সটা আমরা 2 দিনে করাই, যেটা সার্টিফিকেট কোর্স। আমাদের নেক্সট একটা সার্টিফিকেট কোর্স আছে 5-6 তারিখ জুলাই সম্ভবত, যেটা কমিশনও হবে। আপনার যদি কেউ জয়েন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন। এটা বেসিক্যালি 2 days লং কোর্স আমরা করাই, কিন্তু আজকে আমাদের হাতে সময় হচ্ছে 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে আমরা যেটা চেষ্টা করব যে বেসিকটা একটু ডেভেলপ করে দেওয়ার জন্য। আপনারা জানেন অনলাইনে প্রচুর কন্টেন্ট আছে, ইভেন আমাদের সিএসসি থেকে কিছু পাবলিকেশন হয়েছে, বাংলায় হয়েছে। কমোডিটি ডেরিভেটিভ ইনসাইট একটা বুক আমরা করেছি। এই ইনসাইট বুকটাও আপনারা কালেক্ট করতে পারবেন, ওখানে আরো ডিটেইলে বলা আছে সবকিছু। আমরা 1 ঘন্টার মধ্যে আজকে আমার যেটা চেষ্টা থাকবে আপনাদেরকে কনসেপচুয়ালি ক্লিয়ার করে দেওয়া, ডেরিভেটিভ কি, কমোডিটি কি, এটার ট্রেড কিভাবে হবে, যেটা আমাদের জন্য নতুন জিনিস। এখানে আমি অনেকে দেখতে পাচ্ছি যারা আগে বিভিন্ন ট্রেনিং করে গেছেন, পুরনো মানুষও আছেন, তারা যারা নতুন আছেন তাদের জন্য বলছি যে আজকে আমরা কনসেপচুয়ালি ক্লিয়ার হয়ে যাব। সো সময় খুব অল্প, 1 ঘন্টা। আপনি আশা করি আপনারা যারা আছেন আমাদের সাথেই থাকবেন। আমিও চেষ্টা করব কোনো ব্রেক না দিয়ে একটানা বলে যাওয়ার জন্য। আপনারাও একটু কাইন্ডলি আমার সাথে থাকবেন যাতে আমরা কনসেপচুয়ালি ক্লিয়ার হই। আর একটা জিনিস আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা ওপেন কোশ্চেন নিতে পারছি না, কারণ হচ্ছে এটা অনেক ওপেন ওয়েবিনার একটা। অলমোস্ট 250-র মতো এখন মনে পার্টিসিপেন্ট আছে, 236-37 পার্টিসিপেন্ট। তো আমরা এতগুলো কোশ্চেন হয়তো সবাইকে করতে পারবো না। আমরা পরে সেশন আমি শেষ করব ঠিক 1 ঘন্টা ইনশাল্লাহ। 1 ঘন্টা পরে আমরা 10 থেকে 15 মিনিট কোশ্চেন আনসারের জন্য একটু সময় রাখবো। আপনারা কাইন্ডলি যদি কারো কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে, রেজ হ্যান্ড করার দরকার নেই, চ্যাট বক্সে আপনাদের কোশ্চেন গুলো দিয়ে দিবেন। আমি আফটার দ্য সেশন চ্যাট বক্সে ধরে ধরে আমি রিলেভেন্ট কোশ্চেন গুলো ইনশাল্লাহ আনসার করার চেষ্টা করবো যতটুকু সম্ভব। আর চ্যাট বক্সের কোশ্চেন গুলো আনসার করার পরেও আরেকটা অপশন ওপেন থাকবে। আজকে যে এন্টায়ার সেশন, এই সেশনের কমপ্লিট রেকর্ডিংটা আমাদের সিএসসি ফেসবুক পেজে যাবে। সো আপনারা এই পেজটা যারা ফলো দিয়ে রাখছেন তারা অটোমেটিক্যালি হয়তো নোটিফিকেশন পাবেন, আর যারা ফলো দেন নাই তারা সিএসসি ফেসবুক পেজে গেলেই কিন্তু আপনারা এইটার রেকর্ডিংটা পাবেন। এবং ওখানে যে কমেন্ট সেকশন আছে সেখানে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা এটা করে রাখবেন ওখানে, আমরা পরে চেষ্টা করব আনসারটা দিয়ে রাখার জন্য। আর সার্টিফিকেট যেটা যারা রেজিস্ট্রেশন করেছেন এবং জয়েন করেছেন তাদেরকে আমরা একটা ভার্চুয়াল সার্টিফিকেট ইনশাআল্লাহ আমরা থ্রু দ্য ইমেল আমাদের এখান থেকে পৌঁছে দেওয়া হবে। গতবারও সেশন অনেকে সার্টিফিকেট পান নাই বলেছেন, হয়তো রেজিস্ট্রেশনে কোনো ব্যাপার আছে। আমরা সার্টিফিকেট হয়তো আবার আপনাদেরকে রেজিস্ট্রেশন গুলো রিভেরিফাই করে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দিব সার্টিফিকেশন দেবে। তো আমি ইনশাআল্লাহ শুরু করছি, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। স্ক্রিনে শেয়ার করবেন প্লিজ। ওকে, আমরা ফার্স্ট স্লাইডটা যাচ্ছি। আমরা আসলে বাংলাদেশে কি করতে যাচ্ছি, কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ। সো আমরা শুরুতে
আর ডেরিভেটিভ কি জিনিস বোঝার চেষ্টা করব, তারপর হচ্ছে কমোডিটিস বোঝার চেষ্টা করব, এবং কমোডিটি এক্সচেঞ্জ কি জিনিস সেটা বোঝার চেষ্টা করব, এবং কমোডিটি এক্সচেঞ্জের সাথে আমাদের স্টক এক্সচেঞ্জের যে ডিফারেন্স, বেসিক ডিফারেন্স, সেটা নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। সো ডেরিভেটিভ কি জিনিস আমরা একটু বেসিকটা ধারণাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে বেসিক্যালি একটা ফিনান্সিয়াল অ্যাসেট, যেটা লাইক স্টক আমরা এখন বাংলাদেশে যেটা ট্রেড করছি সেটা স্টক এক্সচেঞ্জে আমরা স্টক বা ইকুইটি শেয়ার ট্রেড করি। সো ডেরিভেটিভ হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটার ভ্যালু ডিপেন্ড করে একটা আন্ডারলাইং অ্যাসেটের উপর অথবা একটা আন্ডারলাইং এর উপর। হ্যাঁ, তো আমরা যদি একটু তুলনা দিয়ে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা এখন যে সবাই শেয়ার মার্কেটে সবাই শেয়ার ট্রেড করছি, ইকুইটি শেয়ার ট্রেড করছি। তো ইকুইটি শেয়ারের ক্ষেত্রে যেটা হয়, একটা ইকুইটি শেয়ার আপনারা চিন্তা করেন, এটার ভ্যালু কিন্তু ডিপেন্ড করে এন্টায়ারলি অন দিস অ্যাসেট। কিভাবে? সে আমি একটা কোম্পানির শেয়ারের কথা বললাম, ওই কোম্পানির শেয়ারটার দামটা উঠানামা করবে কিভাবে? যখন কোম্পানি ভালো পারফর্ম করবে, কোম্পানির ভালো ইনকাম স্টেটমেন্টে, ভালো ব্যালেন্স শিটে ভালো রিফ্লেকশন থাকবে, তখন শেয়ারটার দাম বাড়বে। নর্মালি এটাই হয়, আদারওয়াইজ কি হচ্ছে সেটা আমরা জানি না, বাট নর্মালি এটাই হয়। সো কিন্তু এই শেয়ারটার ভ্যালুটা ডিপেন্ড করছে নিজের উপর। কিন্তু আমরা যখন কোনো ডেরিভেটিভ ট্রেড করব, এই জিনিসটা আপনারা পরে গিয়ে লিঙ্ক করতে পারবেন। আমরা যখন ডেরিভেটিভ ট্রেড করব, তখন আমরা যেই অ্যাসেটটা আমরা ট্রেড করব, আপাতত আমরা এতটুকু বুঝি, যে অ্যাসেটটা আমরা ট্রেড করব সেটার ভ্যালুটা কিন্তু এটার উপর ডিপেন্ড করবে না। সেটার ভ্যালু ডিপেন্ড করবে অন্য একটা অ্যাসেটের উপর, যেটাকে আমরা আন্ডারলাইং অ্যাসেট বলি অথবা আন্ডারলাইং বলে থাকি। এতটুকু আমাদেরকে বুঝতে হবে। দেখেন, আমরা যদি ডেফিনিশনটা যদি ক্লিয়ার করতে না পারি, আমি আরেকটা কথা বলে রাখি, আমি জুমে করছি, আমি কারো চেহারা দেখতে পাচ্ছি না, কে কতটুকু বুঝছেন সেটাও জানি না, বাট আমি চেষ্টা করছি সর্বোচ্চটা বোঝানোর জন্য। আমরা যদি ডেফিনিশনটা ক্লিয়ার না হই, ডেরিভেটিভের যে আন্ডারলাইং যে মিনিংটা, সেটা যদি আমরা ক্লিয়ার না হই, তাহলে কিন্তু আমরা পরে কিছুই বুঝতে পারবো না। আমরা আগে মিনিংটা ক্লিয়ার হইনি। মিনিংটা হচ্ছে আমরা যেই ইনস্ট্রুমেন্টটা ট্রেড করবো, এখন ক্যাপিটাল মার্কেটে, শেয়ার মার্কেটে, আমার তো ক্যাপিটাল মার্কেট বলতে শুধু শেয়ার বাজারে আছে, আমাদের তার কোনো প্রোডাক্ট নাই। সো আমরা ইকুইটি শেয়ার যেগুলো ট্রেড করছি, এটার ভ্যালু কিন্তু ডিপেন্ড করছে এটা নিজের উপর। একটা কোম্পানি ভালো পারফর্ম করলে তার শেয়ারের দাম বাড়বে, খারাপ পারফর্ম করলে শেয়ারের দাম কমবে, এটা আমরা সবাই জেনারেলি জানি। কিন্তু এটার ক্ষেত্রে যেটা হবে, এই যে ফিনান্সিয়াল অ্যাসেটটা আমরা ট্রেড করবো ডেরিভেটিভে, সেটার ভ্যালু ডিপেন্ড করবে অন্য একটা অ্যাসেটের উপর। আমরা আপাতত এতটুকু বুঝি। এই অ্যাসেটটাকে আমরা কি বলবো? এই অ্যাসেটটা একটা ফিজিক্যাল কমোডিটি হতে পারে, ফিজিক্যাল অ্যাসেটও হতে পারে, কোনো আন্ডারলাইং ভ্যালু হতে পারে, কোনো প্রাইসও হতে পারে। সো দ্যাট ইজ ডেরিভেটিভ। আমি আরেকটু রিডিং করছি। ডেরিভেটিভ ইজ এ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হুজ প্রাইস অর ভ্যালু ইজ ডিরাইভড ফ্রম দ্যাট অফ অ্যানাদার অ্যাসেট, and the other asset is generally referred to as the underlying asset or sometimes just the underlying. So এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, সংজ্ঞায় কথাটাই লেখা আছে। এটা সবচেয়ে জুৎসই সংজ্ঞা সিএফআই ইনস্টিটিউট থেকে আমরা পেয়েছি, সেই সংজ্ঞাটাই বললাম। এবং ওই যে আন্ডারলাইং, যেটার উপর আমার ইনস্ট্রুমেন্টের ভ্যালু ডিপেন্ড করবে, সেটা কিন্তু একটা ফিজিক্যাল কমোডিটিও হতে পারে অথবা কোনো আন্ডারলাইং ভ্যালু হতে পারে। সো আপাতত আমরা এই সংজ্ঞাটা বোঝার চেষ্টা করলাম। আর ডেরিভেটিভ যখন আমরা ট্রেড করব, তখন আমরা কি বাই সেল করবো, এটা একটা জানার বিষয় আছে। যেমন আমি যদি বলি, আমি সবাই গোল্ডের উদাহরণ দেয়, আমি গোল্ডের উদাহরণে দিলাম। গোল্ড হতে পারে, রাইস হতে পারে, হোয়াট এভার ইট ইস, আলু, চাল, পেঁয়াজ, পটল, যেটাই কমোডিটি আপনি ডেরিভেটিভ হিসেবে ট্রেড করেন, এটার কিন্তু আপনি কি বাই সেল করবেন? আপনি কি ফিজিক্যাল কমোডিটি বাই সেল করবেন? উত্তর হচ্ছে না। আমরা কমোডিটি রিলেটেড কন্ট্রাক্ট বাই সেল করবো। হ্যাঁ, এটা একটা বোঝার ব্যাপার আছে। আমরা বলছি সিএসসি কমোডিটি এক্সচেঞ্জ করবে, কিসের কমোডিটি করবে, কোন কমোডিটির ট্রেড করবে? বললাম যে গোল্ড করবে, সিলভার করবে, রাইস করবে, ওয়েট করবে, কটন করবে। তাহলে কি আমি কি কটন বাই সেল করবো এখানে? অ্যাবসলিউটলি নট। আমরা যারা চিন্তা করছি যে এই এক্সচেঞ্জে ফিজিক্যাল কটন বাই সেল হবে, আমরা কিন্তু এটা ভুল ধারণার মধ্যে আছি। এক্সচেঞ্জে কিন্তু ফিজিক্যাল কটন বাই সেল হবে না। ফিজিক্যাল কটন ডেলিভারি হতে পারে, সেটা একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু স্পট মার্কেটে যেভাবে খাতুনগঞ্জ বা কোনো ঢাকার মৌলভীবাজার বা স্পট মার্কেট গুলাতে, যেখানে ওভার দ্য কাউন্টার ফিজিক্যাল কমোডিটি বাই সেল হচ্ছে, আমরা ডেলিভারি অর্ডার কাটছি, আমরা মাল ডেলিভারি নিচ্ছি, বা ইম্পোর্টার মাল এনে বাজারে ছাড়ছেন, ফিজিক্যাল যে কমোডিটিটা বাই সেল হচ্ছে। তো স্পট মার্কেটের সাথে একটা ডেরিভেটিভ ফিউচার্স মার্কেটের পার্থক্য হচ্ছে, বেসিক্যালি এখানে কোনো ফিজিক্যাল কমোডিটি বাই সেল হবে না। এখানে কি বাই সেল হবে? কন্ট্রাক্ট।
কমোডিটি রিলেটেড কন্ট্রাক্ট, ওই যে আমরা সূত্রের সাথে একটু যোগ করার চেষ্টা করি। এখন সূত্রে আমরা বলেছিলাম কি, যে ডেরিভেটিভ হচ্ছে একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটার নিজের কোনো ভ্যালু নাই, যেটার ভ্যালুটা উঠানামা করবে। প্রাইস তো স্বাভাবিক, আপনি গোল্ডেন ফিউচার্স কন্ট্রাক্ট ডেরিভেটিভ যখন করবেন তখন এটা প্রাইস উঠানামা করবে। এই যে প্রাইসটা উঠানামা করবে কিসের উপর? আন্ডারলাইং একটা প্রোডাক্টের উপরে। আন্ডারলাইং প্রোডাক্টটাই হচ্ছে গোল্ড। আমি যখন এক্সচেঞ্জে গোল্ডের কন্ট্রাক্ট বাই সেল করবো, তাহলে ফিজিক্যাল মার্কেটে যে গোল্ডের প্রাইস যখন উঠানামা করবে সেটাকে ফলো করে কিন্তু এই মার্কেটে প্রাইসটা উঠানামা করবে। তাহলে আমি কিন্তু ফিজিক্যাল গোল্ড এখানে বাই সেল করছি না, আমি বাই সেল করছি গোল্ড অর সিলভার অর কটন অর রাইস হোয়াট এভার, যেই কমোডিটি হোক সেই কমোডিটি রিলেটেড কন্ট্রাক্টটা আমি এখানে বাই সেল করব। তাহলে আমরা বললাম যে when we are trading derivatives, what are you buying or selling? We are buying or selling a contract. এক্সচেঞ্জে আমরা কমোডিটি রিলেটেড কন্ট্রাক্ট বাই সেল করবো, যেটার একটা আন্ডারলাইং থাকবে। এই আন্ডারলাইংটাই হচ্ছে ফিজিক্যাল কমোডিটিটা, সেটা গোল্ড হতে পারে, কটন হতে পারে, রাইস হতে পারে, হোয়াট এভার ইট ইস। হ্যাঁ, তাহলে যেহেতু আমি কন্ট্রাক্ট বাই সেল করছি, এখানে আমরা একটা সেকেন্ড লাইনে একটা কথা বলেছি। দেখেন এই স্লাইডটা ইজ ভেরি ইন্টেলিজেন্টলি ডিজাইনড ফ্রম MCX and SGX জয়েন্টলি, এবং এই স্লাইডটাতে আমরা পুরা সিনারিওটা তুলে আনার চেষ্টা করেছি খুব সংক্ষেপে। আমি সেকেন্ড যে পয়েন্টটা আমার এখানে বলা আছে, ক্যান আই সেল ইফ আই ডু নট হ্যাভ এ ফিজিক্যাল কমোডিটি। তাহলে আমি যদি, আমার কাছে যদি ফিজিক্যাল কমোডিটি না থাকে, তাহলে কি আমি একটা কন্ট্রাক্ট সেল করতে পারবো? ইয়েস, উত্তর হচ্ছে ইয়েস, বিকজ আই এম সেলিং কন্ট্রাক্ট নট কমোডিটিস। আপনাকে আমি একটা সুন্দর উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা যখন ইকুইটি শেয়ার বাজারে আসি, এখন এখানে ইনভেস্টর আছেন, ব্রোকার আছেন, অনেকে আছেন। সো যদি আমি কারো চেহারা দেখছি না, সো যারাই আছেন, আপনারা যখন বাজারে ইকুইটি মার্কেটে প্রথম আসেন, আপনি একটা নির্দিষ্ট টাকা নিয়ে 1 লাখ, 2 লাখ, 5 লাখ শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসছেন। বিনিয়োগ করতে আসলে প্রথমে কিন্তু আপনাকে অ্যাজ এ বায়ার মার্কেটে ঢুকতে হবে, রাইট? কিন্তু এই মার্কেটের বিউটিটা বা মজাটা হচ্ছে, এই মার্কেটে চাইলে আপনি একজন সেলার হিসেবেও মার্কেটে এন্ট্রি নিতে পারবেন। সে আপনি 5 লক্ষ টাকা নিয়ে আসলেন অ্যাজ এ ইনভেস্টর, একটা ব্রোকারকে দিলেন, ভাই আমি এখানে সিএসসি কমোডিটি ডেরিভেটিভ মার্কেটে ইনভেস্ট করব। আপনি দেখছেন যে গোল্ড, সে আপনি গোল্ডের কন্ট্রাক্টে ট্রেড করছেন, আপনি দেখলেন যে গোল্ডের দামটা খালি নিচের দিকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তাহলে আপনি তখন কিনলে তো লস হতে পারে। তা আপনি চাইলেন যে আপনি সেলার হিসেবে বাজার ঢুকতে পারবেন। এই মার্কেটের মজাটা হচ্ছে, আপনি চাইলে এই মার্কেটে একজন সেলার হিসেবে বাজারে এন্ট্রি নিতে পারবেন, বিকজ কারণটা হচ্ছে কি, আমি ফিজিক্যাল কমোডিটি বাই সেল করছি না, আমি কমোডিটি রিলেটেড কন্ট্রাক্ট বাই সেল করছি। তাহলে আমি যখন একটা কমোডিটি, সে গোল্ডের কন্ট্রাক্টে যখন আমি সেল পজিশন নিব, তখন আমি, আমার যদি কাউন্টার পজিশন বাজারে থাকে, বাই পজিশন থাকে, তাহলে কিন্তু আমি এজ এ সেলার হিসেবে বাজারে তাহলে ঢুকতে পারবো। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার সেকেন্ড পয়েন্ট। সো আমরা দুইটা জিনিস শিখলাম, যে ডেরিভেটিভ কি জিনিস, আর হচ্ছে আমরা যখন ডেরিভেটিভ যখন ট্রেড করবো তখন আমরা কন্ট্রাক্ট বাই সেল করবো। ওই কন্ট্রাক্টের একটা আন্ডারলাইন থাকবে, আন্ডারলাইনটা হতে পারে ফিজিক্যাল কমোডিটি অথবা কোনো কমোডিটির কোনো ভ্যালু, কোনো প্রাইস, যে কোনো একটা হতে পারে। এটাতে সবসময় ফিজিক্যাল কমোডিটি হতে হবে এমন কোনো কথা নেই, যেটা আমার রেড মার্কে লেখা আছে, দেখেন আপনারা। আমি বাজারে যখন আসবো, যেহেতু আমি কমোডিটি বাই সেল করছি না, আমি ফিজিক্যাল কোনো কমোডিটি এখানে বিক্রি করতে আসিনি, আমি কন্ট্রাক্টে পজিশন নিচ্ছি, তাহলে আমি কিন্তু বাজারে চাইলে সেলার হিসেবে এন্ট্রি নিতে পারবো। এই স্লাইডটাতে আমি একটু বেশি সময় নিচ্ছি, বিকজ দিস ইজ ভেরি বেসিক স্লাইড। হ্যাঁ, তো আমরা অনেক সময় কিছু কথা শুনে থাকি, লং পজিশন, শর্ট পজিশন। সো আমি বেসিক্যালি কিন্তু এখানে কন্ট্রাক্টে পজিশন নিচ্ছি, কন্ট্রাক্ট বাই সেল করছি না বা কমোডিটি বাই সেল করছি না, কন্ট্রাক্টে পজিশন নিচ্ছি। হয় সেল পজিশন নিব, নালে বাই পজিশন নিব। সো আপনারা অনেক সময় শুনে থাকবেন লং পজিশন, শর্ট পজিশন। ডেরিভেটিভ মার্কেটে বাই পজিশনকে বলা হয় লং পজিশন, আর সেল পজিশনকে বলা হয় শর্ট পজিশন। আপনারা শুনে থাকবেন গো লং, গো শর্ট। গো লং মানে হচ্ছে বাই পজিশন নাও, আর গো শর্ট মানে হচ্ছে সেল পজিশন নাও, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য বেসিক। আর আমরা যখন ডেরিভেটিভের কথা যখন বলবো, ডেরিভেটিভ নরমালি 4 ধরনের হয়ে থাকে। ডেরিভেটিভ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আমরা এখন ডেরিভেটিভ বুঝলাম, এটা 4টা প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ফিউচার্স, অপশনস, ফরওয়ার্ড এন্ড সোয়াপস। ফিউচার্স এন্ড অপশনস হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড, আর ফরওয়ার্ড এন্ড সোয়াপ হচ্ছে ওটিসি মার্কেটে হয়। সো আমরা ফরওয়ার্ডটা হচ্ছে বেসিক্যালি, ডেরিভেটিভ তো আমরা বুঝে গেছি যে পণ্য বেচা কেনার চুক্তি, এতক্ষণ এটা আমরা বুঝে গেলাম যে চুক্তিটার আন্ডারলাইং একটা পণ্য থাকবে, আর এটা একটা পেপার। হ্যাঁ, এটা একটা ডিম্যাট ফর্ম, একটা পেপার। এই চুক্তিটা যখন 2 জন ব্যক্তির মধ্যে হবে, তখন এটাকে আমরা ফরওয়ার্ড করবো। সে আমরা যে বড় বড় মার্কেটে, আমাদের দেশে বড় বড় ইম্পোর্টাররা আছেন, সে অনেক বড় বড় ইম্পোর্টার আছেন,
অনেক টন গম আনছে, অনেক টন তেল ইম্পোর্ট করছে, তাদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে কার সাথে, বিদেশে যারা আছে সাপ্লায়ার তার সাথে কন্ট্রাক্ট হচ্ছে, তাহলে দুইজন ব্যক্তির মধ্যে চুক্তি, তাহলে সেটা হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট। এই ফরওয়ার্ড কন্ট্রাক্ট আর সোয়াপ কন্ট্রাক্ট গুলো হচ্ছে বেসিক্যালি ওটিসি বা স্পট মার্কেটে ট্রেড হয়। এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ হচ্ছে ফিউচার্স এন্ড অপশনস। আর সিএসসি আমরা শুরুতে চালু করছি ফিউচার্স মার্কেট, কারণ হচ্ছে আমরা অপশনস অন ফিউচার্স, নর্মালি ফিউচার্স মার্কেট যখন ডেভেলপ হয়, কারণ হচ্ছে ফিউচার্স এর আন্ডারলাইং থাকবে কমোডিটি বা স্পট মার্কেটের কমোডিটি পারফরমেন্স, আর অপশনস এর আন্ডারলাইং হচ্ছে ফিউচার্স। সো আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, আমি একটা কথা বলে রাখি, এখানে সিএসসি আমরা নতুন কিছু করছি না, পুরো দুনিয়াতে যেভাবে ডেভেলপ হয়েছে এই মার্কেটটা ভেরি ডেভেলপড। এবং 2025-এর অক্টোবর পর্যন্ত, অক্টোবরের 28 তারিখ পর্যন্ত এফআই এর একটা ডেটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পুরা গ্লোবালি, পুরা পৃথিবীতে ক্যাপিটাল মার্কেট, টোটাল ক্যাপিটাল মার্কেটের টার্নওভারের 63.8% এসে হচ্ছে অল ডেরিভেটিভ প্রোডাক্ট থেকে। তাহলে আপনারা বুঝতে পারছেন ডেরিভেটিভ মার্কেট কতটুকু ম্যাচিউর। আমরা যদি পাকিস্তানের উদাহরণ দিই, পাকিস্তানের টোটাল ক্যাপিটাল মার্কেটে আপনার টার্নওভার হচ্ছে 163 মিলিয়ন ইউএসডি। এর মধ্যে আপনার ডেরিভেটিভ মার্কেট থেকে আসে হচ্ছে আপনার অ্যারাউন্ড 139 মিলিয়ন। তাহলে আপনারা দেখেন ওখানে ইকুইটি ক্যাশ মার্কেটটা কত ছোট, বা বন্ড বা ফিক্সড ইনকাম গুলো কত ছোট। সো ডেরিভেটিভ মার্কেট ইজ হেভি ভার্টিক্যালি বুমিং অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ডেরিভেটিভ বলতে শুধু কমোডিটি ডেরিভেটিভ না, ডেরিভেটিভ আপনার কারেন্সি ডেরিভেটিভ হতে পারে, যেটা এফএক্স বা কারেন্সি, যেটা আপনার মনে করেন বিভিন্ন ডলার ভার্সেস জিবিপি, ডলার ভার্সেস টাকা, ডলার ভার্সেস রুপি, পৃথিবীর বিভিন্ন, যেমন ইন্ডিয়াতে হচ্ছে কারেন্সি এফএক্স ডেরিভেটিভ ট্রেড হচ্ছে। ইকুইটি ডেরিভেটিভ হয় যে মার্কেটটা খুবই ভাইব্রেন্ট, আমরা যে ইকুইটি শেয়ার, ইকুইটি ক্যাশ মার্কেট যে শেয়ারগুলো আমরা ট্রেড করছি সেগুলোর ডেরিভেটিভ হতে পারে, কমোডিটি ডেরিভেটিভ হতে পারে। আমরা সিএসসি কমোডিটি ডেরিভেটিভটা করছি। স্যার অলরেডি বলেছেন ওনার বক্তৃতায়, সংক্ষিপ্ত বক্তৃতায়, যে আমরা সিএসসি আমরা যে প্ল্যাটফর্ম রেডি করেছি সেটা ইকুইটি ডেরিভেটিভ ও কম্পিটেবল। আমরা চাইলে ইকুইটি ডেরিভেটিভ শুরু করতে পারবো, যদিও আমাদেরকে কমিশন থেকে কমোডিটি ডেরিভেটিভের জন্য আপাতত লাইসেন্স দেওয়া হয়েছে। সো যাক, আমি আমার মূল আলোচনায় ফেরত আসি। সেটা হচ্ছে আমরা যখন কমোডিটি ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্ট ট্রেড করব, তখন আমরা কিন্তু ফিউচার্স কন্ট্রাক্ট এখানে ট্রেড করব। সো আমরা ফিউচার্সটা বুঝি, এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ হচ্ছে ফিউচার্স এন্ড অপশনস। সো অপশন মার্কেট আমরা চালু করব দ্বিতীয় ধাপ ইনশাল্লাহ, কারণ আমার অপশন মার্কেট চালু করার জন্য একটা লিকুইড এন্ড ভেরি কি বলবো, যে পার্টিসিপেন্ট একটা ফিউচার্স মার্কেট দরকার। যেমন আমরা যদি ভারতের উদাহরণ দিই, ওনারা 2003 সালে কমোডিটি ডেরিভেটিভ মার্কেট চালু করেছেন, ফিউচার্স মার্কেট চালু করেছেন ওনারা প্রপারলি এক্সিকিউশনে গেছেন 2006 সালে। ওনারা প্রথম অপশন চালু করছে 2017 সালে, দ্যাট ইজ গোল্ড অপশনস বা থ্রু এমসিএক্স। তাহলে ওনাদের 14 বছর লেগেছে অপশন মার্কেট চালু করতে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি পৃথিবীতে মার্কেট অনেক ডেভেলপ হয়ে গেছে এবং আমাদের দেশে এটার অনেক সম্ভাবনা ইনশাল্লাহ। উই হ্যাভ এ টার্গেট টু স্টার্ট ইট অ্যাজ আর্লি এজ পসিবল। আমাদের যে সিস্টেম ওখানে অলরেডি অপশন কম্পিটেবল। ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতা যদি একটা লিকুইড ফিউচার্স মার্কেট আমরা দাঁড় করাতে পারি 2 থেকে 3 বছরের মধ্যে, ইনশাল্লাহ আমরা অপশন মার্কেটটাও চালু করতে পারবো। সো আজকে যেহেতু আমরা অপশনটা আমরা দ্বিতীয় ধাপে চালু করবো, আজকে আমরা ফিউচার্সটা নিয়ে বেশিরভাগ আলোচনা করবো, ফিউচার্স মার্কেটটাই বুঝবো। তাহলে এই স্লাইডটাকে আমি একটু রিক্যাপ করি। আমি কারো চেহারা দেখতে পাচ্ছি না, আশা করি আপনারা সবাই আমার সাথে আছেন। আমি বারবার বলছি, আই এক্সপেক্ট ইউ টু অল ইউ হ্যাভ এ ভেরি বেসিক আইডিয়া টুডে। আপনারা আজকে যদি একটা ভালো আইডিয়া নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে বা অনলাইনে যেখানে যান, ফিউচারে যদি কোনো বই পড়েন, যেখানে যান, আপনি বেসিকটা ক্লিয়ার থাকলে আপনি কিন্তু সবকিছু খুব কুইকলি বুঝে ফেলবেন। সো সেটাই আমি আজকে চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে করার জন্য। অ্যাজ আই টোল্ড ইউ, এটা 16 ঘন্টার একটা কোর্স, আমরা 1 ঘন্টায় করানোর চেষ্টা করছি ব্রিফলি। সো আমি এই স্লাইডটাকে একটু রিক্যাপ করছি। ডেরিভেটিভ হচ্ছে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যার নিজের কোনো ভ্যালু নাই, এটা একটা ফিনান্সিয়াল অ্যাসেট। এটার ভ্যালু অ্যাবসলিউটলি ডিপেন্ড করে একটা অন্য একটা অ্যাসেটের উপর, যেটাকে আমরা আন্ডারলাইং বলবো অথবা আন্ডারলাইং অ্যাসেট বলবো। এবং আমরা যখন ডেরিভেটিভ বাই সেল করবো, তখন কিন্তু আমরা একটা কন্ট্রাক্ট বাই সেল করবো, কোনো ফিজিক্যাল কোনো কমোডিটিস বাই সেল করবো না। আমরা কন্ট্রাক্ট বাই সেল করবো, যে কন্ট্রাক্টের একটা আন্ডারলাইন থাকবে, ওই আন্ডারলাইনটার উপর ভিত্তি করে আমার কন্ট্রাক্টের প্রাইসটা মুভমেন্ট করবে। এই আন্ডারলাইনটা ফিজিক্যাল কমোডিটিও হতে পারে অথবা কোনো কমোডিটি প্রাইসও হতে পারে। এটা আমরা পরে বুঝবো, পরে স্লাইডে গেলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা যখন এই মার্কেটে যখন আসবো, তখন আমরা কিন্তু বায়ার হিসেবে এই মার্কেটে ঢুকতে হবে, কোনো কথা নেই। আমরা চাইলে সেলার হিসেবে বাজারে এন্ট্রি করতে পারবো বেসড অন দ্য প্রাইস মুভমেন্ট, বিকজ আমি কোনো কমোডিটি বাই সেল করছি না, আমি কোনো কিছু। আপনি যখন শেয়ার ট্রেড করছেন, তখন তো আপনাকে কিনে বাজারে আসতে হবে, কারণ আপনার কাছে কিছু নাই, আপনি বেচবেন কিভাবে? তো যেহেতু এখানে আমি ফিজিক্যাল কোনো প্রোডাক্ট বাই সেল করছি না, সেহেতু আমি এখানে এই
মার্কেটে আমি সেলার হিসেবেও চাইলে এন্ট্রি নিতে পারবো। সেলার মানে হচ্ছে আমি শর্ট পজিশন, আর বায়ার মানে হচ্ছে লং পজিশন। আর ডেরিভেটিভ নর্মালি 4 ধরনের হয়ে থাকে, দ্যাট ইজ ফিউচার্স, অপশনস, ফরওয়ার্ড এন্ড সোয়াপস। আর এক্সচেঞ্জ ডেরিভেটিভ হচ্ছে ফিউচার্স এন্ড অপশনস। আর সিএসসি ইনিশিয়ালি ইনশাল্লাহ আমরা ফিউচার্স নিয়ে চালু করার চিন্তা করছি, এবং আমরা অপশনস অন ফিউচার্স চালু করব ইনশাল্লাহ একটা ফিউচার্স মার্কেট ভাইব্রেন্ট হলে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দিস স্লাইড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা চ্যাট বক্সে লিখবেন, আমি এন্ড অফ দ্য সেশন ইনশাল্লাহ যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে কোশ্চেন গুলো নেওয়ার চেষ্টা করব। সো আমরা পরের স্লাইডে যাচ্ছি। আমরা এতক্ষণ ডেরিভেটিভ নিয়ে আলোচনা করলাম, আমরা এখন বুঝবো কমোডিটি এক্সচেঞ্জ কি জিনিস। কমোডিটি তো আমরা সবাই বুঝি, কমোডিটি হচ্ছে আমাদের আশেপাশে যা আছে সবই কমোডিটি। আর এক্সচেঞ্জ ট্রেডেড কমোডিটি যদি আমরা বলি, আমরা র মেটেরিয়াল, এই কথাটা আপনারা সবসময় মাথায় রাখবেন। র মেটেরিয়াল গুলো কমোডিটি এক্সচেঞ্জে ট্রেড হয়। র মেটেরিয়াল কিভাবে হয়, যেমন আমরা যদি এখন ফিনিশ প্রোডাক্টের কথা বলি, কোনো ফিনিশ প্রোডাক্ট কিন্তু এক্সচেঞ্জে ট্রেড হয় না। যেমন আমি যদি গোল্ডের উদাহরণ দিই, গোল্ডটাকে যদি আপনি ফিনিশ প্রোডাক্ট হিসেবে ধরেন, তাহলে সেটা আমার সিস্টেমে চিপস হিসেবে ইউজ হতে পারে, আর ওয়াইডলি অর্নামেন্টস হিসেবে ইউজ হতে পারে, বা ইনভেস্টমেন্ট টুল হিসেবে ইউজ হতে পারে, টাকার বিকল্প হিসেবে অনেকভাবে ইউজ হতে পারে। কিন্তু এটা যদি এটাকে আমরা একটা গোল্ডের বারকে কিন্তু আমরা চাইলে কিন্তু কানের দুলো বানাতে পারি, হাতের বালাও বানাতে পারি, গলার লাগাট, অনেকভাবে আমরা এটাকে ফর্ম করতে পারি। সো ফিনিশ প্রোডাক্ট কখনো এক্সচেঞ্জে ট্রেড হবে না। কমোডিটি এক্সচেঞ্জে যেটা ট্রেড হয় সেটা হচ্ছে র প্রোডাক্ট। তাহলে আমার এখানে গোল্ডের যে বার সেটা ট্রেড হবে, এবং এটা স্ট্যান্ডার্ডাইজেশন থাকবে। এটা নির্দিষ্ট একটা বলা থাকবে যে এটাকে 18 ক্যারেট না, এটাকে 22 ক্যারেট না, 21 ক্যারেট না, 24 ক্যারেট। এটার কোয়ান্টিফিকেশন এবং স্ট্যান্ডার্ডাইজেশনটা মাস্ট থাকতে হবে। সো আপনারা অনেকে রেজ হ্যান্ড করছেন দেখছি। হ্যান্ড রেজ আমি আসলে মিডলে কোশ্চেন গুলো নিতে পারছি না, সরি, কারণ হচ্ছে আমি একটা 1 ঘন্টায় শেষ করবো। আমি আগেও বলেছি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা চ্যাট বক্সে লিখে দেন, আমি একটা একটা ধরে প্রত্যেকটা আনসার করার ইনশাল্লাহ চেষ্টা করবো আমার সেশন শেষ হওয়ার পরে। আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে লিখে দেন। দুঃখিত আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, যেহেতু এটা ওপেন সেশন আমরা কোশ্চেন নিতে পারছি না। সো আমরা কমোডিটি নিয়ে আলাপ করছিলাম। কমোডিটি হচ্ছে আপনার র প্রোডাক্ট গুলা। যেমন আমি যদি একটা এয়ার কন্ডিশনের কথা বলি, এয়ার কন্ডিশন কিন্তু কমোডিটি এক্সচেঞ্জে ট্রেড হবে না, কারণ হচ্ছে এটা ফিনিশ প্রোডাক্ট। এয়ার কন্ডিশন বানাতে আমার কি লেগেছে, আমার কপার লেগেছে বা অ্যালুমিনিয়াম লাগে, এই কপার এবং অ্যালুমিনিয়ামটাই ট্রেড হবে। তাহলে র মেটেরিয়াল গুলো নর্মালি কমোডিটি এক্সচেঞ্জে ট্রেড হয়। ঠিক আছে, আমরা যদি গোল্ডের উদাহরণ দিলাম, এবং রাইসের কথা যদি বলি, রাইস আপনার মনে করেন যে আমার নির্দিষ্ট কোয়ালিটি বা কোয়ান্টিটি রাইস, আমার রাইস থেকে মুড়ি বানাতে পারি, রাইস থেকে অনেক কিছু বানাতে পারি, পাফ রাইস, দিস রাইস, দ্যাট রাইস, হ্যাঁ। কিন্তু আমরা রাইস যখন ট্রেড করবো তখন আমরা নির্দিষ্ট কোয়ান্টিটি, নির্দিষ্ট কোয়ালিটির একটা রাইস। আমরা বললাম যে আমার মোটা চাল, চাল, ইরি নাম্বার কত 6, প্রত্যেকটা এভাবে দেখবেন কোয়ান্টিফিকেশন করে। আমার গোল্ডের কথা যদি বলি, আমার এটা কি পিওরিটি লেভেল কত, 995, দ্যাট মিনস 22 ক্যারেট, 999, দ্যাট মিনস 24 ক্যারেট। তারপরে আমরা যদি বলি 817, দ্যাট ইজ 21 ক্যারেট বা 18 ক্যারেট। তাহলে মনে করেন যে আমার এটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসের মাধ্যমে আমরা কমোডিটি এক্সচেঞ্জে কমোডিটিটা আমরা সিলেক্ট করব। আর কমোডিটি আমি অল্প কথায় বলার চেষ্টা করেছি, আই এম গোয়িং ভেরি ফাস্ট বিকজ সময় খুব কম। আর কমোডিটি এক্সচেঞ্জ আমরা বোঝার চেষ্টা করি। আমরা কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে বেসিক্যালি একটা স্টক এক্সচেঞ্জ। আমরা সবাই জানি, এখানে যারা আছে আশা করি সবাই স্টক এক্সচেঞ্জ কি জিনিস বুঝি। কমোডিটি এক্সচেঞ্জের সাথে স্টক এক্সচেঞ্জের ট্রেডিং প্যাটার্নে তেমন কোনো ডিফারেন্স নাই। আমরা এখন কিভাবে ট্রেড করছি, আমরা ব্রোকার ট্রেড করছি, অথবা নিজে মোবাইল বা আমার ল্যাপটপ থেকে বসে নিজে iOS দিয়ে ট্রেড করছি, বা অ্যান্ড্রয়েড দিয়ে আমার যে অ্যাপস আছে DSCCS এর অ্যাপস থেকে আমরা ট্রেড করি, রাইট। তাহলে এই ট্রেডটা যখন আমরা করি, আমি একটা বাই অর্ডার বসালাম বা সেল অর্ডার বসালাম, আমি সেল করলে সেল অর্ডার বসালাম, যখন অর্ডারটা বেস্ট বিট অফারে ম্যাচ হচ্ছে তখন এটা ট্রেডটা এক্সিকিউট হয়ে যাচ্ছে। সেম ভাবে এখানেও হবে। এখানে একটা কন্ট্রাক্ট, আমি একটা কমোডিটি ডেরিভেটিভ কন্ট্রাক্ট, আমরা কন্ট্রাক্টের মনে করেন আমি সেল পজিশন নিব, তাহলে সেল সাইডে আমি একটা নির্দিষ্ট প্রাইসে কোট করলাম, আমার যদি এটা ম্যাচ হয় তাহলে ট্রেডটা হয়ে যাবে। তাহলে আমার যে উইন্ডো, ফ্রন্ট এন্ড বা ওএমএস, সেটা কিন্তু অনেকটাই স্টক এক্সচেঞ্জের সাথে সিমিলার। কিন্তু এখানে ডিফারেন্সটা কোথায়, এখানে মূল ডিফারেন্সটা হচ্ছে আমার সেটেলমেন্ট প্রসেসে। সেটেলমেন্ট প্রসেসটা অনেক মজার এবং অনেক ইন্ট্রিকেটও বটে। এটা এক্সচেঞ্জ সাইড ইমপ্লিমেন্টেশন ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা নিয়ে আমরা অনেক যুদ্ধ করেছি গত 3 বছর। আলহামদুলিল্লাহ স্যার বলেছেন এটা আর নো মোর ড্রিম, এটা এখন একটা বাস্তবতা আসছে, এবং এটার জন্য সবসময় একটা স্বয়ংক্রিয় ক্লিয়ারিং কাউন্টার পার্টির মাধ্যমে সেটেলমেন্ট রিস্কটা ম্যানেজ করতে হয়। এখানে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক রোবাস্ট লাগে। আপনার গ্লোবাল এক্সাম্পল গুলো যদি ফলো করেন দেখবেন, এখানে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম ইজ নট লাইক প্লেন এন্ড সিম্পল লাইক ইকুইটি ক্যাশ মার্কেট। ইকুইটি ক্যাশ মার্কেটে আমরা T0 তে ফান্ড দিচ্ছি, T2 তে শেয়ার পাচ্ছি, থ্রু সিডিবেল শেয়ার সেটেলমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে সেটেলমেন্ট সিস্টেমটা ডিফারেন্ট। এখানে সেটেলমেন্টটা অনেক ইন্ট্রিকেট এবং অনেকগুলো কার্ভ আছে, এবং রিস্ক ম্যানেজমেন্ট অনেক রোবাস্ট একটা সিস্টেম ডেভেলপ করতে হয়। সেজন্য এখানে সিসিপি ইজ মাস্ট ডু, যাকে এক্সচেঞ্জ সাইডে হেডেক,
সো এটা আমরা বোঝার জন্য বুঝবো, যেহেতু আমাদের ট্রেড প্যাটার্নের সাথে এটা ক্লোজলি রিলেটেড। আমরা পরের স্লাইডে গিয়ে অল্প সময়ের মধ্যে এটা বোঝার চেষ্টা করব। আমরা আপাতত এতটুকু বুঝি, আমরা যারা ট্রেড করব ইজ অ্যাবসলিউটলি লাইক দ্য এক্সিস্টিং স্টক মার্কেট। এক্সিস্টিং স্টক মার্কেটের মতো কেন? আমি বেস্ট বিড অফারে সেল আর বাই ম্যাচ হলে ট্রেডটা হয়ে যাবে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে সেটেলমেন্টে। সো এখানে আমরা লেখার চেষ্টা করেছি। আমি আসলে রিডিং করে আমি আপনাদেরকে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আমি গত দুইটা স্লাইডকে একটু রিক্যাপ করার চেষ্টা করছি। নাম্বার 1 স্লাইডে আমরা বলেছি যে কমোডিটি ডেরিভেটিভ কি জিনিস। ডেরিভেটিভ একটা ফিনান্সিয়াল অ্যাসেট, নিজের কোনো ভ্যালু নাই, ভ্যালু ডিপেন্ড করবে এন্টায়ারলি অন দ্য আদার অ্যাসেট, যেটাকে আমরা ফিজিক্যাল অ্যাসেট হতে পারে বা কোনো আন্ডারলাইং প্রাইস হতে পারে। ডেরিভেটিভ 4 ধরনের: ফরওয়ার্ড, ফিউচার্স, অপশন, ফরওয়ার্ড এন্ড সোয়াপস। এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভ হচ্ছে ফিউচার্স এন্ড অপশনস। আর আমরা কমোডিটি ডেরিভেটিভ মার্কেটে বা কমোডিটি এক্সচেঞ্জে আমরা ফিজিক্যাল কমোডিটি বাই সেল করবো না, আমরা কমোডিটি রিলেটেড কন্ট্রাক্ট বাই সেল করবো বা কন্ট্রাক্টে পজিশন নিব। সেই জন্য আমরা চাইলে সেলার হিসেবে মার্কেটে এন্ট্রি নিতে পারবো, সেল পজিশন হিসেবে মার্কেটে এন্ট্রি নিতে পারবো। আর কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে ইটস লাইক দ্য ট্রেড প্যাটার্ন ইজ অলমোস্ট লাইক দ্য স্টক এক্সচেঞ্জ। বেস্ট বিড অফারে ম্যাচ হলে বাই সেল বা লং বা শর্ট ম্যাচ হলে ট্রেড হয়ে যাবে। আর ডিফারেন্সটা হচ্ছে আমার সেটেলমেন্ট প্রসিডিউর এবং রিস্ক ম্যানেজমেন্টে। এই জন্য একটা কমোডিটি ডেরিভেটিভ মার্কেটে ক্লিয়ারিং কাউন্টারপার্টি, স্বয়ংক্রিয় ক্লিয়ারিং কাউন্টারপার্টিতে একটা প্রি রিকুইজিট। সো আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করেছিলাম। আপনারা জানেন আমাদের দেশে সিসিবিএল সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড একটা কোম্পানি আছে, সভরেনলি ওন্ড, সেটা কিন্তু এখন অপারেশনে যায় নাই। সো আমাদের যে 2023 কমোডিটি এক্সচেঞ্জ রুলস করা হয়েছে কমিশন থেকে, সেখানে আমাদেরকে এম্পাওয়ার্ড করা হয়েছে যে আমরা চাইলে নিজেরাও এক্সচেঞ্জ চাইলে একটা সিসিবি ডেভেলপ করে ট্রেডটা করতে পারবো, এবং আলহামদুলিল্লাহ উই ডিড ইট। এবং গ্লোবালি যদি আমরা এক্সাম্পল দিই, উই হ্যাভ রিভিউড অন মোর দেন 49 কমোডিটি এক্সচেঞ্জ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো সেন্ট্রাল কাউন্টার পার্টি দিয়ে কোথাও কোনো ট্রেড কি হয় না, সেটেল হয় না নর্মালি। কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জের কিন্তু নিজস্ব সাবসিডিয়ারি অথবা সিস্টেম ডেভেলপড একটা রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম বা সিসিপি থাকে। আমরা যদি এমসিএক্স এর উদাহরণ দিই, ওনাদের দুইটা সিসিপি আছে, একটা এগ্রি কমোডিটি, একটা নন এগ্রি কমোডিটির জন্য। তেমনি ভাবে আমরা যদি শিকাগো উদাহরণ দিই, ইভেন পাকিস্তানের উদাহরণ দিই, পাকিস্তান মার্কেন্টাইল পিএমএক্স এর উদাহরণ দিই, ওনাদের নিজস্ব রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সো আমরাও গ্লোবালের সাথে, আমি আবার বারবার বলছি, আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশন, যে গ্লোবাল যে স্ট্যান্ডার্ডটা বেস্ট প্র্যাকটিস, সেটা ফলো করে আপনাদেরকে একটা মার্কেট ইনশাল্লাহ প্রেজেন্ট করার চেষ্টা করছি। উই আর নট ডুইং এনিথিং এক্সেপশন। দুনিয়া যেভাবে চলছে আমরা সেভাবে চলার চেষ্টা করছি। আমাদের রুলস এবং রেগুলেশনকে আমরা স্ট্রংলি উই আর গাইডেড বাই দ্য রুলস এন্ড রেগুলেশনস। আপনারা জানেন কমোডিটি এক্সচেঞ্জের যে রুলস, যেটা 2023 সালে পাস হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন কমোডিটি এক্সচেঞ্জ রুলস 2023, এবং ওইটার আলোকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রোবাস্ট এবং বড় একটা রেগুলেশন হয়েছে, which comprises most of the wings of a commodity derivative market, following the ISO norms 267, 9, 10 and 11, যেটা 100% ISO norms কে ফলো করে গ্লোবাল স্ট্যান্ডার্ড মডেলে, গ্লোবাল মডেল ফলো করে আমাদের রেগুলেশনটা করা হয়েছে, এবং ওই রেগুলেশনকে এম্পাওয়ার্ড করে কিন্তু আমরা সিস্টেম এবং সবকিছু ডেভেলপ করেছি। সো আমরা এক্সেপশনাল কিছু করছি না। এবং আমরা আলহামদুলিল্লাহ যে বাধাটা ছিল, আমরা 2025 সালে সেই বাধাটা পেরিয়ে আসছি। এবং আপনারা শুনে খুব খুশি হবেন যে আমাদের যে সিসিপি সিস্টেম, রিস্ক ম্যানেজমেন্ট, অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম ইনক্লুডিং দ্য ব্রোকার্স ব্যাক অফিস, এটা আমাদের রেডি। আমরা অলরেডি 3টা মক সেশন করেছি আমাদের ব্রোকারদের সাথে, এবং আমরা সাকসেসফুলি মক করেছি, এবং আমরা স্ট্রেস টেস্টিং করছি। এখন দ্য সিস্টেম ইজ মোস্টলি রেডি। আমরা কমিশন থেকে জাস্ট 2টা ইয়ার অপেক্ষায় আছি, একটা হচ্ছে প্রোডাক্ট আর একটা হচ্ছে ব্রোকার অ্যাপ্রুভাল। এই 2টা অ্যাপ্রুভাল পেলে ইনশাআল্লাহ উইদিন নো টাইম। আমরা একটা টার্গেট দিয়েছি নতুন কমিশনকে, আপনারা জানেন নতুন কমিশন এসছে, আমরা 12 নভেম্বর চালু করার জন্য একটা টার্গেট টাইমলাইন দিয়েছি, যেটা আমি পরে একটু আলোচনা করব। সো দ্যাট ইজ অল। এই 2টা স্লাইডে আমরা বেসিক স্লাইড গুলো ইনশাআল্লাহ শেষ করলাম, আর আমি পরের স্লাইডে যাচ্ছি। আমি বারবার বলছি, আপনারা যদি কারো কোনো কনফিউশন থাকে, ইউ ক্যান ফিল ফ্রি টু আস্ক কোশ্চেনস। ওকে, এই স্লাইডটা আমরা একটু বোঝার চেষ্টা করি, কারণ হচ্ছে আমরা স্টক এক্সচেঞ্জের সাথে সবাই পরিচিত। হ্যাঁ, আমরা এখন ইকুইটি ক্যাশ মার্কেটের সাথে সবাই পরিচিত। আপনারা ডান পাশে দেখেন বলা আছে স্টক এক্সচেঞ্জ, বাম পাশে বলা আছে কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ। এই স্লাইডটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই স্লাইডটা আমরা করেছি একটা কারণে, যে আমরা এক্সিস্টিং মার্কেটের সাথে এটা যে ডিফারেন্সটা, সেটা একটু বোঝানোর চেষ্টা করেছি। নর্মালি আমরা বলেছি যে প্রোডাক্ট, স্টক এক্সচেঞ্জের প্রোডাক্টে শেয়ার হচ্ছে, কিছু ফিক্সড ইনকাম সিকিউরিটিজ লাইক বন্ডস আছে। বর্তমানে আমাদের দেশে প্রোডাক্ট বলতে এতটুকুই আছে। সেই দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি, আমাদের ক্যাপিটাল মার্কেট মোটেও ডাইভার্সিফাইড না। সেই জন্য আমরা নতুন প্রোডাক্ট আনার চেষ্টা করছি। আপনারা জানেন সিএসসি সবসময় ইজ বিং পাইনিয়ার টু নিউ প্রোডাক্ট ইন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট, ইনক্লুডিং দ্য অটোমেশনও আমাদের হাত ধরে হয়েছে। ফার্স্ট অটোমেশন এনজিটিএস 2010 সালে। সো আমরা এটা নিয়েও কাজ করছি। সো কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জের প্রোডাক্ট কি হবে? কমোডিটি ডেরিভেটিভস লাইক কমোডিটি রিলেটেড কন্ট্রাক্টস। আর এখানে স্টক এক্সচেঞ্জের প্রোডাক্ট হচ্ছে শেয়ারস এন্ড বন্ডস, এতটুকু আমরা বুঝি। আর প্রোডাক্ট নেচার,
আমরা যদি ইনস্ট্রুমেন্ট লাইফ বলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা স্টক এক্সচেঞ্জে কিন্তু ইনস্ট্রুমেন্ট লাইফ আমরা বলেছি পারপিচুয়াল কেন বলেছি? একটা শেয়ার আজকে ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে বাজারে আসলো, তাহলে যতদিন পর্যন্ত ওই কোম্পানিটা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু ওই শেয়ারটা বাজারে ট্রেড হতে থাকবে, যদি মাঝখানে কিছু না ঘটে। এটা আজকে থেকে 100 বছর পরেও কিন্তু মার্কেটও থাকলে, কোম্পানিও থাকলে, ট্রেড হতে থাকবে। সো দ্যাট ইজ পারপিচুয়াল। আপনি ইনিশিয়াল পাবলিক অফারিং আইপিও দিয়ে আমি বাজারে আসলাম, লিস্টেড হলাম, আমার শেয়ার আমি যতদিন আছি ততদিন কোম্পানিটা শেয়ার ট্রেড হতে থাকবে। আর এখানে আমার যে কন্ট্রাক্ট, আমরা বলেছি আমার ওখানে প্রোডাক্ট হচ্ছে শেয়ার, ইকুইটি শেয়ার, আর এখানে প্রোডাক্ট হচ্ছে আমার কন্ট্রাক্ট। তাহলে আমার এখানে যে কন্ট্রাক্টটা আছে, প্রত্যেকটা কন্ট্রাক্টের কিন্তু ইনস্ট্রুমেন্ট লাইফটা কিন্তু লিমিটেড। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি আন্ডারস্টুড। আমরা আইএসকো গাইডলাইন যদি ফলো করি, একটা কন্ট্রাক্টের লাইফ লাইন হতে পারে 3 দিন থেকে 12 মাস, এর 3 দিনের কমও হইতে পারবে না, 12 মাসের বেশি হইতে পারবে না। আমাদের রেগুলেশনও সেভাবে আইএসকো মডেল ফলো করে বলা আছে। সে আমি একটা গোল্ডের কন্ট্রাক্টের কথা বললাম, আমি একটা কন্ট্রাক্ট এক্সচেঞ্জ আজকে লঞ্চ করে দিল, আর এই কন্ট্রাক্টের প্রসেসটাও কিন্তু ভেরি সিম্পল। যেমন আমরা একটা আইপিও বাজারে আসার আগে কিন্তু একটা মান্থ লং একটা প্রসেস থাকে। যেমন আপনার মনে করেন এটা প্রসপেক্টাস কমিশনে দিচ্ছে, কমিশন ভেরিফাই করছে, স্টক এক্সচেঞ্জে আসছে। আমরা সবাই জানি আইপিও প্রসেস ইজ ভেরি লিঙ্গারিং প্রসেস। কিন্তু এখানে কিন্তু আমার কোনো আপনি এখানে বাজারে আসছে, এটার ফেস ভ্যালু কত হবে, প্রাইস কত হবে, কোনো হেডেক নাই, কোম্পানির কি অবস্থা, ব্যালেন্স শিট টাইপের কোনো কিছু নাই। এক্সচেঞ্জ একটা স্ট্যান্ডার্ডাইজড রেগুলেশনকে ফলো করে। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এক্সচেঞ্জ কি চাইলেই করে ফেলতে পারবে? এক্সচেঞ্জ চাইলেই করে ফেলতে পারবে না, সেই জন্য আমাদের একটা রেগুলেশন আছে, চিটাগাং স্টক এক্সচেঞ্জ কমোডিটি ডেরিভেটিভ রেগুলেশন 2025, which is been gazetted by BSEC in জুন 2025। এই আইনে ক্লিয়ার বলা আছে একটা কন্ট্রাক্ট কিভাবে করতে হবে, কি কি ফলো করতে হবে। তাহলে একটা কন্ট্রাক্টের লাইফ কমোডিটির উপর ডিপেন্ড করে, এক এক কমোডিটি এক এক রকম হবে। যেমন আমি গোল্ডের কন্ট্রাক্ট যদি বলি, গোল্ডের কন্ট্রাক্ট নর্মালি 3 মাস হয়, 6 মাস হয়, 12 মাস হয়। আমি যদি একটা এগ্রি প্রোডাক্টের কথা বলি, সেটার কন্ট্রাক্ট 3 দিনেরও হতে পারে, 1 মাসের হতে পারে, আবার 1 বছরের কন্ট্রাক্ট হতে পারে। আবার কটনের কন্ট্রাক্ট গুলো নর্মালি 1 বছর হয়, যেহেতু এটা ডিপেন্ডিং অন দ্য হারভেস্টিং সিজন অফ এ কমোডিটি। তাহলে আমরা ইনস্ট্রুমেন্ট লাইফটা কিন্তু এখানে লিমিটেড। আমার কন্ট্রাক্ট লাইফ 3 দিনও হইতে পারে, 12 মাসও হইতে পারে, 6 মাসও হইতে পারে, 5 মাসও হইতে পারে, 1 মাসও হইতে পারে। এটা পারপিচুয়াল না। প্রত্যেকটা কন্ট্রাক্ট এক্সচেঞ্জ যখন একটা কন্ট্রাক্ট লঞ্চ করে দিবে, এটা এক্সচেঞ্জে লঞ্চ করবে, কমিশন এটাকে অ্যাপ্রুভাল দিবে, কমিশন দেখবে, এটা জাস্ট সিম্পল। এখানে কোনো প্রসপেক্টাস বা কোনো 60 দিন 90 দিনের কোনো হিসাব নাই। এক্সচেঞ্জ একটা কন্ট্রাক্ট রেগুলেশনকে অ্যাবাইড বাই করে করবে, কমিশন ওটা ভেরিফাই করে ওটাকে অ্যাপ্রুভাল দেবে, এটা বাজারে ট্রেড হবে ডিমেট ফর্মে, সিম্পল। তাহলে প্রত্যেকটা কন্ট্রাক্টের কিন্তু একটা কি থাকবে, লাইফ টাইম থাকবে, হুইচ ইজ লিমিটেড। এটা পারপিচুয়াল না। আমি যে কন্ট্রাক্টটা ট্রেড করব সেটা একটা নির্দিষ্ট সাইকেল পরে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। আর ফেস ভ্যালু ইউনিট, এটা একটা বোঝার ব্যাপার। আমরা যেটা ট্রেড করব এটার এখন আইপিও শেয়ার গুলো যে বাজারে আসে, এটা কিন্তু ফেস ভ্যালুতে আসে বা প্রিমিয়াম দিয়ে আসে, আমরা প্রাইস দিয়ে আসে। আমরা মনে করবো এক্স কোম্পানির শেয়ার, একটা কোম্পানি আজকে লিস্টেড হলো, সেটা কত টাকায় প্রথম দিন ট্রেড হবে সেটা কিন্তু আমার আইপিও তে বলা থাকবে। এটা 10 টাকাও হইতে পারে ফেস ভ্যালুতে, অথবা কোনো প্রিমিয়াম নিয়ে বেশি টাকা হইতে পারে। কিন্তু আমার যে এখানে কন্ট্রাক্টটা, সেটা কিন্তু সেটার ফেস কিন্তু কোনো টাকা না। তাহলে আমার যেটা বাজারে আসবে সেটা কিন্তু কোনো প্রাইসে আসবে না। আমার যে ইনস্ট্রুমেন্টটা বাজারে, যে কন্ট্রাক্টটা আসবে, এটা আমরা প্রাইস বলে দিব না। কারণ আমার কমোডিটি ডেরিভেটিভ মার্কেটের উদ্দেশ্যই হচ্ছে প্রাইসটা ডিসকাভারি করা। মার্কেটে প্রাইসটাকে ডিসকাভারি করবে, আমরা এতটুকু বুঝতে হবে। আমরা যে ট্রেডটা করব, যে কন্ট্রাক্টটা বাজারে ছেড়ে দিলাম, সেটার ইউনিট কি হবে, সেটাকে হবে সেভারেল বা লট। কিভাবে আমি বলি, যেমন আমি একটা গোল্ডের কন্ট্রাক্টের উদাহরণ যদি বলি, তাহলে গোল্ডের কন্ট্রাক্টটা হবে 10 গ্রামের না 100 গ্রামের। এবং গোল্ডের ওই যে আমি শুরুতে বলছিলাম স্ট্যান্ডার্ডাইজেশন, এবং এটা কোন গোল্ডের স্পেসিফিক, এটার পিউরিটি কি, 995 24 ক্যারেট, 917 22 ক্যারেট, নাকি আমার 899 18 ক্যারেট, কোনটা আমার স্ট্যান্ডার্ডাইজেশন প্রপারলি করা থাকবে। এবং ওই স্পেসিফিক স্ট্যান্ডার্ডাইজেশনের কোয়ালিটির গোল্ডের স্পেসিফিক কোয়ান্টিটি দিয়ে এটা বাজারে আসবে। যেমন আমি যদি এটাকে চিনি, কিভাবে চিনবো, এটা কি 10 গ্রাম গোল্ডের কন্ট্রাক্ট, 100 গ্রাম গোল্ডের কন্ট্রাক্ট, 1 গ্রাম গোল্ডের কন্ট্রাক্ট, নাকি 1 আউন্স গোল্ডের কন্ট্রাক্ট, নাকি 1 কেজি গোল্ডের কন্ট্রাক্ট, এবং এটা কোন পিউরিটির গোল্ড, 995 না 999 না 917 না 899। তাহলে আমার বাজারে আসবে হচ্ছে এটা এভাবে। আর আমার ইকুইটি শেয়ার বাজারে কিভাবে আসে, প্রাইসে। তাইলে আমরা
একটা কমোডিটি ডেরিভেটিভ কন্ট্রাক্ট যখন বাজারে লঞ্চ করবো, এখানে প্রাইস বলা থাকবে না। প্রাইস বলাটা হচ্ছে হারাম, কারণ প্রাইস ডিটারমাইন করবে মার্কেট। আপনারা যারা স্পেকুলেশন করবেন, ইউ উইল ডিসাইড দ্য প্রাইস। আমার এই এক্সচেঞ্জের উদ্দেশ্য হচ্ছে প্রাইস ডিসকভারি করা আর প্রাইস রিস্কটা ম্যানেজ করা। আমি যদি প্রাইসেই বলে দিই তাহলে আর ডিসকভার হওয়ার সুযোগ দিলাম কই? তাহলে আশা করি আপনারা বুঝতে পারতেছেন ডিফারেন্সটা। আর লাস্ট এন্ড লিস্ট সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আমার সাপ্লাইটা। আজকে আমি 5 লক্ষ টাকার বেক্সিমকো শেয়ার কিনলাম বা স্কোয়ারের শেয়ার কিনলাম, হোয়াট এভার, সরি কোম্পানির নাম মেনশন করে লাভ নাই, আমি কোন একটা কোম্পানি শেয়ার কিনলাম, T2 তে আমার এটা ম্যাচিউর হবে। কেনার পর আমার মনে হলো হাই দাম তো কমে যাবে, আমি এখন যদি একটু সেরে দিতে পারতাম, কিন্তু পারবেন না। আপনাকে ম্যাচুরিটির জন্য T+2 পর্যন্ত ওয়েট করতে হবে। দ্যাট ইজ সাপ্লাই ইজ ফিক্সড। আপনি একটা কিনলে কিন্তু আপনাকে ডেলিভারি নিতেই হবে, বা আপনি যদি শেয়ার বিক্রি করেন আপনাকে ডেলিভারি দিতেই হবে, দ্যাট ইজ থ্রু দ্য CDPL। কিন্তু এখানে মজাটা হচ্ছে, আপনি কন্ট্রাক্টে পজিশন নিলে আপনাকে কিন্তু ডেলিভারি দিতে হবে এমন কোনো অব্লিগেশন নাই। দ্যাট ইজ কল ফিউচার্স মার্কেট, দ্যাট ইজ দ্য বিউটি অফ ফিউচার মার্কেট। আমি ক্যাশ সেটেল কন্ট্রাক্টে মনে করেন আমি পজিশন নিলাম, আজকে আমি পজিশন নিলাম, আমার মনে হচ্ছে দাম কমে যাবে, আমি আবার সেল পজিশন নিলাম। দিনের মধ্যে 100 বার আমি চাইলে পজিশন নিতে পারবো, ছাড়তে পারবো, যা খুশি তা করতে পারবো। 100 টাইম 1000 টাইমস আমি চাইলে পজিশন, আমি লং এ যেতে পারবো, শর্টে যেতে পারবো, কোনো সমস্যা নেই। এবং এটা সেটেলমেন্ট কিভাবে হবে পরে আমরা বুঝাই দেবো। তাহলে এই স্লাইডটাকে আমি একটু রিক্যাপ করার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমার কমোডিটি এক্সচেঞ্জের প্রোডাক্ট হচ্ছে কমোডিটি ডেরিভেটিভ রিলেটেড কন্ট্রাক্ট, কমোডিটি রিলেটেড কন্ট্রাক্ট। আমার স্টক এক্সচেঞ্জের প্রোডাক্ট হচ্ছে শেয়ারস এন্ড বন্ড, যেটা আমরা সবাই জানি। ইনস্ট্রুমেন্ট লাইফ হচ্ছে একটা কোম্পানি শেয়ার যখন বাজারে, সেটা পারপিচুয়াল, কোম্পানি যতদিন থাকবে ততদিন এটা ট্রেড হতে থাকবে। আর আমার এখানে যে কন্ট্রাক্ট গুলো ইনস্ট্রুমেন্ট আছে সেটা লাইফ সাইকেল হবে লিমিটেড, সেটা 3 দিন থেকে 12 মাস। কমোডিটি রিলেটেড ভাবে যে কোনো লাইফ সাইকেল হতে পারে, এটা এক্সচেঞ্জে ঠিক করে দিবে একটা কন্ট্রাক্টের স্পান কত, 6 মাস না 3 মাস না 12 মাস, হোয়াট এভার। আর সাপ্লাই হচ্ছে ফিক্সড। আপনি ইকুইটি মার্কেটে আপনাকে কিনলে অবশ্যই ডেলিভারি নিতে হবে, আর বিক্রি করলে অবশ্যই ডেলিভারি দিতে হবে। কিসের ডেলিভারি? শেয়ারের ডেলিভারি থ্রু দ্য CDPL। আচ্ছা, আর সাপ্লাই হচ্ছে এখানে কিন্তু ফিক্সড না, এখানে আপনি চাইলে ডেলিভারি দিতেও পারেন, নাও দিতে পারেন। সো এটা হচ্ছে একটা ডিফারেন্সটা আমি বোঝানোর চেষ্টা করেছি। অলরেডি 3:30 বেজে গেছে, অনেক কিছু এখনো বাকি আছে। সো আমি চেষ্টা করছি পরের স্লাইডগুলো একটু ফার্স্ট যাওয়ার জন্য। এখানে স্পট ভার্সেস ডেরিভেটিভ মার্কেট, এটা আমার একটু বোঝার একটু বিষয় আছে। আপনি এটা কাজ করতেছেন না, মনে হয় ব্লুটুথ পাচ্ছেন। ওয়ার্কিং মাউসে ক্লিক করতে হবে। ব্লুটুথে হ্যাম্পার হচ্ছে। ওকে ফাইন। তাহলে আমরা এই স্লাইডটা একটু বোঝার চেষ্টা করি। এতক্ষণ আমরা বলছিলাম যে আমার কমোডিটি এক্সচেঞ্জের দরকারটা কোথায়। আমরা সবাই বলছি কমোডিটি এক্সচেঞ্জ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর বিভিন্ন দেশে ইকোনমির জন্য এটা বিরাট একটা চালিকা শক্তি। ওয়াই, হাউ? আমরা তো বলছি যে এখানে আমি কমোডিটিও বাই সেল করবো না, তাহলে আমরা এটা দরকারটা কি? আসলে কমোডিটি বাই সেল তো স্পট মার্কেটে হচ্ছে, তাতে আমাদের বেশ ভালো আছি। মাল ইম্পোর্ট হচ্ছে, আদা, গম সব ইম্পোর্ট হচ্ছে, চাল ইম্পোর্ট হচ্ছে, বা ফল এখানে সবাই বিক্রি করছে, হোলসেল মার্কেট থেকে কিনছে। একটা সুন্দর একটা ইকোসিস্টেম তো, ভ্যালু চেইন তো আছে, হচ্ছে। কিন্তু ডেরিভেটিভ মার্কেটের দরকারটা কি? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা একটু বাম পাশে পড়ি। স্পট আর ফিজিক্যাল মার্কেট, যেটা সম্বন্ধে আমরা সবাই জানি, খাতুনগঞ্জ, মৌলভীবাজার বা কোনো হোলসেল মার্কেট, রিটেল মার্কেট, হোয়াট এভার, যেখানে কমোডিটি বাই সেল হয়, বাইং এন্ড সেলিং অফ ফিজিক্যাল কমোডিটিস। এটার সাথে এটার প্রাইমারি ফাংশন কি? এনাবল অ্যাবিলিটি অফ দ্য কমোডিটি। একটা স্পট মার্কেটের যে ইকোসিস্টেম, সেটা এই ইম্পোর্টার থেকে শুরু করে, প্রোডাকশন থেকে শুরু করে, আমাদের ভাতের পাতে আসা পর্যন্ত বা আমার কনজিউমেবল হওয়ার আগ পর্যন্ত পুরো ইকোসিস্টেমটা এনাবল করা হচ্ছে স্পট মার্কেটের কাজ। এখানে ইনভলভ কারা? যারা প্রডিউসার হইতে পারে, ফার্মার হইতে পারে, কনজিউমার হইতে পারে, ইম্পোর্টার, এক্সপোর্টার, প্রসেসর, সবাই এটা মার্কেটের সাথে ইনভলভ। আমরা সবাই এই মার্কেটটা বুঝি। তাহলে ডেরিভেটিভ মার্কেটের কাজ, ডেরিভেটিভ মার্কেটের কাজ হচ্ছে এটা স্পট মার্কেটের সাথে প্যারালালই থাকবে। প্যারালাল থেকে আমার যে ফিজিক্যাল মার্কেট যে ট্রেডটা হচ্ছে, সেখানে একটা প্রাইস ডিসকভারি করার চেষ্টা করবে, এবং ফিজিক্যাল মার্কেটের সাথে যারা জড়িত তাদেরকে একটা রিস্ক ম্যানেজমেন্টের একটা জায়গা তৈরি করে দিবে হচ্ছে ডেরিভেটিভ মার্কেট। রিস্ক ম্যানেজমেন্ট, হেজিং, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। যেমন আমি যদি গোল্ডের উদাহরণ দেই, এখন আমরা জানি স্বর্ণের ভরি 2,50,000, 2,40,000, হোয়াট এভার, প্রতি সপ্তাহে একবার বাজুস প্রাইসটা দিচ্ছে। এখন বাজুস প্রাইসটা কিভাবে দিচ্ছে, কিভাবে ডিসকভার্ড হচ্ছে, এটাকে আমরা জানি কেউ? আমরা কেউ জানি না। ওনারা দিচ্ছে, আমরা ইউজ করছি। ওনারা কোনো একটা নর্মস ফলো করে দিচ্ছে। কিভাবে দিচ্ছে? আপনারা খবর নিয়ে দেখেন, ওনাদের সাথে কথা বলেন। ওনারা ইন্টারন্যাশনাল গ্লোবাল কোনো মার্কেট থেকে, ফিউচার্স মার্কেট থেকে বা ডেরিভেটিভ মার্কেট থেকে প্রাইসটা নিচ্ছে, নিয়ে এখানে ভ্যালুগুলা অ্যাড অন গুলা করছে। অ্যাড অন কি কি? আমার লোকাল ট্যাক্স, ডিউটি, কাস্টম ডিউটি, মেকিং চার্জ, হোয়াট এভার, এটা অ্যাড করে একটা প্রাইস অ্যাসোসিয়েশন থেকে আপনাকে দিচ্ছে, আপনি সেই দামে এটা কনজিউম করছেন। তেমনি ভাবে আমরা যদি
সে আমি চিনির কথা বললাম, গমের কথা বললাম, গমটা কি হচ্ছে, ইম্পোর্টার ইম্পোর্ট করছে, ফিজিক্যাল মার্কেটে ট্রেড হচ্ছে, ট্রেড হওয়ার পরে এটাকে আমরা কি করছি, ফিজিক্যাল মার্কেট থেকে এটাকে একটা প্রাইস ওখানে নির্ধারণ হচ্ছে ট্রেডের মাধ্যমে, ওই প্রাইসে ওখানে বিক্রি হচ্ছে, ওখান থেকে রিটেল পর্যন্ত একটা চেইন মেনটেন হচ্ছে। এখন এর মাঝখানে এখানে হয়তো বলছে মধ্যস্বত্বভোগী, এটা সেটা অনেক কথা আসছে। এত কথা কেন আসছে? আসছে কারণ হচ্ছে আমার কাছে কিন্তু কোনো স্বীকৃত কোনো ফিউচার্স মার্কেট নাই, কোনো প্ল্যাটফর্ম নাই যেখানে প্রাইসটা থ্রু দ্য স্পেকুলেশন, থ্রু দ্য পার্টিসিপেশন ডিসকভার হচ্ছে। এখন আপনি দুবাইতে যান, ইন্ডিয়াতে গোল্ড কিনতে যান, ওরা দেখবেন, আপনারা কি এতক্ষণ আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আহ, শুনতে পারলে একজন খালি আনসার করেন প্লিজ। যদি কেউ যদি না শুনেন, আমরা একটু চ্যাট বক্সে যাচ্ছি, যে কেউ একজন বলেন যে উই আর হিয়ারিং। একটু চ্যাট বক্সে যান প্লিজ। ঠিক আছে। We got a lot of replies. আমরা সবাই শুনতে পাচ্ছেন, ফাইন। প্লিজ শেয়ার দ্য স্ক্রিন। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি হচ্ছে না? হচ্ছে, ফাইন, ওকে, ডান। তাহলে আমরা যেটা বললাম, যেখানে আমরা ছিলাম, আপনি যে দুবাইতে যদি কিনতে যান, ওরা দেখবেন যে আপনাকে প্রতি ঘন্টায় ঘন্টায় একটা ডাইনামিক প্রাইসিং করছে। বা ইন্ডিয়াতে যদি আমরা যাই, ওরা কি বলছে, এমসিএক্স হচ্ছে ইন্ডিয়ার জন্য লোকাল বেঞ্চমার্ক প্রাইস, এটা ফিউচার্স মার্কেট, কিন্তু ওখানে কোনো কমোডিটি গোল্ড বাইসেল হচ্ছে না। কিন্তু ওনারা কি করছে, আপনি যখন দিল্লিতে যান, কলকাতায় যান, মুম্বাইতে যান, আপনি গোল্ডের দোকানে যখন যাবেন, তখন তারা দেখবেন এমসিএক্স প্রতিদিন যে লাইভ প্রাইসটা আছে, স্পট প্রাইসটা আছে, এক্সচেঞ্জের থ্রুতে একটা প্রাইস ডিক্লেয়ার হচ্ছে, সেই প্রাইসটা তারা দেখছে, দেখে আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে, পার গ্রামের দাম এত টাকা, এটার সাথে আমার কাস্টম ডিউটি এত টাকা, এসডি এত টাকা, ভ্যাট এত টাকা, মেকিং চার্জ এত টাকা, আপনি আমাকে এত টাকা দিবেন। তাহলে আমরা যখন ফিজিক্যালি আমরা গেছি, আমরা বড় গোল্ড শোকে গেছি, এমসিএক্স আমাদেরকে নিয়ে গেছে, আমাদের ওয়াইল উই আর ভিজিটিং দ্য ইন্ডিয়ান স্পট মার্কেট, ভেরি অর্গানাইজড। সেখানে কিন্তু অ্যাসোসিয়েশনের প্রাইসটাও কিন্তু এমসিএক্স কে ফলো করে হচ্ছে। এবং গোল্ডের যখন আপনি গোল্ড কিনতে যাচ্ছেন, তখন ওরা বলছে কি, আপনি যখন বিক্রি করতে যাচ্ছেন বলছে এমসিএক্স -200, যখন বিক্রি কিনতে যাচ্ছেন বলছে এমসিএক্স +100। তাহলে আমার এমসিএক্স এর যে প্রাইসটা আছে সেটার সাথে তারা একটা অ্যাডভান্স মার্জিন দিচ্ছে, প্লাস হচ্ছে ডিউটি গুলা দিয়ে তারা গোল্ডের প্রাইসটা আপনাকে থ্রো করছে। তাহলে ওটাকেই বলছে কিন্তু প্রাইস ডিসকাভারি। আপনি একটু ঠান্ডা মাথায় আপনারা বোঝার চেষ্টা করেন, আমার এখানে যে গোল্ডের প্রাইসটা বাজুস দিচ্ছে, তারা কিন্তু একটা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে প্রাইসটা নিয়ে, তারা কিটকো.com বা শিকাগো কমেক্স কোন বেঞ্চমার্ক প্রাইস থেকে প্রাইসটা নিয়ে এই মুহূর্তে গোল্ডের দাম কত চলছে সেটার সাথে ওনারা অ্যাড অনটা দিয়ে ওনারা প্রাইসটা থ্রো করছে, যে প্রাইসটা আমরা ইউজাররা ইউজ করছি। তাহলে আপনারা একটু চিন্তা করেন, আমার এখানে যদি একটা গোল্ডের ডেরিভেটিভ মার্কেট থাকে, তাহলে আপনারা এখানে পার্টিসিপেট করলেন, পার্টিসিপেট করে গোল্ডের ফিউচার্স বাইসেল করছেন, বাইসেল করতে করতে একটা প্রাইস ডিসকভারি হচ্ছে না? ফলোইং দ্য ইন্টারন্যাশনাল প্রাইস, আপনারা একটা বেঞ্চমার্ক প্রাইসকে ফলো করছেন, একটা আন্ডারলাইং কে ফলো করছেন, আন্ডারলাইং কে ফলো করে আপনারা প্রাইসটা এখানে কোট করছেন, কোট করতে করতে ডেলি ট্রেড হচ্ছে, হাজার হাজার ট্রেড হচ্ছে, হাজার হাজার ট্রেড হতে হতে কি হচ্ছে, একটা প্রাইস ডিসকভার হচ্ছে। এই মুহূর্তে গোল্ডের দাম কত চলতেছে, পার গ্রাম এত টাকা চলতেছে। তাহলে আমার যখন স্পট মার্কেট থাকবে, ফিজিক্যাল মার্কেট যখন থাকবে, তখন তারা এই প্রাইসটার সাথে তাদের যে মেকিং চার্জ হাবি যাবে যত এসডি কাস্টম ডিউটি সরকারের যত আছে সবগুলো অ্যাড করে আপনাকে রিটেলে এটা বিক্রি করবে। দ্যাট ইজ কল প্রাইস ডিসকভারি। আই থিঙ্ক আমি স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি বোঝানো বলার জন্য যে প্রাইস ডিসকভারি এটা কি জিনিস। এইভাবেই কিন্তু প্রাইস ডিসকভারি হচ্ছে। এবং দুইটা কাজ, এই কিন্তু কমোডিটি বাই সেল করবে না। আমরা গোল্ডের বাজুর সাথে মিটিং করেছি, আমরা বলেছি আমরা আপনাদের ভাত মাপতে আসি না, আমরা গোল্ড বাই সেল করবো না। ফিউচার্স মার্কেটের কাজ কিন্তু বাইসেল, কমোডিটি বাইসেল করা না। ফিউচার্স মার্কেট এখানে ট্রেড হবে, স্পেকুলেশন হবে থ্রু দিস আমরা একটা প্রাইস ডিসকভারি করব, একটা প্রাইস পাবো। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মার্কেটের এক্সিস্টিংটাই এই জন্য। আমরা যারা ফিজিক্যাল মার্কেটের সাথে জড়িত, সেটা গোল্ডের দোকানদার হোক বা যে কোনো কমোডিটি, সেটা গোল্ডের উদাহরণ আমি বারবার দিচ্ছি কারণ গোল্ড ইজি টু আন্ডারস্টুড, তাই দিচ্ছি। এখানে কটন বলেন, চাল বলেন, গম বলেন, হোয়াট এভার ইট ইজ, যেই কমোডিটি আপনি বলেন, এই কমোডিটির প্রাইসটা ট্রান্সপারেন্টলি এক্সচেঞ্জে ডিসকভার হবে। হাউ? থ্রু দ্য ট্রেড। আপনি ট্রেড করে প্রাইসটা ডিসকভার করছেন, ওই প্রাইসটাকে রেফারেন্স হিসেবে ইউজ করবে কারা? স্পট মার্কেট। ঠিক আছে? এবং দুইটা মার্কেট কিন্তু একটা আরেকটার পরিপূরক। এবং স্পট মার্কেটে যারা আছে তারা তাদের রিস্কটা ম্যানেজ করবে। যেমন
রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে হবে? হেজিংটা আমি একটু সংক্ষেপে, হেজিং নিয়ে আমরা একটা হাফ ডে সেশন করি সার্টিফিকেট কোর্সে, আমি 2 মিনিটে বোঝানোর চেষ্টা করবো। সেটা হচ্ছে, একটা কৃষক মনে করেন আজকে তার কটনের চারাটা রোপণ করলো, চারাটা রোপণ করার পরে তার 6 মাস পরে হারভেস্টিং হবে ফর এক্সাম্পল। হারভেস্টিং এর টাইমে দেখা গেল সে যখন চারাটা রোপণ করলো তখন দেখলো যে 300 টাকা এই মুহূর্তে পার মন কটন চলতেছে লোকাল দাদন মার্কেটে বা যে হোলসেল মার্কেটে। এখন উনি যখন হারভেস্টিং এর টাইম আসলো তখন দেখা গেলো আমরা কটনটা মোস্টলি ইম্পোর্ট করছি কোন দেশ থেকে? ব্রাজিল থেকে, ইন্ডিয়া থেকে, চায়না থেকে। হ্যাঁ, আমরা কটনটা আনছি। তো আমরা এই কটনটা যখন আসার সময় হলো তখন দেখা গেল গ্লোবাল সাপ্লায়াররা আমাদের দেশে চাষাদেরকে ডাম্পিং করার জন্য কটনের দামটা কমায় দিল। তখন দেখা গেল পার মন 280 টাকা হয়ে গেল। তাহলে কৃষকের লস কিন্তু স্ট্রেট 20 টাকা। এখন আমার দেশে যদি একটা ফিউচার্স মার্কেট থাকে তখন কৃষকরা কি করে, যেটা গ্লোবালি হচ্ছে? দেখেন ভারতে কিন্তু 5,000 ফার্মার্স কোঅপারেটিভ আছে। আজকে ইন্ডিয়ান কটন অ্যাসোসিয়েশন, দ্য লার্জেস্ট অ্যাসোসিয়েশন ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য কটন। কেন? ওরা থ্রু দ্য ফিউচার্স মার্কেট কটন মার্কেটটাকে পুরা তারা গ্লোবাল লিডার হয়ে গেছে। কিভাবে? কটন চাষীদের যে স্বার্থটা তারা রক্ষা করেছে। কিভাবে? থ্রু হেজিং, থ্রু লক ইন দ্য প্রাইস। কিভাবে তারা লক ইনটা করেছে? আজকে আমি চারাটা রোপণ করছি, আমি থ্রু ফার্মার্স কোঅপারেটিভ একটা চাষিকে তারা ডেভেলপ করেছে থ্রু সাম ফার্মার্স কোঅপারেটিভ। আমি আজকে চারাটা রোপণ করছি, চারাটা রোপণ করে আমি ফিউচার্স মার্কেটে একটা আপফ্রন্ট মার্জিন দিয়ে আমি একটা পজিশন নিয়ে নিলাম। পজিশন নিয়ে নিলে আমার যখন হারভেস্টিং শুরু হলো তখন আমি খুব সংক্ষেপে বলছি, তখন দেখা গেল আমার কটনের দাম কমে 300 টাকার কটন কমে 20 টাকা কমে 280 টাকা হয়ে গেল। তাহলে আমার 20 টাকা লস। সেই লসটা আমি মিনিমাইজ করবো কিভাবে? ফিউচার্স মার্কেট আমি অপোজিট পজিশন নিয়েছিলাম। অপোজিট পজিশন নেওয়ার ফলে আমার ফিউচার্স মার্কেটে যে 20 টাকা লাভটা হবে, সেই 20 টাকা লাভটা আমার ফিউচার স্পট মার্কেটে আমার যে লস সেটা আমি মিনিমাইজ করবো। সো দ্যাট ইজ কল লক ইন দ্য প্রাইস। আপনারা যারা হেজিং আরো ক্লিয়ারলি বুঝতে চান, আমাদের সময় নাই, আমরা আরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করবো। ইউ আর অল ইনভাইটেড টু এনি টাইম। আমাদের সার্টিফিকেট কোর্স গুলো আছে, আমাদের হ্যান্ডবুক গুলো আছে, ওখানে দেখবেন। হেজিং ইজ ভেরি ইন্টারেস্টিং টু বি আন্ডারস্টুড। একটা গোল্ডের দোকানদারের উদাহরণ যদি দিই, সে আজকে আপনার থেকে একটা গোল্ডের অর্ডার নিল, অর্ডার নিয়ে আপনাকে 1 মাস পরে ডেলিভারি নিল, আজকে ডেলিভারি দিল। এখন আজকে যখন অর্ডার নিচ্ছে তখন সে দেখা গেল যে 5-10 গ্রাম গোল্ডের দাম চলছে 2 লাখ টাকা। সে আপনার থেকে অর্ডার নিল, নেওয়ার পর তাঁতি বাজারে ফোন করলে এই মুহূর্তে কত চলে? বলে 2 লাখ টাকা। তাহলে সে কি করলো? 2 লাখ টাকা নিয়ে আপনার থেকে অর্ডারটা নিয়ে ওখানে তার যে মেকিং চার্জ ভ্যাটটা অ্যাড করে আপনাকে একটা প্রাইস তো করে আপনার সাথে রিসিপ্ট কেটে নিলে 1 মাস পরে আপনি ডেলিভারি নেবেন। যেটা আমাদের দেশে হচ্ছে, আপনি 50% বা 25% একটা অ্যাডভান্স দিয়ে গেলেন। তো এখন আপনি যখন গোল্ডটা আপনাকে যখন ডেলিভারি দিল, পরের দিন সে যখন ফিজিক্যাল মার্কেটে গোল্ডটা কিনতে গেল তখন দেখা গেল গোল্ডের প্রাইসটা 2 লাখ টাকা থেকে বেড়ে 2,10,000 টাকা হয়ে গেল ফর এক্সাম্পল। তাহলে এই যে তার 10,000 টাকা যে লসটা, সেই লসটাকে সে মিনিমাইজ করবে কিভাবে? তাহলে ফিজিক্যাল মার্কেটে সে যে পজিশন, সে ওখান থেকে সে বায়ার, তখন সে ফিউচার্স মার্কেট যদি থাকে, ফিউচার্স মার্কেটে সে একটা অপোজিট পজিশন নিয়ে নিল আপফ্রন্ট মার্জিন দিয়ে। তাহলে তার ফিজিক্যাল মার্কেটে যে লসটা, সে সেটা ফিউচার্স মার্কেটের লাভ দিয়ে সেটা সে মিনিমাইজ করবে। দ্যাট ইজ কল হেজিং। আপনি স্পট মার্কেটে আপনার যে পজিশন, সে আপনি স্পট মার্কেটের সেলার, আপনি ফিউচার্স মার্কেটের বায়ার হয়ে অপোজিট পজিশন নিয়ে ওখানে যে ফিজিক্যাল মার্কেটের যে লসটা সেটাকে আপনি ফিউচার্স মার্কেট দিয়ে, ডেরিভেটিভ মার্কেট দিয়ে মিনিমাইজ করবেন। দ্যাট ইজ কল হেজিং। সেজন্য আমরা বলেছি এক্সিস্ট ইন প্যারালাল এন্ড এনাবল ফিজিক্যাল মার্কেট প্লেয়ার্স টু ম্যানেজ দেয়ার প্রাইস রিস্ক। তাহলে আমার এই ডেরিভেটিভ মার্কেটের কাজ কিন্তু পণ্য বেচা কিনা করার না। আমার ডেরিভেটিভের মার্কেটের কাজ হচ্ছে এক্সিস্টিং প্যারালালি থেকে ফিউচার্স মার্কেটে, স্পট মার্কেটে যারা কমোডিটির সাথে রিয়েলি জড়িত তাদের জন্য একটা প্রাইস ডিসকাভারি করা ভোক্তাদের জন্য, এবং যারা ওই কমোডিটির সাথে জড়িত তাদেরকে একটা রিস্ক ম্যানেজমেন্ট অ্যাভিনিউ ক্রিয়েট করে দেওয়া থ্রু দ্য হেজিংস। আশা করি আমি স্বল্প সময়ের মধ্যে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা স্পট এবং ফিউচার্স মার্কেটের ডেরিভেটিভ মার্কেটের পার্থক্যটা বুঝাতে গিয়ে আমি আপনাদেরকে হেজিংটাও একটু বলে দিলাম আর কি। তো এখানে এই আপনার এটা যাচ্ছে না, এটা আপনি ওখান থেকে কন্ট্রোল করেন। এখন গেছে। তো ইভালুয়েশন অফ কমোডিটি এক্সচেঞ্জ দুনিয়াতে কখন হয়েছে না হয়েছে আসলে আমরা এটা বলে সময় নষ্ট করছি না স্লাইডে গিয়ে, বিকজ আমার মনে হয় আপনি কন্ট্রোল করেন, এটা কাজ করছে। সো এই স্লাইডটা আমরা স্কিপ করছি। আপনারা কমোডিটি এক্সচেঞ্জ 1848 সাল থেকে শুরু হয়ে এটা এক সময়, আজকে পৃথিবীতে অনেক বড় বড় কমোডিটি এক্সচেঞ্জ আছে, আপনারা এটা গ্লোবালি দেখে নেবেন। আমরা আনফরচুনেটলি আমরা 2026 সালেও চালু করতে পারি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে। কমোডিটি এক্সচেঞ্জ কেন ইভলিউশন হয়েছে সেটাও এখানে আছে, সেটা নিয়ে আমরা
আমরা একটু আলোচনা করেছি প্রাইস ডিসকাভারি এবং ডিমান্ড অফ প্রাইস ডিসকাভারি এবং ডিমান্ড অফ প্রাইস রিস্ক ম্যানেজমেন্ট। এই যে প্রাইসের যে ভোলাটিলিটিটা, সেটা একজন ইম্পোর্টারের জন্য, একজন কৃষকের জন্য প্রাইসের যে রিস্কটা সেটা কে ম্যানেজ করার জন্য আমরা কমোডিটি এক্সচেঞ্জের ডিমান্ডটা ওয়ার্ল্ডে বেড়েছে। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে এই ডেরিভেটিভ মার্কেটটা এত ওঠার পিছনে একটাই কারণ, যে ডিমান্ড অফ রিস্ক ম্যানেজমেন্ট এবং প্রাইস ডিসকাভারি এটা কোত্থেকে এসছে? স্পেকুলেশন এবং পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। আজকে পৃথিবীর যত ট্রেড হয় তার 63% ডেরিভেটিভ মার্কেট থেকে আসে, অল টাইপের ডেরিভেটিভ। কারণ এখানে পার্টিসিপেশন এটা আস্তে 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 রিস্ক ম্যানেজমেন্টের জন্য হয়ে এখন প্রাইস ডিসকাভারিটা করতে গিয়ে এটা একটা মারাত্মক স্পেকুলেটিভ টুল হয়ে গেছে ফর আওয়ার ইনভেস্টার্স। এখানে এইটার জন্য এটা একটা পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের বিশাল একটা অপরচুনিটি ফর দ্য এন্টায়ার ক্যাপিটাল মার্কেট অফ দ্য ওয়ার্ল্ড। কিভাবে হয়েছে? আপনার দেখেন এত হিউজ পার্টিসিপেশন, আপনি ইন্ডিয়ার ট্রেড কত পাচ্ছেন আমি দেখাবো আপনাদের, আপনারা দেখবেন। তো এটা একটা, আপনারা যারা ইনভেস্টর আছেন, পিওর ইনভেস্টর যারা কমোডিটির সাথে কোনো জড়িত নাই, তাদের জন্য একটা বিশাল পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন। এখন আপনারা শুধু একটা প্রোডাক্ট নিয়ে আমরা ক্যাপিটাল মার্কেটে বসে, দ্যাট ইজ ইকুইটি ক্যাশ। আপনাদের এখানে কোনো ডাইভার্সিফাইড কোনো প্রোডাক্ট নাই। তাহলে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন টুল হিসেবে স্পেশালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এটা পৃথিবীতে মারাত্মকভাবে বুমে হচ্ছে এবং বাই দ্য সাইড অফ হেল্পিং দ্য প্রাইস রিস্ক ম্যানেজমেন্ট ফর দ্য কমোডিটি রিলেটেড স্টেক হোল্ডার্স এবং প্রাইস ডিসকাভারি ফর দ্য ইউজার লেভেল। পরের স্লাইডে যান প্লিজ। তাহলে আমরা কমোডিটি এক্সচেঞ্জ ইন সাউথ এশিয়া একটু বলি কুইকলি। সেটা হচ্ছে আমাদের চারপাশে কিন্তু প্রচুর কমোডিটি এক্সচেঞ্জ আছে। আমরা উন্নত দেশের উদাহরণ নাইবা দিলাম, উন্নয়নশীল এবং আমাদের আশেপাশে দেখেন ইন্ডিয়াতে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হচ্ছে 2003 সালে। এখন ওদের 4টা কমোডিটি এক্সচেঞ্জ আছে, তার মধ্যে এমসিএক্স হচ্ছে লার্জেস্ট, যারা আমাদের প্রজেক্টের কনসালটেন্ট ছিলেন আপনারা জানেন 2003 সালে, এবং তারা গ্লোবালি 4th লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ ভলিউম। ইমাজিন, আমাদের পার্শ্ববর্তী দেশ। আর এনএসসি আছে যারা ইকুইটি ডেরিভেটিভের জন্য গ্লোবালি 1 নম্বর। তাদের টার্নওভার ইউ কান্ট অ্যাকোমোডেট ইন এনি ক্যালকুলেটর, তাদের কত টার্নওভার। সো এবং পাকিস্তান, তারা 2007 সাল থেকে কমোডিটি এক্সচেঞ্জ করছে এবং পাকিস্তানে আমরা ভিজিট করেছিলাম পাকিস্তান মার্কেন্টাইল এক্সচেঞ্জ। তারা গোল্ড এবং সিলভার দিয়ে শুরু করেছে এবং এখন তারা রাইস, হোয়েট, অল স্টেপল ফুড গুলো, তারা কমোডিটিস গুলো তারা এখন ট্রেড করছে এবং তারা রাইস এবং হোয়েটকে ন্যাশনাল বেঞ্চমার্কিং হিসেবে ইউজ করছে, হুইচ ইজ এ বিগ ট্রায়াম্প ফর পাকিস্তান। এবং নেপাল 2009 সালে স্মলেস্ট ইকোনমি, আমাদের তুলনায় জিডিপির তুলনায় মনে হয় আমাদের অনেক গুণ ছোট একটা ইকোনমি, তারা 2009 সালে প্রাইম গ্রুপ দুবাইয়ের সাথে জয়েন্ট ভেঞ্চারে তারা কমোডিটি এক্সচেঞ্জ চালু করেছে এবং তারা এখন রেগুলেটরি একটা রিফরমেশনে বন্ধ আছে 1 বছর ধরে, আবার নেক্সট ইয়ার থেকে তারা চালু হবে। তার দে ফাউন্ডেড ইন 2009 থ্রু দ্য গোল্ড এন্ড সিলভার কন্ট্রাক্ট বুলিয়ন। তারা প্রচুর এগ্রি কমোডিটিও ট্রেড করতো, ইনক্লুডিং ক্রুড পাম অয়েল অ্যাজ ওয়েল এবং আরো রিফাইন্ড সোয়াবেল। পরের স্লাইডে যান প্লিজ। আচ্ছা, তাহলে গ্লোবাল ডেরিভেটিভ মার্কেট, এটা ভলিউম দেখেন, নর্থ আমেরিকা 48%, আমরা এশিয়াতে 16.7%। এখানে আইএমএফ এর একটা প্রজেকশন আছে 2024 সালে যে বাংলাদেশ যদি ডেরিভেটিভ মার্কেট চালু করতে পারে তাহলে এশিয়ান মার্কেট শেয়ার এটা 17% হিট করবে, which will clearly defines that বাংলাদেশের একটা বিশাল অপরচুনিটি আছে। এই টাকাটা উই হ্যাভ সোর্স ফ্রম ফিউচার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এফআইএ থেকে, এবং এটা হচ্ছে ইন টার্মস অফ ভলিউম, ইন টার্মস অফ টার্নওভার। আর পরের স্লাইডে আমরা দেখাচ্ছি ইন টার্মস অফ ভলিউম এশিয়াতে যে একটা কনজিউমার ড্রাইভেন মার্কেট। পরের স্লাইডে প্লিজ। এখানে দেখাচ্ছি আমরা এশিয়ান মার্কেটে দেখেন ইন টার্মস অফ ভলিউম এশিয়া একে, এবং 2024 যেটা দেখেন রেড কালার, 2025 গ্রিন কালার এবং ব্লু কালার, এবং এটা হাইলি বুমিং একটা মার্কেট। কমোডিটি ডেরিভেটিভ মার্কেট দেখেন এশিয়া ইজ নাম্বার 1 ইন টার্মস অফ ভলিউম, এখানে ডিউ টু দ্য লার্জ কনজিউমার বেস। হ্যাঁ, পরের স্লাইডে যান প্লিজ। আচ্ছা, আমরা কমোডিটি ডেরিভেটিভ মার্কেট আমাদের কেন দরকার, এটাকে আমরা একটা কথা বলেছি, আমরা এখানে কন্ট্রাক্ট ট্রেড করবো, আমরা আগেও বলেছি। আমরা এখন একটু সেটেলমেন্টের দিকে যাচ্ছি, একটু ক্লিক করেন। হ্যাঁ, আরবার ক্লিক করেন। দিস স্লাইড ইজ ফর সামথিং। এটা আমরা কি ট্রেড করবো? ফিউচার্স মার্কেট ট্রেড করবো। আমরা আগেও বলেছি এই প্ল্যাটফর্মটা, আবার ক্লিক করেন। এই প্ল্যাটফর্মটা কেন ইউজ হয়? প্রাইস ডিসকাভারি এবং প্রাইস রিস্ক ম্যানেজমেন্টের জন্য। ঠিক আছে, আপনি ক্লিক করেন ভাই। হ্যাঁ, তো এই স্লাইডটা প্রাইস রিস্ক ম্যানেজমেন্টের জন্য এবং প্রাইস ডিসকাভারি, এই দুইটা জিনিস কিন্তু আমরা আগের স্লাইডে আমি বুঝিয়ে দিয়েছি। এবং আমরা ওকে, আমরা এখানে আমরা একটা কথা বলেছি, আমরা কমোডিটি ডেরিভেটিভ মার্কেটে কি ট্রেড করবো? ফিউচার্স কন্ট্রাক্ট ট্রেড করবো। আমরা এখানে একটা কথা বলেছি হাইলি লেভারেজ। হাইলি লেভারেজ কথাটা কেন বলেছি? এটা বিউটিটা হচ্ছে মার্কেটের আসলে একটা জায়গায়, যেমন আমরা সিম্পলি আমি বলি, আমরা যখন এখন 5 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা নিয়ে যখন এটা ব্রোকারের কাছে যাব, আমি একটা শেয়ার ট্রেড করবো। এখন আমরা যারা করছি 5 লক্ষ টাকা দিয়ে কিন্তু আমি 5 লক্ষ টাকা সমপরিমাণের কিন্তু কি করতে পারবো? শেয়ার কিনতে পারবো, শেয়ারের পজিশন নিতে পারবো, বাই বা সেল করতে পারবো। কিন্তু এই মার্কেটের বিউটিটা হচ্ছে, একটা ফিউচার্স মার্কেটের বিউটিটা কোথায়?
আমি কিন্তু একটা 4 বা 5% আপফ্রন্ট মার্জিন দিয়ে কিন্তু এখানে একটা কমিউনিটি রিলেটেড কন্ট্রাক্টে পজিশন নিতে পারবো। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। এবং এই জন্য এই মার্কেট এত বেশি লেভারেজ। কেন লেভারেজ? আমরা দেখেন এখানে আমি একটা গোল্ডের কন্ট্রাক্টে পজিশন নিব। গোল্ডের কন্ট্রাক্টের দাম মনে করেন ফর এক্সাম্পল 1 লক্ষ টাকা। আমার কন্ট্রাক্টে বলা আছে এই কন্ট্রাক্টে আপফ্রন্ট মার্জিন হচ্ছে 5%। তাহলে আমি 5,000 টাকা দিয়ে কিন্তু ওই 1 লক্ষ টাকার কন্ট্রাক্টে কিন্তু পজিশন নিলাম। সেটা বাই পজিশন হতে পারে, সেল পজিশন হতে পারে, কিন্তু আমার লস বা প্রফিট হবে কতর উপর? আমার টোটাল পোর্টফোলিওর উপর, 1 লক্ষ টাকার উপর। আশা করি আপনারা বুঝতে পারছেন। সেই জন্য এই মার্কেটটাকে এখানে প্রফিটের অপশন যেমন বেশি, রিস্কও বেশি। কারণ আপনি ইনভেস্ট করেছেন 5,000 টাকা, কিন্তু আপনার লস হলে লসটা হিসাব হবে কতর উপর? 1 লক্ষ টাকার উপর। আর লাভ হলে লাভটা হবে কিসের উপর? 1 লক্ষ টাকার উপর। সেই জন্য এটাকে আমরা বলেছি হাইলি লেভারেজ মার্কেট। আমরা বলেছি কাস্টমার নিড নট টু পে দ্য ফুল অ্যামাউন্ট ফর টেকিং এ পজিশন, রাদার টু পে অ্যান আপফ্রন্ট মার্জিন। সেটা 4 হতে পারে, 5 হতে পারে, 10% হতে পারে, হোয়াটএভার কন্ট্রাক্টে যেভাবে বলা থাকবে সেভাবে হতে পারে। এবং সবচেয়ে সুন্দর কথা হচ্ছে, আমি আরেকটু বলে ফেলি, এখানে বলে ফেলতেছি, সেটা হচ্ছে মনে করেন আপনি 1 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকার একটা পজিশন নিলেন। 1 লাখ টাকার পজিশন নেওয়ার পরে আপনার লাভ বা যে লোকসানটা, সেটা কিন্তু আমি এখন আমরা স্টক মার্কেটে মনে করেন আমি 5 লাখ টাকা শেয়ার কিনলাম ফর এক্সাম্পল, কিনে বাজারে ঢুকলাম। যতদিন পর্যন্ত আমি এটা সেল করব না, সেল মনে করেন আমি শেয়ারটা কিনে 10 বছর রেখে দিলাম, ওই 10 বছর কিন্তু আমি ফান্ডটা কিন্তু ইনভেস্ট করতে পারবো না। আমি ইয়ারলি ডিভিডেন্ড পাইতে পারি, কোম্পানি যদি ভালো করে, হ্যাঁ ঠিক আছে ডিভিডেন্ড পাবো। এর বাইরে কিন্তু ডেরিভেটিভ মার্কেটের বিউটিটা, মজাটা কোথায়? আমি আসে 5,000 টাকা দিয়ে 1 লাখ টাকার কন্ট্রাক্টে পজিশন নিলাম। আমার দিন শেষে কিন্তু আমার কন্ট্রাক্টের দাম হয়ে গেল ফর এক্সাম্পল 1,10,000 টাকা। তাহলে আমার লাভ কত? 10,000 টাকা। আমি কন্ট্রাক্টটা বাই করলাম কিন্তু সেল করি না, বা সেল হিসাবে ঢুকলে বাই করি। তাহলে আমি তো আগে বলেছি আমি চাইলে সেলার হিসেবে বাজারে ঢুকতে পারবো। আমি সেলার হিসেবে ঢুকলে বাই করে বেরোতে হবে, বাইরে হিসেবে ঢুকলে সেলার হিসেবে বেরোতে হবে। এতটুকু সবাই ইনশাআল্লাহ বুঝছে। তাহলে আমি সে মনে করেন বাই করে বাজারে ঢুকলাম, আমি পজিশনটা ওপেন রাখলাম, আমি পজিশনটাকে সেল করে দিই নাই, স্টিল কিন্তু আমি লাভ বা লসটা আমার অ্যাকাউন্টে ক্রেডিট বা ডেবিট হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি 1 লক্ষ টাকার একটা কন্ট্রাক্ট নেওয়ার জন্য, পজিশন নেওয়ার জন্য দিয়েছিলাম। সে বলা আছে কন্ট্রাক্টে বলা আছে 5,000 টাকা, 5% হচ্ছে এটার আপফ্রন্ট মার্জিন। তাহলে এই 5% মার্জিনটা আমি দিয়ে পজিশনটা নিয়েছিলাম সকাল 10টার সময় ফর এক্সাম্পল। এখন আজকে দিনে ট্রেড শেষ হলো মনে করেন বিকাল 5টায় 6টায় ঘটে। এখন দিন শেষে আমার 1 লাখ টাকার পোর্টফোলিও দাম হয়ে গেল 1,10,000 টাকা, আমার প্রফিট কত? 12,000 টাকা। তাহলে আমি কিন্তু পজিশনটা কিন্তু আমি সেল করি নাই, পজিশনটা কিন্তু এখনো আমার আছে। স্টিল কিন্তু আপনার যে নোশনাল যে প্রফিট বা লসটা, প্রফিটটা কিন্তু আপনার অ্যাকাউন্টে পরের দিন ট্রেড শুরু হওয়ার আগে T0 তে এটা হিসাব হবে, T1 এ যে ট্রেড শুরু হবে পরের দিন সেই সকাল 10টায়, ট্রেড শুরু হওয়ার আগে থ্রু ইউর ব্রোকার আপনার অ্যাকাউন্টে এটা ক্রেডিট হয়ে যাবে, আর লস হলে ওটা অটোমেটিক্যালি ডেবিট হয়ে যাবে। তাহলে আপনার এটাই হচ্ছে মজা। এখানে কিন্তু আপনাকে একটা পজিশন নিয়ে পজিশনটা আপনাকে ক্লোজ করার দরকার নাই। ওপেন পজিশনে কিন্তু আপনার কি হবে? লস বা প্রফিট কিন্তু আপনি গেইন বা লসটা আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ক্রেডিট বা ডেবিট হয়ে যাবে। আমরা এখানে বলেছি এট এন্ড অফ দ্য ডে ডেইলি দ্য প্রফিট অর লস ইজ ক্যালকুলেটেড বেসড অন ডেজ ক্লোজিং প্রাইস। এটা কিসের উপর হবে? আমার আজকের দিনে ক্লোজিং প্রাইসের উপর। And this amount is credited or debited to the trader next morning, and such calculation is made on every single day until the final expiry. তাহলে এটাকে আমরা বলবো কি? MTM, মার্ক টু মার্কেট। এখন আমার একটা 6 মাসের একটা কন্ট্রাক্ট, আমার ওই 6 মাসের কন্ট্রাক্টের সেটেলমেন্টের জন্য আমার 6 মাস বসে থাকতে হবে প্রফিট বা লসের জন্য? নো। আমি এতক্ষণ যেভাবে ডেসক্রাইব করছিলাম 6 মাসের একটা কন্ট্রাক্টে আমার প্রফিট বা লসের জন্য কিন্তু আমার 6 মাস ওয়েট করার দরকার নাই। আমার প্রফিট বা লস কিন্তু আমি ডেইলি কিন্তু ক্যাশে সেটেল অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি পজিশন নিয়ে বাড়িতে ঘুমান, কোনো সমস্যা নাই। আপনার প্রফিট বা লস কিন্তু রিয়েল টাইমে আপনার এখানে কিন্তু কি হচ্ছে? থ্রু ইউর ব্রোকার, আপনার ব্রোকারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট বা ডেবিট হয়ে যাবে। এর মধ্যে আমি মার্জিনটাও কি হবে? ডাইনামিক্যালি কি হবে? মার্জিনটা ডাইনামিক্যালি অ্যাডজাস্ট হবে। আপনি মনে করেন 1,10,000 টাকার পোর্টফোলিও, 1 লাখ টাকার পোর্টফোলিও 5% মার্জিন আপনি সকালে দিয়েছিলেন 5,000 টাকা, দিন শেষে ক্লোজিং প্রাইসে পোর্টফোলিওর দাম আসলে 1,10,000 টাকা। তাহলে আপনার মার্জিন 5% হলে কি বেড়ে যাবে না আরো 10,000 টাকা? তাহলে ওই রিয়েল টাইমে আপনার মার্জিনটা কি হবে? বুক হবে এবং প্রফিটটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তেমনি ভাবে লস হলে অপোজিট ভাবে পুরো ব্যাপারটা ঘটবে। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারছি। MTM-টাও আমরা অনেক লম্বা সময় ধরে বোঝাই উদাহরণ দিয়ে। আমি এখানে মুখস্থ কোনো কিছু ছাড়া উদাহরণ স্লাইড বোঝানোর চেষ্টা করছি যতটুকু পারি। পরের স্লাইডে যান প্লিজ। আমরা পরের স্লাইডে একটু ক্লিয়ার করবো। আর এখানে আমরা এতক্ষণ ধরে অনেক কথাই বলতেছিলাম যে কমোডিটি ডেরিভেটিভ মার্কেট হচ্ছে আপনার বেসিক্যালি
রিস্ক ম্যানেজমেন্ট এবং প্রাইস ডিসকভারির জন্য ব্যবহার করা হয়, ফিজিক্যাল কমোডিটি বাই সেল করার জন্য না। সেজন্য আমরা এখানে ইনভেস্টর পাবো বেসিক্যালি দুই ধরনের। একটা গ্রুপ আসবে যারা এখানে রিস্ক নিতে আসবে, তাদেরকে আমরা বলবো স্পেকুলেটর। আরেকটা গ্রুপ আসবে যারা এখানে আসবে রিস্ক ম্যানেজ করার জন্য। তারা কারা? যারা রিয়েলি ওই কমোডিটিতে যাদের ইন্টারেস্ট আছে, সে একটা কৃষক হতে পারে, একটা ইম্পোর্টার হতে পারে, তারা তাদের প্রাইসটা রিস্কটা হেজ করার জন্য এখানে আসবে। এই দুইটা পক্ষ মিলেই বাজার হবে। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমি আজকে দেখতেছি গোল্ডের দাম খালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তাহলে আমরা সবাই তো কিনতে চাই। তাহলে বাজারে এমন একটা গ্রুপ লাগবে যাদের গোল্ডের দাম বাড়লে লস আছে, তারাও যখন বাজারে আসবে তখনই বাজারটা লিকুইড হবে। তাহলে কাদের গোল্ডের দাম বাড়লে লস? যারা ফিজিক্যাল মার্কেট স্টেক হোল্ডার, যাদের গোল্ডের দোকানদার, যে আপনার থেকে গোল্ডের অর্ডার নিয়েছে 2 লাখ টাকায়, কিন্তু দাম বেড়ে গেল 2,20,000, তাহলে দাম বাড়লে তার লস। তাহলে উনি এসে যখন হ্যাজ করতে আসবেন, আরেকটা গ্রুপ আসবে স্পেকুলেট করতে। তাহলে একটা গ্রুপ আসবে রিস্ক নেওয়ার জন্য, একটা গ্রুপ আসবে রিস্ক নেওয়ার জন্য। তাহলে এই দুইটা গ্রুপের মধ্যে ব্রিজিং করে হচ্ছে বেসিক্যালি কমোডিটি ফিউচার্স ডেরিভেটিভ মার্কেটের কাজ। ফিজিক্যাল কমোডিটি বাইসেট করা কমোডিটি এক্সচেঞ্জের কাজ না। তাহলে এই দুইটা পক্ষ হেজার্স কারা? যাদের রিয়েলি কমোডিটিতে ইন্টারেস্ট আছে। আর স্পেকুলেটর কারা? যারা এই বাজারে আসবে শর্ট টাইমের জন্য এসে তারা যে স্প্রেডটা, যে প্রফিট বা লসটা, সেটা নেওয়ার জন্য তারা এই বাজারে আসবে, শর্ট টাইমের জন্য আসবে। এখন কিনতে এখন বেচবে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনার কোনো বাধা নেই। আপনি একটা কন্ট্রাক্টে সে মনে করেন 10টা 1 মিনিটে বাই পজিশন নিলেন, আপনি চাইলে কন্ট্রাক্টে 10টা 2 মিনিটে সেল পজিশন নিতে পারবেন, কোনো বাধা নেই। দিনের মধ্যে একই কন্ট্রাক্ট বা মাল্টিপল কন্ট্রাক্ট, একটা কমোডিটির আন্ডারে মনে করেন 5টা কন্ট্রাক্ট আছে ডিফারেন্ট এক্সপায়ারিতে, আপনি প্রত্যেকটা কন্ট্রাক্টে চাইলে দিনের মধ্যে 100 বার সেল করতে পারবেন, 100 বার বাই করতে পারবেন, কোনো বাধা নাই। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মার্জিন থাকবে, লাইফ মার্জিন, এটা ক্যাশ মার্জিন, যতক্ষণ পর্যন্ত আপনার ব্রোকার থাকবে ততক্ষণ আপনি পজিশন নিতে পারবেন। এবং দিন শেষে আমি যেটা বলেছিলাম, ক্লোজিং প্রাইসের উপর ভিত্তি করে আপনার যে সামারি মার্জিন এবং লস এবং প্রফিট সিসিপি স্বয়ংক্রিয়ভাবে হিসাব করে আপনার ব্রোকার হয়তো আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দিবে, আর আপনি যদি লসে থাকেন আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে আসবে। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। এই জন্য আমরা বলেছি শুরুতে যে এটার জন্য ডেরিভেটিভ মার্কেটের জন্য স্বয়ংক্রিয় সিসিপি মাস্ট রিকুইজিট। কেন? এখন আপনারা হয়তো একটু বুঝতে পারতেছেন, কারণ এখানে সেটেলমেন্ট সিস্টেমটা কমপ্লিট ডিফারেন্ট দ্যান এক্সিস্টিং ইকুইটি মার্কেট। তো আমরা আলহামদুলিল্লাহ এটা আমরা কোপ করেছি। আমরা আপনাদেরকে খুব গর্বের সাথে বলতে চাই যে আমরা আলহামদুলিল্লাহ আমরা একটা স্বয়ংক্রিয় রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম করেছি, ফলোইং দা অল আইএসও নর্মস এবং গ্লোবাল যে স্ট্যান্ডার্ডাইজড মডেল। দেখেন পাকিস্তানে কিন্তু এখনো কিন্তু ওনারা যে মডেলটা ইউজ করে সেটা কিন্তু অনেকটা 50% অটো লিকুইডেশন মডেল, সেটা 100% স্ট্যান্ডার্ড না। কিন্তু আমাদের যে সিস্টেমটা সেটা কিন্তু 100% গ্লোবালি স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম। যে মডেলটা আপনার শিকাগো কমেক্স ইউজ হচ্ছে, যে মডেলটা এমসিএক্স ইন্ডিয়াতে ইউজ হচ্ছে, সেই মডেলটা আমরা ফলো করেছি, যেখানে আমরা রিয়েল টাইম মার্জিনিং রেখেছি, মার্জিন ব্লক রেখেছি। যে আপনি মনে করেন 10টা কিনলেন যে প্রাইসে, 12টা আরেকজন যে প্রাইসে কিনবে সেই প্রাইসে আমরা মার্জিনটা রিয়েল টাইম ডাইনামিক মার্জিনিং সিস্টেম আমরা রেখেছি। এখানে আমরা মার্ক টু মার্কেট যেটা এবং রিয়েল টাইম অ্যালার্ট রেখেছি, এবং আমাদের মার্ক টু মার্কেট যে হিসাবটা, প্রফিট লসের হিসাবটা, সেটা গ্লোবাল স্ট্যান্ডার্ড আইএসও নর্ম 8 ফলো করে আমরা করেছি। সো এগুলো আমরা সময় থাকলে আপনারা সার্টিফিকেট কোর্সে সবাইকে ওয়েলকাম করছি। আসলে আপনাদেরকে আমরা অনেক ডিটেইল গল্প আকারে সবকিছু ইনশাআল্লাহ বলা যাবে। পরের স্লাইডে যাচ্ছি, আমাদের 10 থেকে 15 মিনিট সময় আছে। তো এখানে আমরা বলছি যে কমোডিটি এক্সচেঞ্জ, আমি আগে বলেছি একটা রিস্ক অ্যাভয়েডার এবং রিস্ক লাভারদের মধ্যে একটা সেতু বন্ধন। রিস্ক অ্যাভয়েডার কারা? এখানে কমোডিটি কোম্পানি, যারা কমোডিটির সাথে রিয়েলি ইনভলভ, ফার্মার্স, এক্সপোর্টার্স, ইম্পোর্টার্স, কনজিউমার্স, প্রোডিউসার, তারা সবাই এই মার্কেটে আসবে রিস্কটা ট্রান্সফার করতে। আর রিস্কটা নিবে কারা? স্পেকুলেটর এবং ইনভেস্টররা, যারা শর্ট টাইমের জন্য এই বাজারে আসবে, যারা এই মার্কেটে শুধু থিন মার্জিনে ব্যবসা করবে, যাদের কোনো কমোডিটিতে কোনো ইন্টারেস্ট নাই। সেটা দুই পক্ষ বক্তব্য সেতু বন্ধন করা হচ্ছে কমোডিটির কাজ। এটা আইএসও স্লোগান, কমোডিটি এক্সচেঞ্জ ইজ ফর ট্রানজাক্টিং রিস্ক, নট ফিজিক্যাল কমোডিটিস। ওকে, তাহলে আমরা এখানে কমোডিটি, এটা আমরা অবজেক্টিভ কি আমরা বলেছি, হেজিং এবং রিস্ক রিডাকশন করা হচ্ছে কমোডিটিতে, যেমন প্রাইস ডিসকভারি অবজেক্টিভ। ফরস্টারে যান, আমরা জাস্ট জাম্পিং। এখানে কিছু কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো শর্ট সেল বলতে কোনো কথা থাকবে না। যারা ব্রোকার ভাইরা আছেন, এখানে যেহেতু আমরা ফিজিক্যাল কমোডিটি সেল করছি না, আমি বাজারে সেলার হিসেবে এন্ট্রি নিতে পারবো। এখানে শর্ট সেল বলতে কোনো শব্দ এই মার্কেটে থাকবে না। আপনি ইচ্ছা মতো ঘুমে সেল করতে পারবেন, বাই করতে পারবেন, কোনো বাধা নেই, যেহেতু আপনি বাই সেল করছেন কন্ট্রাক্ট, কমোডিটিস না। আর মার্জিন হচ্ছে এখানে আমরা বলেছি আমরা একটা আপফ্রন্ট মার্জিন দিয়ে একটা কন্ট্রাক্ট ইনিশিয়েট করতে পারবো। আমাদেরকে পুরো কন্ট্রাক্টের ভ্যালু আমাদেরকে দেওয়ার দরকার নেই। এই মার্জিনটা আমরা পরে একটু বলার চেষ্টা করবো। আর প্রত্যেকটা কন্ট্রাক্টের একটা এক্সপায়ারি থাকবে, এক্সপায়ারিটা আমি আবার পরের স্লাইডে বলার চেষ্টা করবো। পরের স্লাইড যান প্লিজ। আর এখানে একটা আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন আমি একটা কথা আপনাদেরকে বলি,
আমরা এখন ইকুইটি মার্কেটে, ক্যাশ মার্কেটে আমাদের অনেক কমপ্লেইন। যেমন আমরা ইকুইটি ক্যাশ মার্কেটে কিন্তু আমরা চাইলে একটা শেয়ার যখন অনেক বেশি একসাথে বাই দেওয়া হয় তখন কিন্তু এর দামটা অটোমেটিক বেড়ে যায়। আবার একটা শেয়ার যখন অনেকগুলো সেল দেওয়া হয় এটার দামটা অটোমেটিক্যালি পড়ে যায় সেল প্রেসারে। তো এইখানে কিন্তু একটা গ্রুপ সিন্ডিকেটিং এর কিন্তু একটা অপশন কিন্তু এখানে আছে। এটা আমাদের দেশে না, পৃথিবীর সব দেশেই ক্যাশ মার্কেট এটা আছে। যে আপনি ফিজিক্যাল মার্কেটে এখন কিনতে যান, একসাথে যদি আপনি সে মনে করেন কোরবানি আসলে দেখবেন যে কি স্পাইসের দাম বেড়ে যায়। কারণ কি? একসাথে অনেকগুলো বায়ার রাখা। আবার দেখবেন অনেকগুলো ইম্পোর্ট হয়েছে, আপনার দেখবেন বায়ার নাই, ডিমান্ড নাই, অটোমেটিক্যালি দামটা কমে যাচ্ছে। সাপ্লাই এন্ড ডিমান্ড, এটা আপনি তো আমাদের দেশে ক্যাশ মার্কেটে কি হচ্ছে, আর্টিফিশিয়াল ডিমান্ডটা ক্রিয়েট করা হচ্ছে, হয়তো বা ডিমান্ডটা লেস করা হচ্ছে। তো এটা সিন্ডিকেটিং বলেন, আপনারা অনেক কিছু বলেন, যেটা আমার বেশি পরিচিত নাই। কিন্তু এই মার্কেটে এই সুযোগটা জিরো। কারণ হচ্ছে আমার কিন্তু আমরা শুরুতে বলেছিলাম যে আমি যদি গোল্ডের উদাহরণ দিই, এটা কিন্তু প্রাইসটা একটা আন্ডারলাইন থাকবে, একটা আন্ডারলাইন প্রাইসকে ফলো করে হবে। আমি যদি গোল্ডের কথা বলি, আমি গোল্ডের কন্ট্রাক্ট লঞ্চ করে দিলাম, বললাম যে আমার কন্ট্রাক্টের আন্ডারলাইন হচ্ছে শিকাগো কমেক্সের বেঞ্চমার্ক প্রাইস অথবা এমসিএক্স ইন্ডিয়ার প্রাইস। তাহলে আমার সবসময় কিন্তু একটা রেডি রেফারেন্স কিন্তু আমার কাছে আছে, আমার সামনে আছে। আমি ওই রেফারেন্সটাকে, ওই আন্ডারলাইনটাকে দেখে কিন্তু আমি এখানে প্রাইস করতে পারবো। কেউ যদি চায় যে আর্টিফিশিয়ালি এখানে গোল্ডের ফিউচারের দাম বাড়াবে বা গোল্ডের ফিউচার্সের দাম কমাবে, সেই সুযোগটা কিন্তু একেবারে এখানে জিরো নেই। তো এই জন্য এই মার্কেটে হচ্ছে কম্পিটেন্স এর কোনো অভাব নাই, মানে কম্পিটেন্সের কোনো বিকল্প নাই। আপনি যদি এখন ইনফরমেশন বেস মার্কেট এটা না, আপনি যদি এখানে প্রপারলি আসেন, আপনি দেখবেন যে গ্লোবালি কমিউনিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ গুলো বা যে কোনো ডেরিভেটিভ এক্সচেঞ্জ ইজ মোস্টলি ড্রাইভেন বাই দ্য এক্সপার্ট অ্যাসেট ম্যানেজার্স বা মিউচুয়াল ফান্ড ডেভেলপ হয়েছে এটার মাধ্যমে। রিটেল ইনভেস্টর দেখবেন এই মার্কেটে খুবই কম। রিটেলরা ইনভেস্ট করে কিভাবে করে? থ্রু মিউচুয়াল ফান্ড, থ্রু অ্যাসেট ম্যানেজার। কারণ কি? এই মার্কেট হচ্ছে ডিপেন্ডিং অন দ্য এক্সপার্টিস। আপনি যখন গোল্ডের কমোডিটি ফিউচার্স এ ট্রেড করবেন, তখন কিন্তু আপনাকে এন্টায়ার গ্লোবাল গোল্ড মার্কেটের ট্রেন্ড সম্বন্ধে কিন্তু একটা কমপ্লিটলি জানা থাকতে হবে। এইখানে অমুক ভাই অমুক আইটেমে গেছে, অমুক অমুক আইটেমে গেছে, এখানে সেল আসবে, প্রেসার আসবে, এখানে প্রাইস প্রেসার আসবে। ওভাবে ইনফরমেশন বেস মার্কেটের উপর ডিপেন্ডেন্সি কিন্তু এখানে নাই। এই মার্কেটে কিন্তু সেল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নাই। এখানে আমাদেরকে সেবির একটা মেম্বার একটা কথা বলি, এখানে উনি বলেছিলেন যে এই মার্কেটে কেউ আপনার nobody can cut your head until unless you cut your own head। তারপরে আপনাকে এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস খুব স্ট্রং থাকতে হবে। আমরা সিএসসি তে একটা বই করেছি, সিএসসি কমোডিটি সার্টিফাইড প্রফেশনালস। এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হবে, এটা বাস্ট একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো এক্সপার্টিসের কোনো বিকল্প নাই এবং এক্সপার্টিসের অনেক সুযোগ আছে। এখন অনেকে হয়তো দেখছেন যে রিসার্চ করে শেয়ার কিনছেন, যেটা হয়তো রিসার্চটা কাজে আসছে না, কিন্তু এই মার্কেটে রিসার্চের 100% ফলাফল আপনি পাবেন। গ্লোবালি ট্রেন্ড যদি আপনি ফলো করেন, প্লাস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যদি আপনি যদি ফলো করেন, তাহলে এই মার্কেটে আপনার লস হওয়ার সুযোগ কম এবং এটা অপরচুনিটি বেশি। বাট আপনি যদি না জেনে বাজারে আসেন তাহলে রিস্কটা অনেক বেশি। সেজন্য ডেরিভেটিভকে জিরো সাম গেম বলা হয়। এখানে রিস্কটা অনেক বেশি কাজের জন্য, যারা জানে না তাদের জন্য। তো এখানে কম্পিটেন্স ইজ মাস্ট ডেভেলপ করতে হবে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে আমাদের খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। সেজন্য আমি আবার বলছি, সার্টিফিকেট কোর্সে যদি আপনারা আসেন, আপনাদের হয়তো আরো একটু বেশি জানার ইয়ে করতে পারবেন। আপনারা নিজেরাও নিজেকে ডেভেলপ করতে পারেন যে গোল্ডের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়, সিলভারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়, বা টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হয়। এটা দিস ইজ নট অ্যালাইন্ড টু দ্য ফিজিক্যাল মার্কেট বা ক্যাশ মার্কেট, ইকুইটি ক্যাশ মার্কেটের মধ্যে এটা একটু ডিফারেন্ট। তো আমরা পরের স্লাইডে যাই। সো এখানে আমি আবার বলছি যেখানে কম্পিটেন্সের কোনো বিকল্প নাই। আর কমোডিটি ডেরিভেটিভ ব্রোকার, আমরা ব্রোকার যারা আছেন আপনারা হয়তো এটা আইন অনুযায়ী আমরা লিখেছি, এটাও আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করেছি। এখানে ব্রোকার 3 ধরনের হবে। এখানে কোনো ডিলার অ্যাকাউন্ট থাকবে না, যারা ব্রোকার আছেন তাদের জন্য এখানে হচ্ছে প্রোপ্রাইটারি অ্যাকাউন্ট থাকবে সেলফ ট্রেড করার জন্য, যেটা আছে ক্লায়েন্ট হিসেবে ট্রিট হবে। এবং 3 ধরনের ব্রোকার আমরা রেখেছি, একটা হচ্ছে কমোডিটি ট্রেডিং ব্রোকার, একটা হচ্ছে সেলফ ক্লিয়ারিং, আর হচ্ছে কমোডিটি ফুল ক্লিয়ারিং। তো একটা ব্রোকার থাকবে যারা শুধু ট্রেড করতে পারবে, নিজেরা ক্লিয়ারিং করতে পারবে না। তো এখানে বেসিক্যালি ডেরিভেটিভের নরমালি ক্লিয়ারিংটা ভেরি, এখন আপনারা যদি ইকুইটি মার্কেটে ট্রেড করেন তারা তো তাদের ক্লিয়ারিংটা নিজেরাই করে, কিন্তু এই মার্কেটে কিন্তু ক্লিয়ারিংটা আমরা এতক্ষণ হয়তো বুঝে গেছে, আমি মার্কেট বুঝিয়েছি অল্প করে, এবং দিনের যে ট্রেডটা সেটা সামারি করে পরের দিন আপনার অ্যাকাউন্টে যে টাকাটা T1 এ T0 তে আপনার হিসাব হচ্ছে, T1 এ ট্রেড শুরুর আগে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে ব্রোকার অ্যাকাউন্টে। সেটা একটু ব্যাক অফিসটা একটু রোবাস্ট থাকতে হবে, সেজন্য ক্লিয়ারিংটাকে আমরা বিভাগ করেছি। একটা হচ্ছে সেলফ ক্লিয়ারিং, একটা ব্রোকার থাকবে যে নিজে ট্রেড করবে, নিজেটা ক্লিয়ারিং করতে পারবে, আর একটা ব্রোকার থাকবে যে ফুল ক্লিয়ারিং, যে নিজের ট্রেডটাও ক্লিয়ার করতে পারবে এবং যারা ট্রেডিং ব্রোকার আছে তাদেরটাও ক্লিয়ার করতে পারবে। এবং আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্য, ফরেন ইনভেস্টরদের জন্য আমরা প্রফেশনাল ক্লিয়ারিং পার্টিসিপেন্ট রেখেছি, একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করে তাদের জন্য
ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা ইন্ডিয়াকে ফলো করবো, বাংলাদেশে প্রচুর ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একটা সুযোগ আছে এই জায়গায়, এই জন্য আমরা এটা ডেসক্রিপশন এই প্রফেশনটা লিখেছি। দ্যাট ইজ দ্য টাইপ অফ ব্রোকার। এবং আমরা বলেছি যে ট্রেডিংটা আগেও বলেছি যে আনলাইক স্টক মার্কেটের মতো হবে এবং ক্লিয়ারিংটা ডিফারেন্ট, এবং সেটেলমেন্ট একটা কন্ট্রাক্টের সেটেলমেন্ট কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে ডেইলি সেটেলমেন্ট, যেটা মাত্র আমি বলেছিলাম সারাদিনের সামারি হয়ে পরের দিন আপনার পজিশন ক্লোজ থাকলেও ওপেন থাকলেও নোশনাল আর প্রফিট বা লসটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আর এক্সপায়ারি, এটা অনেকের মনে হয়তো এখন এতক্ষণ কষ্ট করে বুঝতেছে। ফাইন্যান্স সেটেলমেন্ট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ক্যাশ সেটেল আর একটা হচ্ছে সেটেল বাই ডেলিভারি। ক্যাশ সেটেল যেটা ফাইনালি আমাদের যেটা সেটেলমেন্ট প্রাইস সেটা এক্সচেঞ্জ কন্ট্রাক্টে বলে দিবে, সেটেলমেন্ট প্রাইসটা এক্সচেঞ্জে দিবে যে এক্সপায়ারি দিন। সেম মনে করেন আমার একটা কন্ট্রাক্ট আজকে আমি শুরু করলাম, এটা প্রত্যেকদিন ট্রেড হচ্ছে, মার্ক টু মার্ক হচ্ছে, প্রফিট বা লস আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে আসতেছে। এক্সপায়ারি দিন যেদিন এক্সপায়ারি 6 মাসের কন্ট্রাক্ট, আজকে হচ্ছে মনে করেন 22 তারিখ জুন মাসের, ডিসেম্বরের 21 তারিখ মনে করেন কন্ট্রাক্টটা 6 মাসের হলে এক্সপায়ার হবে, তাহলে ডিসেম্বরের 21 তারিখ এক্সচেঞ্জ একটা সেটেলমেন্ট প্রাইস আপনাকে দিবে। এই সেটেলমেন্ট প্রাইসের ভিত্তি করে এটা ক্যাশে সেটেল হয়ে যাবে। আর যদি ডেলিভারি হয় তাহলে ডেলিভারি ক্ষেত্রে অনেক বিশাল একটা ব্যাপার আছে, এখানে অনেক কাউন্টার পার্টি থাকবে, হোয়াইট হাউস থাকবে, তো ডেলিভারিটা বোঝানোর জন্য অনেক লম্বা সময় ব্যাপার। আমরা যেহেতু শুরুতে ক্যাশ সেটেল কন্ট্রাক্টের দিকে যাচ্ছি, সেজন্য আমাদের হাতে আর 5 মিনিট সময় আছে। আমি হয়তো ডেলিভারিটা এখানে বোঝাচ্ছে না, এটা বিশাল একটা সাবজেক্ট। তো আপনারা এতটুকু বুঝেন আমার সেটেলমেন্ট দুইভাবে হবে, একটা প্রত্যেকটা কন্ট্রাক্টে, একটা হচ্ছে ডেলি যেটাকে আমরা মার্ক টু মার্কেট বলবো, এটা আমি একটু আগে বুঝাইছি। আর ফাইনাল সেটেলমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যাশে হতে পারে, ডেলিভারিতে হতে পারে। আর আমরা শুরুতে ক্যাশ সেটেল ফিউচার্স কন্ট্রাক্ট আমরা চালু করছি, আমাদের ক্যাশই হবে। এবং ডিফারেন্সটা হচ্ছে প্রত্যেকদিন আমার যে ক্লোজিং প্রাইসটা সেটা হচ্ছে মার্কেটের যে ক্লোজিং প্রাইসটা সেটার উপর হবে ডেইলি সেটেলমেন্টটা, আর ফাইনাল সেটেলমেন্টটা হবে ফাইনাল সেটেলমেন্ট প্রাইসটা এক্সচেঞ্জ দিয়ে দিবে। কিভাবে হবে সেটা কন্ট্রাক্টে বলা থাকবে, সেটা যে স্পট মার্কেট আছে সেটা 3 দিনের সামারি হতে পারে। এবং সবসময় আপনারা মাথায় রাখবেন যারা ইনভেস্টর, ফাইনাল সেটেলমেন্ট প্রাইস যেটা এক্সচেঞ্জ বলে দিবে সেটাই কিন্তু আপনার আন্ডারলাইন। সে আমার একটা গোল্ডেন কন্ট্রাক্ট আমি বলে দিলাম যে দিস কন্ট্রাক্ট উইল বি সেটেলড অন MCX futures price of that commodity of this that day, ঠিক আছে? তাহলে MCX এর যে প্রাইসটা ওই স্পেসিফিক কমোডিটি, স্পেসিফিক কোয়ান্টিটি, যেমন আমি গোল্ডের কথা যদি বলি, তাহলে গোল্ডের 10 গ্রাম গোল্ডের কন্ট্রাক্ট 995 পিউরিটি ফর এক্সাম্পল, তাহলে ওই পিউরিটি ওই একই কোয়ান্টিটির গোল্ডের কন্ট্রাক্টের MCX এর যে প্রাইসটা সেটা হচ্ছে আমার আন্ডারলাইন প্রাইস। তাহলে আমার ফাইনাল এক্সপায়ারি হবে ওটাই। আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করতেছি। এবং ওই আমি যতক্ষণ 6 মাস ধরে কন্ট্রাক্টে ট্রেড করবো, আমার আন্ডারলাইন প্রাইস হবে ওটাকে বের করে আমি ট্রেডটা করতে থাকি। সো দ্যাট ইজ কল্ড বেঞ্চমার্ক প্রাইসিং। প্রত্যেকটা কন্ট্রাক্টের জন্য বেঞ্চমার্ক থাকে। যেমন কটনের কথা যদি বলি, কটনের জন্য ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ হচ্ছে বেঞ্চমার্ক। আমরা যদি পাম অয়েলের কথা বলি তাহলে বুরসা মালয়েশিয়া হচ্ছে ওয়ার্ল্ডের বেঞ্চমার্ক। সব মোস্ট লিকুইড এক্সচেঞ্জ আমরা বেঞ্চমার্ক প্রাইস বলি, নরমালি ওটাতে আমরা সেটেল করব। পরেরটা আচ্ছা, তাহলে মার্জিন আমরা বলেছি যে আপনি রিয়েল টাইমে মার্জিনটা বুক হবে। আপনি যখন পজিশন নিচ্ছিলেন, আমরা যে সিস্টেমটা করেছি দ্যাট ইজ ভেরি রোবাস্ট এবং গ্লোবাল মডেল স্ট্যান্ডার্ড। আমরা সেই মার্জিনটা ডাইনামিক রেখেছি আমরা এখানে। আপনি সে মনে করেন আমরা বলে দিলাম 5% মার্জিনটা রিয়েল টাইম বুক হবে। আপনি 5% দিয়ে কিনলেন 100 টাকায় এবং দিন শেষে এটা ক্লোজ হলো 110 টাকায়, তাহলে আমরা মার্জিন কিন্তু 5% 5 টাকা থাকবে না, আপনার ডাইনামিকলি এটা চেঞ্জ হবে। রিয়েল টাইম এটা বুক হবে মার্জিনটা, এবং আপনি ব্রোকারের মাধ্যমে মার্জিনটা দিবেন। প্লিজ। আচ্ছা, তাহলে এখানে কিছু মার্জিন আমরা সিস্টেমে যেগুলো ইমপ্লিমেন্ট করেছি সেগুলোর কথা বলেছি। ইনিশিয়াল মার্জিন, স্টেপ অফ মার্জিন, এডিশনাল মার্জিন, ডেলিভারি পিরিয়ড মার্জিন, এগুলো বিভিন্ন ধরনের মার্জিন, কিন্তু আপনি শুরুতে পজিশন নেওয়ার জন্য শুধু ইনিশিয়াল মার্জিনটা ইউজ করতে হবে। আর আমরা এখানে সেটেলমেন্ট প্রসেসটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। ডেইলি সেটেলমেন্ট আমি আগেও বলেছি, আমি কথাগুলো অনেকগুলো বলে দিচ্ছি। আমরা মার্জিন দিয়ে পজিশন নেব এবং মার্জিনটা ভ্যালুয়েটেড রিস্কের উপর ডাইনামিক হবে। 5% হতে পারে বা ভিআর আরো বেশি হতে পারে। এবং ডেইলি এমটিএফটা হবে মার্ক টু মার্কেট হবে, যে দিলে আমার প্রফিট লসটা দিলে আমার অ্যাকাউন্টে ক্রেডিট বা ডেবিট হয়ে যাবে। আর ফাইনাল সেটেলমেন্টটা আমরা ক্যাশ অথবা ডেলিভারিতে হবে। ক্যাশ সেটেলে আমরা ইনিশিয়ালি শুরু করছি, আর ডেলিভারিতে আমরা যখন যাবো ইনশাআল্লাহ আমাদের একটা স্ট্রাকচার শুরু হওয়ার পরে তখন আমরা ডেলিভারি পিরিয়ডে বিভিন্ন মার্জিনগুলো ইমপ্লিমেন্ট করবো। দ্যাট ইজ দ্য এন্টায়ার সেটেলমেন্ট সাইকেল। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, আমি 2 সেকেন্ড সময় দিচ্ছি, চাইলে ছবি দিলেও নিতে পারেন, 5 সেকেন্ড সময় দিচ্ছি। এটা হচ্ছে এন্টায়ার একটা সেটেলমেন্ট প্রসেস। হ্যাঁ, go to the next slide please. Okay, আর আমার সেটেলমেন্ট সাইকেল আমরা এগুলো বলে দিয়েছি। আমি সব T0 তে আমার ক্লোজিং হলো, আজকে ট্রেড ক্লোজিং হলো। T1 আমি কেন বলছি, T1 এর জন্য বলছি, এটা আমার রাউন্ড দ্য সেকেন্ড নরমালি ট্রেড হয়। হ্যাঁ, তো পরের দিন ট্রেড শুরু হওয়ার আগে আমার অ্যাকাউন্টে গতকাল পর্যন্ত হিসাব কিতাব সব ব্রোকার আমি প্রফিট বা লসটা রিয়েলাইজ করতে পারবো। ঠিক আছে, পরেরটাতে যাব, ওগুলো আমি অলরেডি ডেসক্রাইব করেছি। আর ব্রোকার যারা আছেন ফান্ড সেটেলমেন্ট, আগে সেটেলমেন্ট মিস করে গেছে।
আচ্ছা, এটা হচ্ছে সেটেলমেন্ট সিস্টেমটা আপনার আচ্ছা, এটা হচ্ছে আমরা সেটেলমেন্ট ক্লায়েন্ট থেকে ব্রোকার টাকা দিবে, টাকা নেওয়ার পরে ফান্ডটা নেওয়ার পরে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা সেটেলমেন্ট অ্যাকাউন্টে আপনার ব্রোকার টাকা নিবে, টাকা নিয়ে সেটেলমেন্ট অ্যাকাউন্টে এক্সচেঞ্জের অ্যাক্সেস থাকবে, এক্সচেঞ্জ চাইলে যখন খুশি ডেবিট বা ক্রেডিট করতে পারবে। পরের স্লাইডে যান, আই থিংক আচ্ছা, পরের স্লাইডে যান, স্লাইড শো দেন। আচ্ছা, এটা মার্ক টু মার্কেট আমি অলরেডি এগুলো বলে দিয়েছি, এগুলো আমি সংক্ষেপে স্লাইড ছাড়াই বলে দিয়েছিলাম যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে। পরের স্লাইডে যান প্লিজ। আচ্ছা, আমরা যে সিস্টেমটা করেছি এটা আমাদেরকে আমরা আইএসপি প্রিন্সিপাল ফলো করেই করেছি। আমাদেরকে আগে বলেছি আমরা মার্জিন ম্যানেজমেন্ট, অ্যালার্ট ম্যানেজমেন্ট, পজিশন লিমিট এবং ইন্ট্রাডে মনিটরিং, এই চারটা জিনিস আমাদের রিয়েল টাইম রিস্ক ম্যানেজমেন্ট সিসিবি তে আমরা ডেরিভেটিভ জন্য আমরা ইমপ্লিমেন্ট করেছি। পরেরটা যান, আমি একটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আপনারা যেটা ফান্ড দিবেন, আপনারা যখন আপনি একজন ইনভেস্টর, আপনি ব্রোকারের কাছে আসছেন, আপনি ব্রোকারকে ফান্ড দিলেন, ব্রোকার কি করবে প্রতিদিন সকালে, এটা কিন্তু ক্যাশ বেস এক্সপোজার বেস মার্কেট না, ব্রোকার সকালবেলা আরএমএসে এই টাকাটা এত টাকা মনে করে দিল, দেওয়ার পরে সে মনে করেন ব্রোকার 1 লক্ষ টাকা দিয়ে আজকে ট্রেডটা শুরু করলো, তার ক্লায়েন্ট থেকে সব টাকা দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে শুরু করলো। 1 লক্ষ টাকা দিয়ে শুরু করার পরে আমরা 20% এখানে মেইনটেনেন্স মার্জিন হিসেবে অটোমেটিক ব্লক হয়ে যাবে। তাহলে 1 লক্ষ টাকা দিলে আপনি এখানে এক্সপোজার পাচ্ছেন 80,000 টাকা। হ্যাঁ, এই 80,000 টাকা আপনি দিয়ে আবার ট্রেড করা শুরু করলেন, কিন্তু আপনারা মাথায় রাখেন আপনারা কিন্তু 5% দিচ্ছেন, আপনারা কিন্তু 100 টাকার পোর্টফোলিওর জন্য 5 টাকা দিচ্ছেন, ঠিক আছে? তো এখন আপনারা সকালবেলা ব্রোকারকে টাকাটা দিলেন, দিয়ে আপনারা ট্রেডটা শুরু করলেন, 100 টাকা 1 লাখ টাকা মনে করেন ব্রোকার অ্যাভেলেবল করলো তার সেটেলমেন্ট আরএমএস, তাহলে 20% হচ্ছে মেইনটেনেন্স মার্জিন হিসেবে ব্লক হয়ে যাবে, আর 80,000 টাকা থাকলেও উনি সারাদিন ট্রেড করার জন্য। তাহলে এই 80,000 টাকা আমি যখন রিয়েল টাইমে যখন পজিশন নিচ্ছি, তাহলে আমার কিন্তু মার্জিন গুলো ব্লক হচ্ছে না 5% করে। সে আমি একটা গোল্ডের কন্ট্রাক্ট পজিশন নিলাম, 100 টাকা ধরেন মনে করেন, 5 টাকা ব্লক হলো, এভাবে আরেকটা ক্লায়েন্ট নিল, এভাবে ব্লক হইতে 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 আমার 80,000 টাকা 60% যখন রিজ হয়ে যাবে, তখন আমাদের কাছে একটা অ্যালার্ট যাবে, 60% অ্যালার্ট 1 যাবে, 75% অ্যালার্ট 2 যাবে, 90% অ্যালার্ট 3 যাবে। তখন আমরা ব্রোকারকে রিস্ক রিডাকশন মোডে ফেলে দিব, এবং খুব কুইকলি বলছি, রিস্ক রিডাকশন মোড থেকে ব্রোকার কি করতে পারবে, শুধু নতুন এক্সিস্টিং পজিশন রিলিজ করে মার্জিন টাকা ফান্ড রিলিজ করতে পারবে, নতুন পজিশন নিতে পারবে না। ব্রোকার যখন 100% ইউজ করে ফেলবে মার্জিন, তখন আমরা তাকে অটো স্কোয়ার অফ করে দিব। সো এটা আমরা এই মডেলটা রিসিডেন্সি সিস্টেমটা আমরা খুব রোবাস্টলি করেছি, গ্লোবাল স্ট্যান্ডার্ড ফলো করে। তাহলে সেগুলো বলার পিছনে কারণ হচ্ছে ইউ আর 100% সেফ, সেটেলমেন্ট ইজ গ্যারান্টিড টু ট্রেড ইন সিএসসি কমোডিটি ডেরিভেটিভ প্ল্যাটফর্ম। সো এটা হচ্ছে আমাদের এন্টায়ার সিস্টেম, জাস্ট ফর ইউর আইডিয়া। এগুলো আরো বেশি জানার জন্য ইউ আর অলওয়েজ ওয়েলকাম, আপনারা আসেন। আর হচ্ছে ইনভেস্টমেন্ট প্রোটেকশন মেজার ওয়াটারফল মেথড আমরা ফলো করেছি। এই যে কোলাটারাল থেকে 20% যেটা ব্লক হবে সেটা, তারপর আমরা সেকেন্ড সাইকেলে রেখেছি এটা ব্রোকার থেকে বেস মিনিমাম ডিপোজিট এবং কমোডিটি সেটেলমেন্ট গ্যারান্টি ফান্ড এবং কমোডিটি ইনভেস্টর প্রোটেকশন। এই ওয়াটারফল মেথড আইএসও নর্মস ফলো করে আমরা করেছি ফর ইনভেস্টমেন্ট ইনভেস্টর প্রোটেকশন। এটা সব সিস্টেম সব ইমপ্লিমেন্টেড। তারপর হচ্ছে ব্রোকারদের জন্য ফি, এগুলো আমরা আপনার অবশ্যই যোগাযোগ করে আমরা বলবো, এগুলো আমরা না বলি। পরে যান, একটু পরে যান, আরো করে যান, এগুলো আমরা বললাম ব্রোকারদের কি ফি আছে। যে ইনভেস্টর যখন আপনি যখন বাজারে আসবেন, একটা ইনভেস্টর যখন আসবে ব্রোকারদের জন্য বলি, পরে চলে যান। ইনভেস্টর হলে সেম ইকুইটি মার্কেটে যেভাবে আপনারা ইনভেস্ট করতে আসছেন, আপনাদের অনেক প্রশ্ন আছে যে ইনভেস্টর কিভাবে বাজারে যাবে। ইনভেস্টর বাজারে যেতে হলে আপনাকে ফার্স্টে যেভাবে এখন বিও অ্যাকাউন্ট খুলছেন সেভাবে কমোডিটি ডেরিভেটিভ ব্রোকার, এক্সিস্টিং ব্রোকার দিয়ে হবে না, কমোডিটি ডেরিভেটিভ ব্রোকার লাগবে যারা সিএসসি থেকে কমোডিটি ব্রোকার হিসেবে এনরোলড। এরকম কোন ব্রোকারের কাছে আপনারা গিয়ে সেম বিও অ্যাকাউন্টের মতো কিছু আমরা ফর্ম দিয়েছি, ওভাবে আপনারা বিও অ্যাকাউন্ট খুলবেন, খুলে আপনারা এবার মার্জিন দিয়ে ক্যাশ মার্জিন দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। দিস ইজ দ্যাট সিম্পল। ইনভেস্টর হিসেবে আপনাদের কোনো ঝামেলা নেই। ওটা যান প্লিজ। আর কমোডিটি ডেরিভেটিভ মার্কেট বাংলাদেশের বিশাল অপরচুনিটি, আমরা আগেও বলেছি। সো এটা কমোডিটি ডেরিভেটিভ মার্কেট কেন আমাদের জন্য পোটেনশিয়াল, বিকজ অফ দা আমাদের যে লার্জ যে ফিজিক্যাল মার্কেট সাইজ, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মোটিভেশন বিহাইন্ড দ্য কমোডিটি ডেরিভেটিভ মার্কেট। বাংলাদেশের জন্য এটা অনেক সম্ভাবনার একটা বাজার, আপনারা এতক্ষণ নিশ্চয় বুঝে গেছেন। এবং আমরা শুরুতে আমরা কিছু কমোডিটির উদাহরণ দিয়ে আমরা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এখানে যে 475 বিলিয়ন হচ্ছে আমাদের জিডিপি, প্রজেক্টেড হচ্ছে 510 বিলিয়ন 2026-এ। আমরা যে ইনিশিয়ালি আমরা 3টা কমোডিটি নিয়ে শুরু করার চিন্তা করছি, কমিশনের আবেদন অপেক্ষা রয়েছে আমাদের ফার্স্ট ফেজে গোল্ড, সিলভার এন্ড পাম অয়েল। পাম অয়েলে দেখেন আমরা গ্লোবাল টপ 10, আমাদের টোটাল এলিভেলে 62% হচ্ছে পাম অয়েল কনজাম্পশন।
তো আমরা এটা ফিউচার চালু করার চেষ্টা করছি। আমরা তারপর গোল্ডের কটনের কথা যদি বলেন, আমরা টপ 5-এ আছে ওয়ার্ল্ডে। এবং গোল্ডের কথা যদি বলি, আমরা সবগুলো ডাটা দেওয়া আছে। আমাদের কনজাম্পশন ক্রুড অয়েল আমাদের 2.3 লাখ ব্যারেল পার ডে আমাদের কনজাম্পশন। So A led to the our consumption and local demand, hedging and price discovery demand. আমরা কিন্তু কমোডিটি এক্সচেঞ্জে এভাবে আমরা ফেস বাই ফেস প্রোডাক্ট চালু করার চেষ্টা করছি। আর আমরা কমোডিটি এক্সচেঞ্জ হলে বাংলাদেশে কি হবে, আমি বলেছি আনস্টেবল কমোডিটি যে প্রাইসটা আছে সেটার জন্য একটা বিশাল সুবিধা হবে। ডে ওয়ানে হবে না। আমরা গোল্ড দিয়ে কেন শুরু করছি, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। দেখেন, গোল্ড হচ্ছে ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল এবং ইজিলি রেফারেন্সেবল। আপনি এখন গুগলে লেখেন গোল্ড 10 গ্রাম 1 আউন্স গোল্ড প্রাইস of 95 এক সেকেন্ডের মধ্যে পাই যাবে। সো এটা ইজিলি রেফারেন্সেবল, ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। সেটা পৃথিবীতে যত কমোডিটি এক্সচেঞ্জ পর্যন্ত হয়েছে সবাই বুলিয়ন বা গোল্ড দিয়ে শুরু করেছে। কেন? আমাদেরকে আগে মার্কেটকে জিনিসটা বোঝাতে হবে, মার্কেটকে অ্যাওয়্যার করতে হবে। ওয়ান্স মার্কেট গেট স্মার্ট, মার্কেট যখন ইকুইপড হয়ে যাবে তখন আমরা এগ্রি কমোডিটিতে যাবো। এবং পাকিস্তান ওরা 2007 সালে গোল্ড সিলভার দিয়ে শুরু করছে, 2021 সালে এসে 22 সালে এসে আফটার কোভিড তারা স্টেপল ফুডে হাত দিয়েছে। সো আমাদের মার্কেট যখন স্টেবল হয়ে যাবে, আমরা সবাই যখন এই মার্কেটটা ডেরিভেটিভ মার্কেট ভালো বুঝবো, তখন কিন্তু আমরা স্টেবল কমোডিটিতে হাত দিব। এভাবে আমরা ন্যাশনাল লেভেলে কি করতে পারবো, যে আমাদের কৃষক থেকে শুরু করে ইউজার থেকে শুরু করে সবার জন্য প্রাইস ডিসকাভারি এবং রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে একটা কমোডিটি, একটা সাস্টেইনেবল কমোডিটি ইকোসিস্টেম আমরা ডেভেলপ করতে পারবো থ্রু দ্য ফিউচার্স মার্কেট। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য গ্লোবাল এক্সাম্পল। আমি নতুন কিছু বলছি না, পৃথিবীতে যা ঘটেছে গত 20 বছর 50 বছর সেটাই আপনাদেরকে বলছি। সো দ্যাট ইজ দ্য ফিউচার্স অফ আওয়ার কমোডিটি ডেরিভেটিভ মার্কেট। আর হচ্ছে এখানে কি কি কাজ সুবিধা হবে এটা আমি বলছি, যে জিডিপি তে কিভাবে হেল্প করবে মার্কেট পার্টিসিপেশন। দিস অল লাইক ভেরি ডেসক্রিপটিভ স্লাইডস, আই এম নট স্পেন্ডিং এনি টাইম দেয়ার। ইনভেস্টমেন্ট অপরচুনিটিস, স্কোপ অফ এফডিআর, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে। যেমন ইন্ডিয়াতে আপনারা দেখেন নন প্রেশাস মেটাল প্রচুর একটা ওয়্যার হাউসের একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়েছে। আমাদের দেশেও কিন্তু আমাদের সাথে অলরেডি বাইরের অনেকগুলো কোম্পানি যোগাযোগ করেছে টু do some investment in the warehouse and structural development of community ecosystem development এর জন্য। সো ফিউচার্স মার্কেট হলে কিন্তু এখানে বিশাল একটা অপরচুনিটি আছে। আর এটা আমরা গ্লোবালি ফিউচার্স মার্কেটে কিছু ভলিউম দিয়েছি। আপনারা এইখানে ইন্টারেস্টিং দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা গ্লোবালি যাওয়ার দরকার নেই। এই যে ইন্ডিয়াতে দেখেন, মান্ডি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া 2023-24 সালে $12,960 মিলিয়ন পার ডে। দ্যাট ইজ দেয়ার টার্নওভার। 2024-25 $26,080 মিলিয়ন ইউএসডি পার ডে। দ্যাট মিনস আমাদের দেশি টাকা ইন্ডিয়ান টাকা 3 লাখ কোটি রুপি তাদের পার ডে ট্রেড, পিওরলি কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ। ইউ সি হাউ লিকুইড ইট ইজ। পাকিস্তান দেখেন, ইন অল ইকোনমিক প্যারামিটার দে আর বিহাইন্ড আস ফর লাস্ট 10 ইয়ার্স। আজকে দেখেন তাদের ডেরিভেটিভ মার্কেট 179 মিলিয়ন পার ডে, তার মধ্যে 62.9% হচ্ছে গোল্ড কন্ট্রাক্ট থেকে আসে। দ্যাট ইজ ফর ইউর এক্সাম্পল, লাইফ এক্সাম্পল। এই মার্কেটের সম্ভাবনাটা কতটুকু আজকে আমরা এখানে এসেছি, আমরা ট্রেনিং করছি, সামনে যাব, বেসিকটা নেই। ট্রাস্ট মি, দেয়ার আর লটস অফ অপরচুনিটিস দেয়ার। এখানে অ্যাজ ইনভেস্টর হিসেবে আপনার অপরচুনিটি আছে, স্পেকুলেটর হিসেবে আসেন বা হেজার হিসেবে ফিজিক্যাল মার্কেট থেকে আসেন, প্রত্যেকটা স্টেক হোল্ডারের জন্য কিন্তু একটা বিশাল অপরচুনিটি আছে। পাকিস্তান এন্ড ইন্ডিয়া, we have given you the examples just to understand this. আপনারা পার ডে 3 লাখ কোটি রুপি ট্রেড হচ্ছে। আমাদের এন্টায়ার মার্কেটে আমরা আজকে 1000 কোটি টাকা ট্রেড করেছি, আর ওরা লাখ কোটি রুপি ট্রেড করে অনলি ইন কমোডিটি ডেরিভেটিভ। হ্যাঁ, সো পাকিস্তানের আমরা একটা উদাহরণ এখানে আপনাদের জন্য দিয়েছি। জিডিপি তে সব দিক দিয়ে পিছিয়ে আছে, কিন্তু জাস্ট দিস ইজ দ্য থার্ড লাইন। ক্যাপিটাল মার্কেট দেখেন, তাদের টোটাল 163.9 মিলিয়ন হচ্ছে তাদের ইউএসডি, তাদের ক্রিপ্টো মার্কেট ভলিউম, আর আমাদের হচ্ছে 42.2 মিলিয়ন। দিস ডাটা হ্যাজ বিন অ্যাডপ্টেড লাইক এ মান্থ এগো। আর আমাদের প্রোডাক্ট হচ্ছে তাদের এখানে দেখেন ইকুইটি, ইটিএফ, ড্যাপ, ডেরিভেটিভ সব প্রোডাক্ট আছে, কিন্তু আনফরচুনেটলি আমরা এখনো ইকুইটি এবং ড্যাপ সিকিউরিটিজ এর মধ্যে লিমিটেড আছি। সো উই আর ট্রাইং টু ডেভেলপ এ ডেরিভেটিভ মার্কেট। আর হচ্ছে এখানে আমরা প্রোডাক্টের সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া দিয়ে রাখি। দ্যাট শুড বি মাই লাস্ট স্লাইড। এখানে আমরা প্রোডাক্টের আমাদের যে কমোডিটি এক্সচেঞ্জ যে রেগুলেশন আছে সেখানে বলা আছে আমরা চাইলেই কিন্তু প্রোডাক্ট আমরা লঞ্চ করতে পারবো না। প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে একটা লং ফিজিবিলিটি স্টাডি লাগবে, এবং এই ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে কম্প্রাইজড বাই দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি মার্কেট ডাটা অ্যাভেলেবলি অন অল এম্পিরিক্যাল এভিডেন্সেস দিয়ে আমাদেরকে একটা ফিজিবিলিটি স্টাডি করে কমিশনে রিপোর্ট দিতে হবে। কমিশন এই রিপোর্টের উপর ভিত্তি করে আমাদেরকে বলতে হবে ম্যাক্রো এবং ম্যাক্রো ইকোনমিক এবং মার্কেট ডাইভার্সিফিকেশনের জন্য এই কমোডিটি আন্ডারলাইং কমোডিটিটা কতটুকু যৌক্তিক। এইভাবে আমরা অলরেডি 7টা প্রোডাক্টের ফিজিবিলিটি স্টাডি কমপ্লিট করেছি জয়েন্টলি উইথ দ্য মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, তাদের এক্সপার্টিসের সাথে নিয়ে।
দ্যাট ইজ গোল্ড, সিলভার, ক্রুড পাম অয়েল, কপার, রিফাইন্ড অয়েল এবং কটন। এবং আমাদের আন্ডারগোয়িং যে ফিজিবিলিটি স্টাডি এখন চলছে সেগুলো হচ্ছে রাইস, অ্যালুমিনিয়াম এবং এনার্জি, ন্যাচারাল গ্যাসের উপর। তো সেভাবে আমরা একটা প্রোডাক্ট প্ল্যান করেছি। ফার্স্ট ফেজে যদি আমরা ইনশাআল্লাহ এবছর চালু করতে পারি, আমরা এক্সপেক্ট করছি গোল্ড, সিলভার এবং ক্রুড পাম অয়েল ফিউচার দিয়ে আমরা চালু করব। সেকেন্ড ফেজে আমরা রেখেছি কটন, কপার এবং ক্রুড অয়েল, দ্যাট ইজ আফটার 2 years অফ আওয়ার লঞ্চিং। এবং এট দ্য থার্ড অর ফোর্থ ইয়ার অফ দ্য লঞ্চ আমরা থার্ড ফেজ চালু করবো ইনশাআল্লাহ। সেখানে রাইস, অ্যালুমিনিয়াম, ওয়েট এবং ন্যাচারাল গ্যাস, এই 4টা ফেজে আমরা মোটামুটি চালু রেখেছি। সো দ্যাট ইজ অল। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে খুব স্বল্প সময়ে আগে যাওয়ার জন্য। এক্সট্রিমলি ক্ষমা চাচ্ছি যদি বেসিকটা আমি কারো ডেভেলপ করতে না পারি। আমার মনে হয় যে আমি যতটুকু পারি চেষ্টা করেছি। খুব বোরিং ছিল কারণ 1 ঘন্টা টানা শোনা, আই নো ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। ফর মি এটা ইজি, কারণ হচ্ছে আমি বলার সময় ঘুম আসে না, শুনতে গেলে ঘুম আসে, এটা আমি ভালোভাবে জানি। সো চেষ্টা করেছি আপনাদের বেসিকটা ডেভেলপ করার জন্য। যদি না পারি ক্ষমা করবেন। এখন আমি কোয়েশ্চেন আনসারে যাচ্ছি। আমি দেখি কি কি কোয়েশ্চেন এখানে আছে। আমি চ্যাট বক্সে যাচ্ছি। আমি কুইকলি চেষ্টা করব কোয়েশ্চেন গুলা আনসার করার জন্য, অ্যাজ মেনি অ্যাজ আই ক্যান। আমি শুরু থেকে একটু যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে আমি আবার বলছি, আপনারা চাইলে ফেসবুকে আমাদের যে পেজটা আছে সেখানে রেকর্ডিংটা যাবে, সেখানেও চাইলে আপনারা কোশ্চেন গুলো লিখে দিতে পারেন। উই উইল বি হ্যাপি টু আনসার। আমি যতটুকু পারি ইনশাল্লাহ ইয়ে করবো। আরে এখানে তো আমি কোশ্চেনে একটু যেতে পারতেছি না। ভিডিও চলছে হ্যাঁ, ভিডিও হোয়াটসঅ্যাপ ভিডিও, হ্যাঁ রেকর্ডিং, এটা আমরা বলে দিচ্ছি। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন সেশনের রেকর্ডিংটা আমরা পাবো। হ্যাঁ, অবভিয়াসলি সেশনের রেকর্ডিং আমাদের সিএসসি ফেসবুক পেজে যাবেন। চিটাগং স্টক এক্সচেঞ্জে যে ফেসবুক পেজটা আছে, সেই ফেসবুক পেজে গেলে আপনি পুরো সেশনের ভিডিওটা পাবেন। হ্যাঁ হ্যাঁ, আজকে এটা কতক্ষণ লাগবে আপলোড হতে? হ্যাঁ, আজকে সন্ধ্যার পর থেকে এটা ইনশাআল্লাহ অ্যাভেলেবল হয়ে যাবে। আর অনেকে স্লাইড গুলো চাচ্ছেন, স্লাইড গুলো যেহেতু ভিডিও আপলোড হবে, স্লাইডে তো ভিডিও থাকবে, ওখান থেকেই দেখে নেবেন। সো ইটস সিম্পল। আর সার্টিফিকেটটাও আমরা ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি পারি দেওয়ার চেষ্টা করবো। আপনি শুরুতে গেছেন? হ্যাঁ গেছেন। আচ্ছা, আমি একদম শুরুতে যাচ্ছি। 1 নম্বর কোশ্চেন কোথায়? নিচ থেকে না, আমি উপর থেকে আসতে যাচ্ছি। না, লেফটে দেখুন, আমি প্রশ্ন দেখলে বলবো। এখান থেকে শুরু, এখান থেকে শুরু করবো। আচ্ছা, তারপর সেন্ড ভিডিও হোয়াটসঅ্যাপ, সরি সেন্ড ভিডিও হোয়াটসঅ্যাপে যাবে না, ফেসবুকে যাবো বলে দিয়েছি। আজকে সেশনের রেকর্ডিংটা আমরা পাবো, এটাও বলে দিলাম, আমি উত্তর দিয়ে দিলাম। কেন গেট দ্য ডকুমেন্ট, এটার উত্তর দিয়ে দিয়েছি। স্লাইড ইন পিডিএফ, এখানে আমরা এটা ওপেন প্রোগ্রাম, আমরা স্লাইড শেয়ার করতে পারছি না, দুঃখিত। কিন্তু ওই যে বললাম রেকর্ডিং এর স্লাইড গুলো থাকবে, আপনারা দেখে নিন। ইজ ট্রেড লাইসেন্স ম্যান্ডেটরি রিকোয়ার্ড ফর ইনভেস্টর? নো, ট্রেড লাইসেন্স লাগবে না। আপনি অ্যাজ এ রিটেল ইনভেস্টর আপনার কোনো ট্রেড লাইসেন্স লাগবে না। আপনি যেভাবে শেয়ার বাজারে যেভাবে ট্রেড ইনভেস্টর হওয়ার জন্য করছেন সেভাবে। এটা কোনো কমপ্লেক্স কিছু নয়, সিম্পল। কোনো ট্রেড লাইসেন্স লাগবে না। This is really interesting market, got basic knowledge for further knowledge and how can I make communication with you? Thank you so much. আমি আছি, আপনি সিএসসি ফেসবুক পেজে ফলো দিতে পারেন, অথবা এখানে যারা ট্রেড লাইসেন্স, যারা হেজিং যারা করবেন, যারা কমোডিটি রিলেটেড কোম্পানি, তাদের হয়তো আপনি যদি বড় লিমিটে হেজ করতে চান তখন হয়তো আপনাকে এজ এ কোম্পানি আপনি হেজ করতে পারেন, দ্যাট ইজ এ বিয়ন্ড থিং। কিন্তু অ্যাজ এ রিটেল হেজার আপনার লাগবে না, এবং অ্যাজ এ রিটেল ইনভেস্টর আপনি অ্যাজ এ স্পেকুলেটর নর্মাল ইনভেস্টর বাজারে আসেন, আপনার কোনো ট্রেড লাইসেন্স দরকার নেই। ইটস ভেরি সিম্পল। হ্যাঁ, আর হচ্ছে আপনার বেসিক কমিউনিকেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ইন্টারেস্টিং মার্কেট, আপনি ইন্টারেস্ট পেয়েছেন, সেটাই আমাদের জন্য আমরা খুশি। এবং আপনি যোগাযোগ করার জন্য আমি বলছি ফেসবুক পেজে থাকেন। এবং আমাদের আরেকটা নেক্সট সার্টিফিকেট কোর্স হচ্ছে ঢাকায় 5 এবং 6 তারিখ, চাইলে ওখানে জয়েন করতে পারেন ফার্দার জানতে চাইলে, অথবা ফলো আপ রাখতে পারেন। আমি ফয়সাল হুদা, চিটাগং স্টক এক্সচেঞ্জে আসি এজিএম হিসেবে, এই প্রজেক্টের মেম্বার সেক্রেটারি। আমার ইমেল অ্যাড্রেস faisal@csc.com.pd, এইখানে আপনি ইমেল করবেন। আই উইল বি হ্যাপি টু আনসার ইনশাআল্লাহ। As you say, discover itself. Does the contract will have the base price itself? Sorry, contracted কোনো base price থাকবে না। আমরা বলেছি রেফারেন্স প্রাইস। আমি বলে দিব এই কন্ট্রাক্টটা কিসে রেফারেন্স, কোন রেফারেন্সে সেটেল হবে, দ্যাট ইজ দ্য আন্ডারলাইন, দ্যাট ইজ দ্য বেস প্রাইস।
আমি বেস্ট প্রাইস বলে দিব না, আমি বলে দিব যে আমার বেঞ্চমার্ক প্রাইস কোনটা, এবার আপনি ওটাকে ফলো করুন। ঠিক আছে, প্রাইস বলাটা নিয়ম না। হ্যাঁ, তবে আমাদেরকে সিকিউরিটিজ কমিশন থেকে বলেছে যেহেতু মার্কেটটা নতুন, একটা টেন্টেটিভ একটা স্পট মার্কেট প্রাইস আমরা ওএমএস যেখানে ট্রেড করবেন সেখানে হয়তো দিয়ে দিতে পারে, বাট দিস ইজ নট দ্য মার্কেট প্রাইস। ডেরিভেটিভ মার্কেট ইজ ফর দ্য প্রাইস ডিসকভারি। প্রাইস যদি আমি দিয়ে দিই তাহলে তার ডিসকভারির সুযোগ থাকবে না। ক্লিয়ার? আচ্ছা, ট্রেড করার জন্য কি আলাদা ডি অ্যাকাউন্ট লাগবে? হ্যাঁ, এক্সিস্টিং ডি অ্যাকাউন্ট দিয়ে হবে না, আপনি কমোডিটি ডেরিভেটিভ যে ব্রোকার আছে সেই ব্রোকার যারা হবে তাদের মাধ্যমে ডি অ্যাকাউন্ট করবেন। ডি অ্যাকাউন্ট করবেন। কবে চালু হবে? ইনশাআল্লাহ আমাদের যে টার্গেট নভেম্বরের, ডিও লাগবে না, একটা ইনভেস্টর অ্যাকাউন্ট লাগবে আর কি। তো আমাদের যেটা কবে চালু হবে, নভেম্বরের 12 তারিখে আমরা ইনশাআল্লাহ এই বছর দিয়েছি কমিশনকে। আমাদের 2টা পেন্ডিং অ্যাপ্রুভাল আছে, 2টা হয়ে গেলে ইনশাআল্লাহ নতুন কমিশন এসছে। উই আর হোপিং ফর দ্য বেস্ট, ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ এ সিস্টেম উই আর রেডি। আমি বলেছি আমরা মক টেস্ট সিস্টেম আমরা অলরেডি করে ফেলেছি, এখন আপনারা যত তাড়াতাড়ি তৈরি হবেন আমাদের ততই লাভ, ততই মার্কেটটা ইজি হবে। ইফ ইউ ফেল টু সেটেল দ্য নেটিং অ্যামাউন্ট অন দ্য ডে, দেন হোয়াট উইল হ্যাপেন? আপনি ফেল করার কোনো সুযোগ নাই, ড্রাই হওয়ার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু অ্যালার্ট সিস্টেম দেখিয়েছিলাম। আপনি যখন আপনার ফান্ড কমে আসবে অটোমেটিক আপনাকে 60% থেকে অ্যালার্ট দেওয়া হবে। দ্যাট ইজ দ্য বিউটি অফ সিসিপি। আপনি জিরো হতে পারবেন না, জিরো হওয়ার কোনো সুযোগ আপনার নাই। আপনি 90% আরআরএম এ যাবেন, আরআরএম এ কমপ্লাই না করলে আপনি অটো স্কোয়ার, অটো লিকুইডেশন হয়ে যাবে আপনার পজিশন। সো ড্রাই হওয়ার কোনো সুযোগ নাই, সেটেলমেন্ট ফেলিওরের সুযোগ জিরো। অ্যাজ এ ব্রোকার ক্যাশ মার্কেটে আছে, ইকুইটি মার্কেট আছে, ডেরিভেটিভ মার্কেটে নাই। আপনাকে অটোমেটিক মার্কেট থেকে আউট করে দেওয়া। ঠিক আছে, দ্যাট ইজ রোবাস্ট back office and settlement system. Please, what about the interest of margin and also the overall cost or commission? Interest of margin, I don't know. This is not the margin loan, sir. এটা মার্জিন লোন না, মিলাবেন না। ইকুইটি মার্কেটে আপনি মার্জিন লোন নিয়ে করছেন, 50 টাকা দিয়েছেন, 50 টাকা ব্রোকার দিয়েছে, 100 টাকা পোর্টফোলিও করছেন, এই মার্জিন সেই মার্জিন না। আপনি বেসিকটা সরি ক্লিয়ার হয়নি আপনার। আমি আবার বলছি, এটা হচ্ছে ক্যাশ মার্জিন, যেটা দিয়ে আপনি পজিশন নেবেন। এটা ব্রোকার দিবে না, আপনার পকেট থেকে আপনি দিয়ে 100 টাকার কন্ট্রাক্টের জন্য 5%, 5 টাকা দিয়ে আপনি পজিশনটা নেবেন, ওই মার্জিন। এই মার্জিন সেই মার্জিন না, ভুলাবেন না প্লিজ। প্লিজ ক্যান আই গেট ইউর সেল ফোন নাম্বার? আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারবেন। ওয়ান উইল বি দ্য ডেরিভেটিভ এক্সচেঞ্জ ইয়ার অফিসিয়ালি, সেটা উত্তর আমি অলরেডি দিয়েছি। ভবিষ্যৎ দুবাই গোল্ড এন্ড কমোডিটি এক্সচেঞ্জ থেকে চিরাং স্টক এক্সচেঞ্জ কনসার্নের পরিকল্পনা আছে কি? দুবাই গোল্ড এন্ড কমোডিটি এক্সচেঞ্জ থেকে আমরা অলরেডি শুরুতে যখন প্রজেক্ট শুরু করেছিলাম, উই হ্যাভ সেভারাল টাইমস অফ মিটিং উইথ দ্যাম। যদি আমাদের দরকার হয় আমরা অবশ্যই, এবং ডিজি6 এর প্রাইস আমরা সেটেল করছি না, বিকজ দিস প্রাইস ইজ মোস্টলি দ্য স্পট প্রাইস। এটা ফিউচার সেট অত লিকুইড না। আমরা যদি লিকুইডিটি হিসাব করি, এশিয়ান রিজনে এমসিএক্স ইজ ভেরি লিকুইড, আর ইউরোপিয়ান রিজনে বা আমেরিকান সাবকন্টিনেন্টে শিকাগো কমেক্স ইজ মোস্ট লিকুইড। তাহলে আমরা এই দুটোটা ফিউচার্স মার্কেট লিকুইডিটি ভিত্তি করে ওনাদের প্রাইসে সেটেল করবো। কনসালটেন্সি আমরা ডেফিনেটলি উইল অ্যাপ্রোচ টু দেম অ্যাজ এ এক্সচেঞ্জ। ইউ হ্যাভ অলরেডি হ্যাভ এ গুড বুক উইথ দেম। ইনশাল্লাহ আমরা অবশ্যই যাব। How can you get certificate? এটা through the email you will get it, certificate course detail. আচ্ছা, সার্টিফিকেট কোর্স ডিটেইল আপনারা আমাদের সিএসসি তে যোগাযোগ করবেন, সাদেক সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। হি ইজ আওয়ার ট্রেনিং হেড। সার্টিফিকেট কোর্সটা 5 থেকে 6 তারিখ হবে। এটা মোস্টলি ফর দ্য ব্রোকার বাট ওপেন ফর অল। আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। মিস্টার সাদেক আহমেদ চিটাং স্টক এক্সচেঞ্জে যোগাযোগ করবেন, ওনাকে ইমেল করতে পারেন sadeque@csc.com.bd। এখানে যোগাযোগ করলে সার্টিফিকেট কোর্সের ডিটেইল পেয়ে যাবেন। এখানে একটা সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেটটা হবে জয়েন্টলি উইথ দ্য এমসিএক্স, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এন্ড সিএসসি। এটা কিন্তু ট্রেন্ডের সার্টিফিকেট। আপনাকে পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দেওয়া হবে, আপনি চাইলে ক্লাস মানুষকে শেখাতে পারবেন, টিওটি। সো দিস ইজ এ বিগ ওয়ান। আপনার 2 দিনের জন্য আপনাকে এখানে এঙ্গেজ থাকতে হবে। হ্যাঁ, এটার জন্য একটা ফিও আছে, কোর্স ফি 6 থেকে 8,000 টাকা সামথিং লাইক দিস। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আপনার কমিটি সঙ্গত যোগাযোগ করতে। আচ্ছা, recommend.com। এটা হাউ ক্যান আই গেট টু সার্টিফিকেট বলে দিয়েছি। এক্সিস্টিং ইনভেস্টর কোড দিয়ে অ্যাক্সেস করা যাবে ওএমএস থেকে। নো স্যার, আপনাকে আলাদা কোড লাগবে, এটা আমি বারবার বলেছি। পুরো কমোডিটি কোড under every market working underlying asset should be asset by under the holder the brokers. If so, the broker have the right to have it. Our White House কারণ this is no. এটা ব্রোকারের কাছে থাকতে হবে না। প্রোডাক্ট যদি ডেলিভারেবল কন্ট্রাক্ট হয়, এটা আমরা ডেলিভারি বুঝাই নিই আজকে। ডেলিভারি বুঝাই নিই কারণ সময় নেই। ডেলিভারেবল প্রোডাক্ট হলে দ্য ব্রোকার থ্রু দ্য ব্রোকার দ্য প্রোডাক্ট উইল বি অ্যাভেলেবল আফটার দ্য টেন্ডার পিরিয়ড। আপনি যদি জানেন তাহলে আপনাকে বলতেছি, একটা নির্দিষ্ট টেন্ডার পিরিয়ডে গিয়ে আপনি প্রোডাক্ট অ্যাভেলেবল করবেন, নট ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ দ্য কন্ট্রাক্ট। ঠিক আছে, ডেলিভারি বুঝতে গেলে অনেক সময় লাগবে। সো এটা ডে ওয়ানে অ্যাভেলেবল করার দরকার নেই। টেন্ডার পিরিয়ডের পরে
buyer will wish to take delivery, seller will wish to give delivery. So এটা টেন্ডার পিরিয়ডে পরে থাকলে ব্রোকারকে অ্যাভেলেবল করতে হবে, বিফোর দ্যাট ইটস নট রিকোয়ার্ড। বাট আমরা এখন ক্যাশ সেটেল ফিউচার চালু করছি, আমরা ডেলিভারি কন্ট্রাক্টে যাচ্ছি না। ব্রোকার হাউস ওএমএস থেকে ট্রেড করা যাবে, অবভিয়াসলি ওএমএস থেকে করা যাবে। আমরা মোবাইল অ্যাপস করেছি, তারপর লগ ইন করেছি, সব আছে। মোবাইল অ্যাপসে iOS অ্যান্ড্রয়েড সবই ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, ওএমএস অল ডান, আপনারা মার্কেটে আসলে পেয়ে যাবেন। ভবিষ্যৎ লোকাল এবং ইন্টারন্যাশনাল লিকুইডিটি পুলে যুক্ত হওয়ার পরিকল্পনা, অবভিয়াসলি লিকুইডিটি পুলে যুক্ত হওয়ার আমাদের পরিকল্পনা আছে থ্রু দ্য জবার্স এন্ড এভরিথিং। এটা বাট উই আর থিঙ্কিং দ্যাট আমাদের দেশে যে পার্টিসিপেশন সেটাতে ইনশাল্লাহ আমরা ভালো লিকুইড হবো। ভিজিট ফিস 5 টাকা দিয়ে 100 টাকা লেভারেজ। হ্যাঁ, আমি বলেন হ্যাঁ যারা অ্যাপ্লাই করছে অলরেডি মক চলতেছে। হ্যাঁ, ওগুলো বলে দিচ্ছি আমি, ওগুলো চলতাম। এখানে ফিক্স 5 টাকা। হ্যাঁ, লেভারেজটা হচ্ছে 5% হলে আপনার যদি কন্ট্রাক্টে বলা থাকবে, আমি আগে বলছি কোন কন্ট্রাক্টে 3% হইতে পারে ইনিশিয়াল মার্জিন। দেখেন, এটা কোনো প্ল্যাটফর্ম ট্রেড না, এটা ইন্টারনেট, এটা এক্সচেঞ্জে ট্রেড করছেন আপনি। হ্যাঁ, ইটস ভেরি স্ট্যান্ডার্ডাইজ। আপনি কোনো প্ল্যাটফর্মে ট্রেড করা থাকলে দ্যাট ইজ ইফেক্ট, কিন্তু এখানে এক এক কমোডিটিতে এক এক ধরনের হবে। আমি কটনে দিতে পারি 4%, গোল্ড দিতে পারি 5%, আবার কোনো কমোডিটিতে 8% হতে পারে, ক্রুড অয়েলে 3% হতে পারে। আমার কন্ট্রাক্টে যেভাবে বলা আছে সেভাবে লেভারেজটা হিসাব হবে। তো আপনি যদি 3% থাকে 3% থাকে, তাহলে 3 টাকা দিয়ে 100 টাকা, 5% থাকলে এটা কমোডিটি থাকবে। ঠিক আছে, বাট এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 5 থেকে 10% এর ভিতরে থাকে, নো প্রবলেম। হ্যাঁ, আর হচ্ছে কন্ট্রাক্ট এক্সপায়ারি সেটেলমেন্ট ডেটের উপর ভিত্তি করে এক একটা কন্ট্রাক্টের প্রাইস এক এক রকম হওয়ার কারণ কি? আপনি বলেছেন কন্ট্রাক্ট এক্সপায়ারি সেটেলমেন্ট ডেটের ভিত্তিতে এক একটা কন্ট্রাক্টের প্রাইস এরকম, স্পট মার্কেটে সেই আন্ডারলাইং এসেট প্রাইস এরকম থাকে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি আগে পেয়েছি। আপনার এক এক রকম থাকে না, স্পট মার্কেটে এক এক রকম থাকে না। স্পট মার্কেটের প্রাইসটা তো রেগুলার চেঞ্জ হয়। আপনি দেখবেন একটা কন্ট্রাক্ট এক্সপায়ার হচ্ছে জুনে, গোল্ডের কন্ট্রাক্ট, সেটার এক ধরনের প্রাইস, অগাস্টে এক ধরনের প্রাইস, নভেম্বর এক ধরনের প্রাইস, ডিসেম্বর আরেকটা প্রাইস। দ্যাট ইজ স্পেকুলেশন। আমি বুঝতে পারছি ডিসেম্বরে যদি গোল্ডের প্রাইস, ডিসেম্বর কন্ট্রাক্টের প্রাইস বেশি আছে, মনে করেন $5 বেশি আছে। আপনি এখন শিকাগো কমেক্সে যান, পার আউন্স ট্রেড দেখবেন এখন চলতেছে $4032, ডিসেম্বর কন্ট্রাক্ট দেখবেন $4182 আছে। ওয়াই? বিকজ দ্য মার্কেট ইজ স্পেকুলেটিং দ্যাট ডিসেম্বরে গোল্ডের প্রাইসটা 4100 হবে। সো স্পট মার্কেটে কিন্তু প্রাইস সেম না, স্পট মার্কেটের প্রাইসটা তো ওঠানামা করছে, সেকেন্ড ওঠানামা করছে। সো দোজ মার্কেট আর সেম। আমার এক্সপায়ারিতে ফিউচার মার্কেটের প্রজেকশন থাকে, স্পট মার্কেটে তো প্রজেকশন থাকে না। ফিউচার্স মার্কেটের প্রজেকশনটা ইউজ করে স্পট মার্কেট। হ্যাঁ, ফিউচার্স মার্কেটে আমি ডিফারেন্ট এক্সপায়ারিতে, মনে করেন আমি আজকে কন্ট্রাক্ট গোল্ডের কন্ট্রাক্ট লঞ্চ করছি, আজকে হচ্ছে জুন মাস, জুনেরটা করবো ডিসেম্বর এক্সপায়ারি, জুলাইটা করবো জানুয়ারিতে এক্সপায়ারি, অগাস্টটা করবো ফেব্রুয়ারিতে এক্সপায়ারি। এক একটা কন্ট্রাক্টের প্রাইসের মধ্যে দেখবেন $20 $30 পার্থক্য আছে। এটা কি? এটা হচ্ছে স্পেকুলেশন, এটা হচ্ছে প্রজেকশন। আমার ডিসেম্বরটা দেখবেন একটু দাম বেশি, জানুয়ারিটা দেখবেন একটু দাম কম, ফেব্রুয়ারিতে দাম বেশি। দ্যাট ইজ কল প্রজেকশন। আমার ডিসেম্বর গোল্ডে আমরা বাড়তে পারি, জানুয়ারিতে আবার কমবে, ফেব্রুয়ারিতে আবার বাড়বে। হ্যাঁ, তো এইটা স্পট মার্কেটে ফিক্স, এটা কিন্তু ঠিক না। স্পট মার্কেটে দেখবেন আজকে এক প্রাইস, কালকে আরেক প্রাইস, পরশু আরেক প্রাইস। সো প্রাইসটা ভোলাটিলিটিটা কিন্তু স্পট মার্কেট থেকে আসে, বিকজ স্পট মার্কেট ইজ ইউর আন্ডারলাইং। ওখানে যত ভোলাটিলিটি থাকবে, ফিউচার্স মার্কেটে ভোলাটিলিটি তত বেশি হবে। স্পট মার্কেট যত লিকুইড, ফিউচার্স মার্কেট তত বেশি লিকুইড হবে। আই থিঙ্ক আই মেড দ্য পয়েন্ট ক্লিয়ার। থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন্স। আর প্রতিটারে কমিশন চার্জ, দ্যাট ইজ ইয়েট টু বি ডিসাইডেড, বাট এটা ইকুইটি মার্কেট থেকে কম হবে আমার মনে হয়। যে আর কোশ্চেনে পারচেজ বুক অফ সিএসি, থ্যাংক ইউ। আর কিছু আছে নাকি দেখেন তো ভাইয়া? আর কিছু আর কোশ্চেন আছে নাকি দেখেন প্লিজ। আর কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। প্রিভিয়াস সার্টিফিকেট, থ্যাংক ইউ। এটা আমরা অলরেডি পেয়েছি, আমরা বলে দিব একটু আগান্ত। এখানে কি আছে দেখেন, আমি আগের সেশনে সার্টিফিকেট পাইনি, এটা আমরা অলরেডি বলেছি, আমরা অনেক কমপ্লেন পেয়েছি, এটা আমরা আবার দিব। সার্টিফিকেট কি, প্লিজ কাইন্ডলি কন্ট্যাক্ট সার্টিফিকেট চাই। হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হবে ইনশাল্লাহ। এখানে গেট ডকুমেন্ট, এর উত্তর দেওয়া হয়েছে। হাউ ক্যান আই লার্ন অ্যাবাউট গোল্ড ডিটেলস এন্ড মেজারমেন্ট? গোল্ড ডিটেল এন্ড মেজারমেন্ট আপনাকে লার্ন করার দরকার নেই, এটা ওয়ার্ল্ড ওয়াইড আছে। আপনার এটা আমি অলরেডি বলেছি, এটা আপনি গুগল করে দেখলেই পাবেন, আপনার এআইতে জিজ্ঞেস করলেও পাবেন। গোল্ড নর্মালি আমাদের দেশে যেটা হয়, যেটা নন ফ্লেক্সিবল, যেটা 22 ক্যারেট, যেটা মিক্স থাকে, সিলভার মিক্স, যেটা 22 ক্যারেট, যেটাকে আমরা 917 বলি। আর গ্লোবালি মোস্ট পিউরিটিটাও ট্রেড হয় 955, 995, 999। সো দ্যাট ইজ দ্য পিউরিটি লেভেল। 4টা কি 5টা পিউরিটি লেভেল আছে, ইউ ক্যান সি দিস ইন দ্য ওয়েবসাইট। ঠিক আছে, আমি তো বলে দিয়েছি আমার আলোচনার মধ্যে বিভিন্ন সময় 817, 917, 995, 995। হ্যাঁ, আচ্ছা, এজ অ্যাকোমোডেশন ফর দিস সেশন। আর একটু নিচে যান। আজকে সেশনের রেকর্ডিং এটা আমরা অলরেডি বলেছি। ক্যান আই গেট ডকুমেন্ট? ক্যান ইউ শেয়ার দ্য স্লাইড পিডিএফ?
ট্রেড লাইসেন্স ম্যান্ডেটরি না, এটা আমরা বলেছি। দিস ইন্টারেস্টিং মার্কেট ওয়ার্ক বেসিক, এটা তো আমরা অলরেডি আনসার দিয়েছি না। বাংলাদেশে বর্তমানে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন এক বজারে ইন্টারন্যাশনাল লিকুইডিটি উপর কিভাবে যেতে হবে, দ্যাট ইজ এ বিগ আনসার। হোয়াট অ্যাবাউট কমিশন অফ ব্রোকার চার্জ, হোয়াট অ্যাবাউট কমিশন ব্রোকার চার্জ, এটা আমরা এখনো ডিসাইড করিনি, তোর আগে যান। ডেরিভেটিভ নিয়ে পূর্ণাঙ্গ কোনো গাইডলাইন হার্ড রুলস আপনি পাবলিশ করেছেন ভবিষ্যৎ হবে। আমরা একটা বাংলা করেছি ডেরিভেটিভ ইনসাইট, এটার কথা আমরা মেনি টাইমস বলেছি। এটা আপনি সিএসসি ওয়েবসাইটে গেলে পাবেন, এটা লিঙ্কটা কোথেকে বাই করবেন। আর আছে কি? আই থিঙ্ক থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক নাইস পার্টিসিপেশন ছিল। খুব ভালো কোয়েশ্চেন পেয়েছি, কিছু আমি ভালো গঠনমূলক কোয়েশ্চেন পেয়েছি। আমরা আশা করি ফিউচারেও আমরা এই ধরনের প্রোগ্রাম ইনশাল্লাহ চালু করব। আপনারা যারা আজকে শর্ট টাইমের মধ্যে হয়তো করেছেন, এই রেজিস্ট্রেশন গুলো ফ্রি, আপনারা আবার আসেন, আমরা আবার ফেসবুক পেজের সাথে ফেসবুক পেজের সাথে থাকবেন। আশা করি আপনারা ইউ উইল গেট ওয়েল নোটিফাইড। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো করব। এখানে বলছে হোয়াট হ্যাপেন্স ইফ মার্জিন ফলস বিলো দ্য মেইনটেনেন্স লেভেল, এটা তো আমরা অলরেডি বলেছি। একটা কোশ্চেন আমি দেখলাম মাত্র, এটা মেইনটেনেন্স লেভেলের নিচে আপনি যেতে পারবেন না। আমরা ওই যে অ্যালার্ট সিস্টেম আপনাকে দেখিয়েছি, 60% থেকে অ্যালার্ট শুরু হবে, 60% এর নিচে 70, 75, 90 আপনি আরআরএম এ দিবে, মার্কেট থেকে লিকুইড করে ফেলবে, এটা আমরা অলরেডি বলেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ঢাকার প্রোগ্রামের কথা একজন জানতে চেয়েছেন, ওই যে সাদিক সাহেবের ইমেল অ্যাড্রেস আমি বলেছিলাম। আর হচ্ছে ঢাকার প্রোগ্রাম হচ্ছে 5 তারিখ 6 তারিখ 2 দিন ব্যাপী। এটা হচ্ছে কমিশনের, বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশনের মাল্টিপারপাস হলে, এটার জন্য রেজিস্ট্রেশন লাগবে, আমাদের সিএসসি তে যোগাযোগ করেন। এটা 2 দিনের প্রোগ্রাম আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আর কারো কোনো কোয়েশ্চেন নাই। থাকলে আমি 1 মিনিট সময় দিচ্ছি, কেউ চাইলে করতে পারেন। আমরা আধা ঘন্টা দেরিতে শেষ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি সেশনটা ভালো হয়েছে, কোনো কিছু খারাপ থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট সেশনে ইনশাল্লাহ দেখা হবে। আমার জন্য দোয়া করবেন, সিএস জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করছি যাতে আমরা মার্কেটটা খুব শীঘ্র শুরু করতে পারি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাই।